Okay, start. না নাজভাই আপনি শুরু করেন। Okay, done. Start, sir. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আবার মিলিত হচ্ছি। গত সপ্তাহে তো we didn't have the program. My name is Naz Hussain. আমি হিউস্টন থেকে জয়েন করছি সবার সাথে। সবাইকে সালাম জানাচ্ছি। Our theme হবে tectonics and geotechnical portrayal of Bangladesh for seismic development and seismic risk management. আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেক মাসেই হচ্ছে। We are organizing this technical session every month in memory of Moinul Haq Masood, just to remember him, to show our love and respect to Masood. Masood has passed away on August 26, 2020. Thank you all for joining the technical session today. The organizers of this meeting are Nazim Ahmed, Jashimuddin, Murtuza Ahmed, Farooq Chishti, and Monwar Ahmed, and our Zoom administrator, Qazi Azizur Rahman. As usual, they are doing excellent job in organizing and materializing the whole thing. Let us appreciate their great effort, and special thanks to Nazim. Nazim, আমি আমার মনে হয় day and night he's been calling and helping. সবাই শুনতে পাচ্ছে তো না? জি। Okay, our keynote speaker today, Mir Fazlul Karim, ex-director, Geological Survey of Bangladesh, Dhaka, currently an engineering geologist with John Turner Consulting, Houston, USA, living in Connecticut. And we'll have two panelist speaker, Dr. ATM Shakhawat Hussain, faculty member, Engineering Geology, Jahangirnagar University, and Dr. MD Zillur Rahman, Professor, Department of Disaster Science and Management, University of Dhaka. And we have got technical session reviewer, AM Monwar Ahmed, retired geologist and consultant. He was ex-geologist of Kuwait Oil Company. Jashimuddin will be our moderator and will bring us all the detail about the speakers. Jashim is an ex-geologist, Petrobangla, and international oil companies. I will hand over to Jashim. Again, thank you all for joining. Here is Jashim. ধন্যবাদ পার্টিসিপেন্টস যারা আছেন। আজকে আমাদের নাজ ভাই বলেছেন যে আমাদের বিভিন্ন পর্বে কে কে বক্তব্য রাখবেন। তার আগে এর মধ্যে আমাদের দুজন ভূতত্ত্ববিদ পরলোক গমন করেছেন, তাদের প্রতি একটা শোক প্রস্তাব আছে। তারপর এটা বিজয়ের বছর এবং এই সময় আমাদের মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছেন তিনজন ভূতত্ত্ববিদ, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করবেন বদরুল ভাই। তো বদরুল ভাই আমাদের মুক্তাদির স্যারের যে উনি ছাত্র ছিলেন এবং মুক্তাদির স্যার সম্পর্কে বলবেন এবং ওনার ক্লাসমেট ছিলেন বরদাকান্ত এবং তার সম্পর্কে উনি বলবেন শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করার সময়। তারপর আমাদের বক্তারা তাদের বক্তব্য রাখবেন, যে কিনোট স্পিকার, যে প্যানেলিস্ট, তারা তারপর বক্তব্য রাখবেন। এর ফাঁকে যদি আজাদের বক্তব্যের পর, মীর করিম ফজলুলের বক্তব্যের পর যদি কোনো মন্তব্য থাকে আমাদের বদরুল ভাই তখনও মন্তব্য করতে পারেন। কারণ আমাদের টেকনিক্যাল রিজনে বদরুল ভাই যদি আগেই বলেন তাহলে আমাদের ইয়েগুলো রেকর্ডিং করতে এবং জিনিসগুলো ঠিক মতো ডেলিভারি করতে সুবিধা হবে। ধন্যবাদ। আমার মনে হয় নাজিম এখন শুরু করতে পারে শোক প্রস্তাব দিয়ে। আনমিউট করতে হবে নাজিম।
আসসালামু আলাইকুম, আমি নাজিম আহমেদ, আমি ক্যালগেরি কানাডা থেকে বলছি। আমি আজকে শোক প্রস্তাব রাখছি আমাদের নিহত দুই ভূতত্ত্ববিদ ভাইদের জন্য। শোক প্রস্তাব, আমরা গভীর শোক প্রস্তাব করছি আমাদের অগ্রজ ভূতত্ত্ববিদ আনোয়ারুল হকের প্রয়াণে, যিনি এনডি হক নামে সমধিক পরিচিত ছিলেন। গত 28শে ফেব্রুয়ারি 2021 তিনি কানাডার ক্যালগেরিতে নিজ গৃহে মৃত্যুবরণ করেন। 1971 সালে তিনি প্রথম কানাডায় বসবাস কর্মজীবন পরিচালনা করেন। 1966 সালে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বাপেক্সের তেল অনুসন্ধান ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় তিনি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন, যার ফলে বাপেক্স অনেক ভূতত্ত্ববিদদের সাথে উনি পরিচিত। তিনি অতিথি বাৎসল্য ও সদালাপী ছিলেন। তার স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। আমরা তার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি। আমাদের আরেক ভূতত্ত্ববিদ ভাই জনাব রুহুল ইসলাম চৌধুরীর সম্বন্ধে শোক প্রস্তাব। আমরা জনাব রুহুল ইসলাম চৌধুরী জুয়েল বাপেক্সের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালকের প্রয়াণে শোক প্রকাশ করছি। তিনি 25শে মার্চ 2021 সালে পপুলার হাসপাতাল ধানমন্ডি, ঢাকায় পরলোক গমন করেন। তিনি বর্তমানে পেট্রোবাংলার পরিবেশ ও নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্বরত ছিলেন। 1985 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিদ্যায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জনাব রুহুল ইসলাম চৌধুরী জুয়েলের শোকসাতুর পরিবার ও অগণিত সহকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। এখন চলে গেল মনে আছে। আমি স্ক্রিনটা দেখছি না, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আমি বদরুল ভাইকে অনুরোধ করছি আমাদের 3 শহীদ মুক্তিযোদ্ধা মুক্তাদির স্যার, আবুল কাশেম ও বর্দাকান্ত, তাদের সম্পর্কে শ্রদ্ধা প্রকাশ করা এবং বদরুল ভাই এর যে তাদের সঙ্গে পরিচিতি ছিল কিছু বক্তব্য রাখা। আনমিউট করতে হবে বদরুল ভাই। আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। আমাকে শুনতে পারছো আজিম, জসিম? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী লগ্নে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পর্বে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 3 জন শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাদের সম্বন্ধে দুটো কথা বলবো। আমাদের প্রথম শহীদ আমাদের অতি শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আব্দুল মুক্তাদির, এবং উনি স্বাধীনতার একেবারে প্রথম প্রহরেই শহীদ হন। মর্মান্তিকভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়। মোহাম্মদ আব্দুল মুক্তাদির যখন শিক্ষকতা করছিলেন, আমি তখন প্রথম বর্ষের ছাত্র, এবং তাকে আমরা দেখেছি অত্যন্ত সদালাপী অথচ দৃঢ়চেতা একজন মানুষ, বিনয়ী। উনি আমাদের ক্লাস নিতেন। আমার সৌভাগ্য হয়েছিল অল্প কটি ক্লাস করার। তো এই মানুষটি, এনার সম্বন্ধে দুটো কথা বলি আমি, যে ভূতত্ত্ব বিভাগ বিষয়ে উনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 1962 সনে, এবং 64 সনে উনি ভূতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তিনি বিভাগের শিক্ষকতা খুবই পারদর্শিতার পরিচয় প্রদান করেন এবং সবকিছুই ঠিক ছিল, কিন্তু যখন এই 25শে মার্চের কালো রাত্রি শুরু হয়, এই ভূতত্ত্ব বিভাগের এই উজ্জ্বল নক্ষত্রকে এই 25শে মার্চ রাতে মাত্র 31 বছর বয়সে তার নিজ বাসায় বর্বর পাকিস্তানি সেনার গুলিতে প্রাণহাত দিতে হয়। এর বিস্তারিত ঘটনা আমরা পরবর্তীতে ওনার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, সেটা আর দীর্ঘায়িত না করি। অনেকেই তারা জানেন যে এই নির্মমতা কোনো উদাহরণ কেউ দিতে পারবে কিনা জানি না। মৃত্যুকালে তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, বাবা হারানো একমাত্র কন্যা ইলোরা পরবর্তীতে ভূতত্ত্ব বিভাগে আমাদের ছাত্রী হয়ে ডিগ্রি অর্জন করে এবং বর্তমানে সে বাপেক্সে কর্মরত আছে। আমি চলে যাচ্ছি দ্বিতীয় ব্যক্তির প্রসঙ্গে। উনি হচ্ছেন ভূতত্ত্ব বিভাগের এমএসসি ছাত্র ছিলেন শহীদ আবুল কাশেম। এমএসসি 12তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি 71 সনে। 71 সনে মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং ভারতের আগরতলা থেকে বাংলাদেশ ঢুকে কুমিল্লা এলাকায় যুদ্ধ করতেন। এমনই এক সময় একবার আগরতলা যাবার পথে পাকিস্তানি সেনাদের হাতে তিনি বন্দী হন। তাকে বেশ কয়েক মাস বন্দী অবস্থায় রেখে মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। কাশেম ভাই অত্যন্ত প্রাণোচ্ছল একজন ব্যক্তি ছিলেন এবং আমরা তার মতো একজন বন্ধুকে হারিয়ে সত্যি মর্মাহত। এবং সবশেষে আমি আমার অতি প্রিয় সহপাঠী বরদাকান্ত তরফদার, তার সম্বন্ধে দুটো কথা বলি। বরদাকান্ত তরফদার ভূতত্ত্ব বিভাগে আমার সহপাঠী বন্ধু। আমরা বিএসসি বিভাগের তৃতীয় ব্যাচ। ক্লাসের 15 জন ছাত্রের মধ্যে বরদা ছিল সবচেয়ে শান্ত প্রকৃতির। আমার মনে পড়ে সবসময় সে আমার পাশের সিটে বসে ক্লাস করত। 1971 সালের 25শে মার্চে গভীর রাতে বর্বর পাকিস্তানি সেনারা জগন্নাথ হলে ঢুকে যে অনেক সংখ্যক ছাত্রকে গুলি করে নির্মমভাবে হত্যা করে, বরদা ছিল তাদের একজন। কি নির্মম পৈশাচিক ভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। নির্দোষ অসহায় এই মানুষগুলোকে হত্যার পর মরদেহগুলো হলের সামনে মাঠে গর্ত করে গণকবরে চাপা দিয়ে পাকিস্তানি সৈন্যরা চলে যায়। আজও যখন আমি জগন্নাথ হলের সামনে দিয়ে যাই, মাঠের ওই গণকবরের স্থানে একদণ্ড দাঁড়াই। স্মৃতিস্তম্ভে লেখা বরদা কান্ত তরফদার নামটি পড়ি, আমি ভাবি বর্বর পাকিস্তানি সেনাদের পৈশাচিকতা এবং বর্বরতা কোন পর্যায়ে নেমেছিল যে পৃথিবীর 1000 বছরের ইতিহাসে কোথাও তার তুলনা আছে বলে আমি মনে করি না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানিয়ে আমি শেষ করছি। আমি একটু অ্যাড করি এখানে। মুক্তাদির স্যার আমারও টিচার ছিলেন। আমি তখন বেরিয়ে গেছি 25 তারিখে আমি আজিমপুরে ছিলাম। রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে পরদিন আমরা জানতে পেরেছিলাম যে উনি নিচের তলায় একতলায় থাকতেন, থেকে সেখান থেকে ভয়ে উপর তলায় চলে গিয়েছিলেন। কিন্তু ভুলবশত উনি বারান্দায় চলে এসেছিলেন। বারান্দা দিয়ে দেখছিলেন বাইরে আর্মিরা আছে কিনা। আমি যেটুকু শুনেছি আর কি, আর্মির চোখ পড়েছে। আর্মি দৌড়িয়ে তখন উপরতলায় চলে এসছে। 3 তলায় এসে দরজার সামনে তাকে গুলি করে মেরেছে আর কি। দরজা খোলার সাথে সাথে জিজ্ঞেস করেছে, ডিটেল যায় না, তবে ওইখানেই তাকে গুলি করে মারা হয়েছে। আর কাশেম আমার সঙ্গেই ছিল, আমরা একই ব্যাচে পাশ করেছিলাম। হঠাৎ করে দেখলাম যে কাশেম চলে গেছে মুক্তিযুদ্ধে। তারপরে শুনলাম যে কাশেম মারা গেছে। থ্যাংক ইউ। গো হেড। ধন্যবাদ নাজ ভাই। একই সাথে আমরা
একই সাথে আমরা শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার 50 বছর পূর্তিতে সশব্দভাবে স্মরণ করছি বীর শহীদদের। আমরা স্মরণ করছি স্বাধীনতার প্রধান স্থপতি, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে একটি মানচিত্র দিয়েছেন, যিনি দিয়েছেন আমাদের আত্মপরিচয়। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা স্বক্ষেত্রে অবদান রাখছি। আমাদের বীর শহীদগণ আমাদের আগামী দিনগুলো দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন বর্তমান সোনালী দিনের জন্য, আমরা যেন তার মর্যাদা রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাজিম। আমরা আমাদের আলোচনার মূল পর্বে আমরা এখন চলে আসছি। তো আপনারা যে টপিকসের বিষয়টা জানেন অলরেডি, মানে টপিকসের বিষয়টা নাজিম বিভিন্ন মাধ্যমে, ইমেলে, তারপর এই হোয়াটসঅ্যাপে সব জায়গায় করেছেন, আপনারা সবাই দেখেছেন এবং আপনারা টপিকসের বিষয়টা জানেন। এখন মূল বক্তা তার বক্তব্য রাখবেন এবং এখানে এই আমাদের মীর ফজলুল করিম আজাদ বলেছিলেন কিছু ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করতে পারে। তো আমার মনে হয় লিস্টে এখনো তাদের কেউ হয়তো আসেনি। তো আমাদের কোনো শ্রোতা যারা নিয়মিত অংশগ্রহণ করেন তাদের বোঝার সুবিধার্থে তারা একটা অনুরোধ করেছিলেন যে কিছু বাংলা বা ইংরেজিতেই থাকবে, কিন্তু একটু সহজবোধ্যভাবে যাতে বিষয়গুলি বলে। অনেক সময় কিছু কিছু বিষয় তাদের অনেকেরই, আমরা তো এখন জিওলজিক্যাল সায়েন্সটা বহুধা বিভক্ত, অনেক বিষয় আছে, সবাই সব বিষয়ে আমাদের এক্সপার্টিস নাই। এই জন্য আসলে সবার জন্য একটু সহজ হলে, হ্যাঁ, যেটা হলো আমরা উপকৃত হব, আমাদের জিওলজিক্যাল সায়েন্সটা উপকৃত হবে, আমরাও হয়তো বিভিন্ন ব্যাপারে ভবিষ্যতে ভূমিকাও রাখতে পারবো। তো এটা জিনিসটা সহজতর হয়। তো আমি আজাদকে, মীর ফজলুল করিম আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ছোট ভাই, মাঝে মাঝে আজাদ চলে আসে, তাকে আজাদ হিসাবে আমরা জানি, সামরিক আজাদ হিসাবেই পরিচিত, যে জন্য আজাদ হিসাবে নামটা চলে আসে। তাকে বলবো যে একটু সময়টাকে, আমাকে বলেছে যে আগে একটু লেকচারটা অনেক বড় ছিল, ও সংক্ষিপ্ত করেছে, এবং আমার মনে হয় যে এই বিষয়টাকে মাথায় রেখে যাতে বাংলাদেশের সময়কাল এবং সবকিছুকে মনে রেখে তারপর আজাদ তার বক্তব্যটা রাখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এখানে গুড মর্নিং, বাংলাদেশে গুড ইভিনিং। আমি এখন এসে যাচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছি। শেয়ার স্ক্রিন না? ফুল স্ক্রিন করে দাও। ওকে, লেট আস গেট ইনটু দ্য পয়েন্ট। শুরু করার আগে আমি একটু বলতে চাই, এই চ্যাটে একজন সম্ভবত সাংবাদিক অনুরোধ করেছেন আমাদের কি কোনো প্রেস রিলিজ আছে কিনা। এক, দুই নম্বর হলো যে আমাদের যে লেকচারের বিষয়টা যদি সেটা তাকে পাঠানো হয়, উনি হয়তো সেটাকে প্রকাশ করবেন। আমি এই ব্যাপারে জানি না, নাজিম একটু তার সঙ্গে যদি যোগাযোগ করতে পারো তাহলে হয়তো ভালো হয়। তো আজাদ প্লিজ, লেটস স্টার্ট। ঠিক আছে, আমার মনে হয় আমিও এটা একটা সামারি করে দিতে পারি ইংরেজি এবং বাংলায়, তবে আমাকে একটু ঘন্টা 2 সময় দিতে হবে এরপরে। আমি বাংলায় বলবো না ইংরেজি বলবো, আমি ঠিক নিজেই বুঝতে পারতেছি না। আমরা তো অ্যাকচুয়ালি খিচুড়ি জাতি, খিচুড়ি মতো বাংলাও বলি ইংরেজি বলি মিশাই কথা বলবো। সো খিচুড়ি আমার খুব প্রিয় খাদ্য। তো এই জন্য আর মজাটা হলো আমি আবার 5টা ল্যাঙ্গুয়েজ জানি, 5 ভাষায় কথা বলতে পারি। তো মাঝে মাঝে হয়তো অন্য ভাষাও চলে আসতে পারে, জাস্ট ফরগিভ মি ফর দ্যাট। তুমি বাংলা ইংরেজি দুটো ইউজ করো, অন্যটা করবো না, ঠিক আছে? ওকে, সো বিষয়টা, থ্যাংক ইউ ভেরি মাচ অল পার্টিসিপেন্টস। আমি লক্ষ্য করছি যে
58. আজকে অনেক পার্টিসিপেন্ট আছেন, আমি তাদের নামগুলো দেখতে পারি নাই, কে কে আছেন আমি জানি না এখন, বাট I am really happy that there are so many participants today because this is a very important issue. এটা একটা বাংলাদেশে দুর্যোগ, এখন এই বিষয়টা বিভিন্নভাবে ব্যবহার হয়। একটা হলো এটা সায়েন্স, এটা টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, politics, and recently it has turned to in a business. So বাংলাদেশে আরেকজনের যখন দুর্যোগ হয় সেটা আরেকজনের ব্যবসা হয়ে যায়। So this is not in only in Bangladesh, this is all over the world, and there are international group. I tell you, there are international group, their target is doing this. তার কারণ হলো, আমি দুটা এক্সাম্পল দিব বাংলাদেশের, যেহেতু আমি ভূমিকম্প নিয়ে কাজ করি অনেকদিন যাবত। বাংলাদেশে ভূমিকম্প নিয়ে আমি বোধহয় জিওলজিস্টদের মধ্যে প্রথম পেনিট্রেট করি in all communities, politicians, bureaucrats, engineering community, every community. I penetrated with my geology flag to let others know this is geology, which really will describe you how one earthquake occurs and how you manage it, and when it will happen, where it will happen, should it happen any time, or never it will happen. So each of জিনিস will be answered by geologists, and I was very much successful. Unfortunate, I left country, then I tried to stay with this, and still I'm doing it. You can see that. Anyway, এখন দুটা বিষয়ে বাংলাদেশের ভূমিকম্প নিয়ে ডিস্টর্ট করা হয়েছে। একটা হলো যে when you study earthquake, you need to understand the tectonics. Tectonics বুঝতে গেলে মজাটা হলো টেকটনিক্স কিন্তু ভূমিকম্প অনুধাবন করার জন্য বা ভূমিকম্প নির্ণয় করার জন্য ইভলভ করে নাই। টেকটনিক্স ওয়াজ ইভলভ টু এক্সপ্লোর পেট্রোলিয়াম, অয়েল অ্যান্ড গ্যাস। বাংলাদেশের টেকটনিক্সের হিস্ট্রি যেটা হলো 1962 আগে people did not know what is tectonics of Bengal Basin or Bangladesh. I would say Professor Mir Moinul was the father of tectonics of Bangladesh, and ওনার একটা দিন পৃষ্ঠার একটা নোট ছিল, that was my favorite note in my life, and still I remember যে ওখানে একটা সাইক্লোস্টাইল করা একটা ম্যাপ ছিল। So that was the first document given to the students on the tectonics of Bangladesh, and সেখান থেকে আজকে আমি যা বলবো, you will realize that আমরা কোথায় থেকে কোথায় চলে আসছি। এখন টুইস্ট হয়েছে, আমাদের দুটা জিনিস দারুণভাবে টুইস্ট হয়েছে। একটা হলো যে টেকটনিক ম্যাপটা আমি দেখাবো, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ একটা সুন্দর বলা ঠিক হবে না, অ্যাকুরেট একটা টেকটনিক ম্যাপ তৈরি করে। মেনি পিপল আর নট ইউজিং দ্যাট, সো ওখান থেকে ডিভিয়েট করে যাচ্ছে। শুড ইট বি ডিভিয়েটেড ফ্রম দি প্রোডাক্ট অফ দি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ? এটা একটা বিরাট কোশ্চেন। নেক্সট, 1762 খ্রিস্টাব্দে আরাকান এ একটা ভূমিকম্প হয়, সেটার ম্যাগনিটিউড ইন টার্মস অফ ইন্টেন্সিটি আমরা জানি, বাট ইন্টেন্সিটি হিসাবে আমরা জানি। রিসেন্টলি সাম পিপল হ্যাভ টুইস্টেড ইট, by twisting it, এর মাত্রা করে দিয়েছে 8.8 ম্যাগনিটিউডে, with question mark obviously, and that the epicenter of that earthquake is placed just on Chittagong. It has shifted from Arakan to Chittagong. আজকে থেকে আমি প্রথম যখন এই প্রেজেন্টেশন করি ভূমিকম্প নিয়ে, তখন আমার প্রথম ম্যাপ ছিল ওইটা, যেটা আমি দেখানো হয়েছিল। এই ম্যাপটা আমার কাছে এখনো আছে। সেই ম্যাপটা এখন ইউএসজিএস পর্যন্ত সেটাকে
I have so many friends in USGS. I'm going to bring that issue to USGS, that why they have twisted it. So আরাকানের যে ভূমিকম্প হয়, ভূমিকম্প আর সুনামি is related, but সুনামি হলে পরে সেই ভূমিকম্পটাকে যেখানে পানি আছে সেখানে হতে হবে. So it has to be in the ocean, but this was in the land. এখন অনেকে বলে যে 1762 যে ভূমিকম্পটা হয়, ওই ভূমিকম্প সুনামি সৃষ্টি করে, এবং সেই সুনামিতে কলকাতাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যায়, এবং ঢাকা বুড়িগঙ্গাতেও বোট ক্যাপসাইজ হয়. ওয়েল, ইট মাইট হ্যাপেন, এটা হয়েছে হয়তো, কিন্তু আমি এক জায়গায় পড়েছি অনেক ওল্ড ডকুমেন্টে যে দ্যাট আর্থকুয়েক ওয়াজ কম্বাইন্ড উইথ এ সাইক্লোন. সো এখন যেহেতু 1762 গল্প, সেই গল্পটা এখন গল্প হতে হতে এটা এখন রূপকথা হয়ে গেছে. তো সেই কারণে ইট ইজ কালারফুল নাও. তো এই দুইটা টুইস্ট বাংলাদেশে হয়েছে. আজকে আমি চাবো যে all of the geologists should work on it. No geological information of Bangladesh should be twisted by any I repeat, any member of other country, any scientist of any other country, because now we understand what we are doing, what is our geology. So anybody, okay, you any organization giving fund to Bangladesh, it's welcome, but don't bring your idea, don't put your business idea to deteriorate the information of Bangladesh geology. Anyway, let us begin with this. My topic is tectonic and geotechnical portrayal of Bengal Basin for sustainable development and seismic risk management in Bangladesh. I started with a nice, I just got in Facebook, I don't know the source of this three-dimensional portrayal of Bengal Basin, Bangladesh. You can see how different topography is there for Bangladesh and the surrounding areas. যদিও বাংলাদেশের মাটির উপর দিয়ে হাঁটলে পরে বোঝা যায় না যে আমরা কত নিচু, নিচু মানে গ্রাউন্ডটা কত নিচু, আমরা নিচু না, সেই গ্রাউন্ডটা নিচু. এই নিচুটা আপনি you can see this Himalaya and এখানে Burmese and the Shillong, it is still a kind of open basin and being fed by this channel. And can you see what is the width of this? দেখতে পাচ্ছি না, তো স্ক্রিন দেখানো হচ্ছে, হ্যাঁ শেয়ার করা হচ্ছে, দেখতে পাচ্ছি না? আপনারটাতে কোনো প্রবলেম আছে মনে হয়, সমস্যা হতে পারে. Okay, please go ahead. Continue. So anyway, this is the gift. This channel, this whole channel, and this channel is a channel, gift channel for Bangladesh, because this is bringing resources. We do not have mountains, we do not have resources to dig out, but thanks God, thanks Allah that we have these two openings, which brings everything and many things that helps us to breathe, that helps us to live, that helps us to develop agriculture and fishes. So this is the beginning, and আমরা অনেকে জানি যে this is a changing world. World is moving. Tectonics that is obvious, because the world is moving. Everything of this world, if you have gone through the theory of relativity of Einstein, everything is in move relative to each other. So a movement karone, this is one of the oldest map of Bangladesh. This is the Ganges River, and ekhane dekhen there are not many distinct river, and here you can see যে এক সময় এই মেঘনাটা ছিল, বাট এই যমুনাটা ছিল না. So this is the morphology is changing.
আচ্ছা আমি এটাকে অফ করতে পারি না যে করতে পারছি ঠিক আছে so acknowledgement thankful to all of my fellow geologists who have inspired me to concentrate on realistic portrayal of our heavenly Bengal Basin where our beloved country sits by holding 170 million people on her soft sedimentary lap. I have a little disclaimer. This presentation is prepared only for knowledge sharing. The hypotheses documented here are in a process of formal publication and may not be cited. So I am working with Dr. Arif Shikdar, Dr. Nozrul Islam, Khondokar Nozrul Islam, possibly also Dr. Bodril Imam is helping me. I am going to prepare, inshallah, a very wonderful document, publication on this, so that people from other countries, other generation, or community cannot twist our geology. So this will be a very strong paper. So why we are really concerned? Seismic risk management in Bangladesh is one of the major socio-economic concerns. Owing to dense population, these are all, আমার মনে হয় এর ভিতর বেশি যাব না, but I will concentrate on this map. The infrastructure density of Bangladesh is মানুষে বলে it is a poor country, but you see, I see this country has the highest density of infrastructure. How come this is a poor country? So look at this. This is the band of the highest density infrastructure in Indian subcontinent, and this is the picture of the world. The lighter, there is no infrastructure. The denser, this blue color, is more infrastructure. So this area is one of the richest area of the world, and in that area Bangladesh is included. Okay, now this is a global seismic hazard map. Look at this map. This is Bangladesh here, you see, and এটা একটু ছোট, যদি বড় করি একটু, তাহলে বাংলাদেশের পুরোটা কিন্তু এই ডার্ক হ্যাজার্ডাস না. So we have to find out our good things also. So this is a good place for living. And stochastic event set using global hazard model by Pekhani একটা মডেল করেছে. সেই মডেলে দেখা যাচ্ছে যে ব্লু কালারের যেটা এরা হলো বেশিরভাগই বিভিন্ন আর্থকুয়েক or any other related hazards concentrated. So Bangladesh is also there, and এখানে seismic risk-এর জন্য যে দেখা যাচ্ছে যে আর্থকুয়েকের all major earthquakes are in this. কামতাকানাকি বলে একটা এইদিকে জাপান এই এলাকায়. So আমরা জানি যে we are situated on a very risky place, but I don't see this kind of earthquake here. Anyway, still we have to concern. Why we should be concerned? Ultimately, objective-টা হলো যে geology করবে এটা কি? Geology will not going to hold this building to fall down, but tectonics on geology will give some information to translate this type of complex theories of engineering to keep this building erect, stand. And the prediction should be reliable. You cannot, the world is different now. You cannot say, oh, well, I assume that there will be 9 magnitude earthquake there. No, those time are gone. Don't assume that. Don't estimate there will be an earthquake of 9 magnitude in Dhaka, and Dhaka is going to blow out like gel. No, don't do that. We have the formulas. The world has gone so far that we can calculate it. Anyway,
I will start with the findings of my work. I had been possibly you don't know how long I had been working for this topic only last 4 years, since I heard that somebody said that Bangladesh is going to be, Dhaka city is going to enjoy 9 magnitude earthquake and dance on the sky with the blow of gel. People don't have evidence of that. You can predict one big fault. Geology, I love geology because geology creates stories. Geology solves the mysteries. But to solve the mysteries, to create a story, true story, you need evidence. And geology believes in field evidence. You need to show us where is the fault. You can say, well, there is a color difference between the vegetation over there. There is a fault. No, I don't believe that. I take you, yes, you have seen a fault, but I need a geological evidence that this fault has 3 dimensions. It has depth, it has extent. Now, what length of a fault you need to create a 9 magnitude earthquake? The Sumatra earthquake, 2003, December 26, possibly. That earthquake was generated in the sea by 1,200 miles long fault. 1,200 miles long fault that created 40 feet, 50 feet high of water wall that came up to Bangladesh. Some people say, oh, why Bangladesh was saved? Bangladesh was saved because of 200 meter long 200 miles long shallow water shelf, and I will show you in my presentation that how a natural wall was there in the Bay of Bengal. Anyway, this study and analysis reveals a new insight. I will read this one because this is important, and if any journalists here, please keep concentration on this. This study and analysis reveals a new insight of tectonic and structural configuration of Bengal Basin and a compelling resolution for a safe and sustainable development of Bangladesh. A rational assessment of seismic or earthquake susceptibility is done from the location, depths, intensity of local, regional seismicity, differential tectonic stress conditions, and detailed field work, data collection, and analysis of correlation of available structural state in other parts of the world. So I have correlated, and I have executed 2 field work in last couple of years in Bangladesh with 7 and 8 top level geologists of Bangladesh. Dr. Khurshid Alam, one of the top Bangladeshi geologists, he used to work in geological survey. He and many others have helped me to understand the field condition and why there are not big faults to generate big, large earthquakes in Bangladesh. So these are all truths, nothing, no faults, no wrong, no error here. So a detail for that truthness, I had to do a detailed field investigation throughout the region, seismic sources identifications, and geotechnical analysis. I found that most of the seismic sources and crustal or clastic layers and both lateral and vertical discontinuities are subjected to multiple segmentation. So this is a very important thing for Bangladesh. Bangladesher মাটিতে যে সেডিমেন্টের যেটা হয়েছে সেডিমেন্ট এটাকে বলে সিন টেকটনিক সেডিমেন্টেশন বাংলাদেশে হয়েছে, বাট নাও টেকটনিক ফোর্সেস আমি পরে দেখাবো, এখন কিন্তু বাংলাদেশে টেকটনিক ফোর্সটা অনেক কমে গেছে. It is almost ceasing. I prove that. The state of tectonic environment found through this investigation will give a break to inhabitants of Bengal Basin, including Bangladesh. Bengal Basin into West Bengal. That is the reason I said
inhabitants of Bengal Basin, including Bangladesh and the northeast region of India, from the fear of destructive earthquake of overemphasized magnitude seismic event, as global media published, including National Geography. Oh, I'm a subscriber of National Geography. I cannot believe they can publish a false report on the tectonics of Bangladesh, also the nature. This study does not find any faults of geological structure in the study region capable of generating earthquakes greater than magnitude 7.5. আমি একটু over এখানে থেকেছি. I agree with that. 7.5 is the maximum limit of considerations for engineering design in Bangladesh. এখন এখানে একটা মজার ব্যাপার আছে। বাংলাদেশের প্রথম যে সিজমিক জোনিং ম্যাপটা করা হয়, আমাদের মাননীয় মিসবাউদ্দিন সাহেব, আমাদের প্রাক্তন ডিজি ছিলেন। He was a very scholar person, a very high quality geologist. He led a committee made of engineers and geologists and policymakers. And they have concluded with this that maximum magnitude should be considered for 7.5. And my analysis also came into this. And at that time, they did not have enough information like I have now, but my result came same. But the thing is, there are some less values also. I have found that for Dhaka city, you don't need to consider earthquake magnitude more than 6. And I will prove that. Present finding will provide an improved understanding and considerations in geoengineering and structural engineering design options, construction practice, factors of safety in respective geological environment, maintenance and continuing sustainable development, provided the norms of Bangladesh National Building Codes are maintained. So this is another important thing. I served as a committee member of Bangladesh National Building Code for many years. Interestingly, the first book when was published, I was a participant. At that time, I was young. I was a participant, and my name is there. And later, all the upgraded versions, where I was one of the strong committee member for giving the geological aspect, and I hope you like that if you see that. Well, what was my methodology doing this? The collection and study the available scholarly work, because nowadays ঘরে বসেই আমরা কিন্তু অনেক রিসার্চ করতে পারি. I really amazed যে গুগলে সার্চ দিলে কি না পাওয়া যায়, ইভেন ঘরে বসে আমও কিনা যায়. So you can really buy Corolla আলু. So you go to Google. So জিওলজির এমন কোনো আরো মজার ব্যাপার হলে I appreciate the people যারা নাকি বাংলাদেশের জিওলজি নিয়ে বিদেশে বসে কাজ করেছে, তারা এখানে আমি তাদের কাছে অনেক ঋণী, because there are so many good papers. আপনাদের যদি নেশা হয় যে বাংলাদেশের জিওলজির উপরে পড়াশোনা করবেন, go to Google, write anything on geology of Bangladesh, you will get hundreds of published papers. And আমার কাছে এই পর্যন্ত এটা লিখতে যায় I have downloaded 200 documents, but unfortunately hardly 1 or 2 person who is from Bangladesh. And next, I have done extensive regional and local fieldwork for evidences, drilling and instrumental monitoring system. আমি এগুলা করেছি. I have come into conclusion that Bangladesh is a living laboratory and a buried museum, living laboratory and a buried museum full of mystery of geology.
and it attracted millions of global people, traders, researchers, porjotoks, that is tourists, to come to Bangladesh. And that is the reason the Bangladesh is so densely populated. A detailed study on the finding of global visitors and found a rich deposits of geological data, information, concepts, and hypotheses. Some are right, some are very questionable. This work examined the findings on geology, tectonics, sedimentology by different workers and authors throughout the world. মির ফজল করিম, আপনার জি স্যার। আধা ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা, আমি কি 10 মিনিটে শেষ করে দেব? না না, আধা ঘন্টা, 15 মিনিট? হ্যাঁ, আমি তো জানি আমি 1 ঘন্টা বলবো। হ্যাঁ না, ঠিক আছে। ইয়েতে অডিয়েন্স যদি শুনতে চায়, let us go in this way. If audience want to hear me, I can continue. ওকে, না আপনি মোটামুটি একটা লিমিটেড সময়ের মধ্যে করেন। Okay, I'm 15 minutes. 15 minutes. 15 minutes, okay? 15 মিনিট প্লাস আর 5 মিনিট দেয়া যায়। ওকে, ঠিক আছে। ওকে, আমি টাইমটা দেখে নিই একটু। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমি একটা কাজ করব। এখন 11:22 বাজে, 21 বাজে, আমি 12টার সময় শেষ করে দেব। Okay, so this is a nice map I found where the relief of the global continents and oceans are shown and visible. Some of these the tectonic structures are visible even in this scale. আমি এখানে একটু সময় নিব, তার কারণ হলো this is one of the my dearest, সবচেয়ে প্রিয় একটা ম্যাপ, and except Chittagong area, এখানে কিছু ভুল ভ্রান্তি আছে। as a member of Geological Survey of Bangladesh, আমি এটা ক্লেম মানে স্বীকার করি, ভুল বলবো না। at that time ইনফরমেশনের গ্যাপ ছিল, যার কারণে কিছু কিছু এখানে গ্যাপ রয়ে গেছে। but otherwise this is one of the typical example of a plain land geological map. You will never see any map in this world যেটাকে you can compare with this successful map, যেখানে riverborne sediment দিয়ে যে মরফোলজি চেঞ্জ হয়েছে, যে রিভার এনার্জি দিয়ে মরফোলজি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জে যে ইউনিটগুলা এত সুন্দর করে এখানে করা হয়েছে। This is the only map and the best map in the world in terms of creation of. It was done by Geological Survey of Bangladesh with the assistance of USGS. And আমার সবচেয়ে প্রিয় টেকটনিক ম্যাপটা হলো এই ম্যাপটা, যদিও এটা জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ and USGS মিলে করেছে, but this is 80% of the map what মুনির স্যার আমাদেরকে পড়াইছিলেন। and এই ম্যাপের পিছনে মুনিরুল হক স্যারের এবং পরবর্তীতে মাহমুদ আলম, আমি তাকে বলি মনে করি আমরা তার ভক্ত, উনি I consider as the son of the tectonics of Bangladesh. He has raised it as a nice example of for students of tectonics global, throughout the world. So এখানে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ইন্ট্রাপ্লেট সোর্স এরিয়া এবং ট্রানজিশনাল সোর্স এরিয়া। আমি এই ম্যাপটাকে অনেকে ইউজ করতে চায় না, বাট আই হ্যাভ ইউজ দিস ম্যাপ ইন 2002 or 3 সিডিএমপি বলে যে এখন আপনারা জানেন, কম্প্রিহেনসিভ ডিসাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট একটা ছিল বাংলাদেশে নেওয়া হয়, সেই ম্যাপ, সেই প্রজেক্টের ইনসেপশনের সাথে আই ওয়াজ ইনভলভ অ্যান্ড I helped European Union to sanction some money through a presentation. তখন আমি এই ম্যাপটা প্রেজেন্ট করি তাদেরকে। তো এখানে আমি বাংলাদেশকে তিনটা ভাগে ভাগ করেছিলাম। একটা হলো যে zone of intraplate earthquakes, zone of transitional earthquakes, zone of interplate earthquakes. So এই তিনটা ভাগের কারণে we can characterize the magnitude and intensity of an earthquake, and we can assess calculate the depth of the earthquakes.
সো কত ডেপথে ভূমিকম্প হবে, এবং এই ম্যাপটাকে আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছি যাতে করে ইট ক্যান বি রিডেবল বাই ইঞ্জিনিয়ার্স অর আদার ইউজার্স। সো and whatever you see in these maps this is visible here. So image, so everything is visible on tectonic divisions. Tectonics faults and earthquakes for identifying right location and orientation of any subduction zone. This is one of the best example from the San Andreas fault. So this is the only slide I have from outside of Bangladesh. So, but this is a very very classical example of subduction zone. And এখানে দেখেন এখানে এটা কিন্তু এক না, এটা এক করে দেখানো হয়েছে। This is the part, this river is here, this river এটা এক করে দেখানো হয়েছে। আর সান ফ্রান্সিসকো এটাকে বলে সেন্ট অ্যান্ড্রিউস ফল, সান ফ্রান্সিসকোর ডান দিকে আর লস এঞ্জেলস এই ফলটার বাঁ দিকে। But there are some segments of their fault. এটা কিন্তু পুরাটাই কিন্তু একটা continuous fault না। That is another good thing for St. Andrews area, that এখনো অনেকে মনে করে যে St. Andrews fault is going to generate 9 magnitude earthquake. Many authors do not agree with that. I am with them, because আমি আমার এই কাজটা করতে যে দেখেছি যে St. Andrews fault also segmented. Never it will happen that all the segments will unlock at a time. This is impossible. Unlock হয় যার কারণে দেখা যায় যে ক্যালিফোর্নিয়াতে মাঝে মাঝে ছোট ছোট ভূমিকম্প হয়, and people start dancing and open up their champagne bottle. So St. Andrews faulter এইখান থেকেই আমার মাথায় ট্রিগার করছে যে if this such big fault যেটার এত over 700 miles long, এই ফলটা যদি 9 magnitude earthquake না করতে পারে, আমার দেশের লেংথই তো 200 মাইল না, 150 মাইলের লেংথে কত লম্বা ফল্ট হতে পারে। So this fault helped me to compare Bangladesh faults with this. So this is visible. So কেউ যদি বলে যে the mystery of geology is not visible, they're wrong. Only you have to see it. And the geologist of USGS has found it. প্রথমে এখানে হাঁটলে পরে মানুষ হাঁটছে, যে ট্রেল দেখা যায়। Nobody will see it, understand it. This has moved from here to here for maybe a million years. Anyway, I will not stay here long time. Okay, so if you compare that kind of that size of map fault, তাহলে আমাদের বাংলাদেশে ভিজিবল একটা ম্যাপ আছে। এখানে যদি আপনারা হাঁটেন, I was lucky, আমি খুব ভাগ্যবান জিওলজিস্ট যে I could walk all over this area from even Indian part or in Bangladesh part. I have seen this area physically. I have worked on this complicated issues with the Indian border. There is a conflict on some mineral deposits with India and Bangladesh, and Dr. S.K.M. Abdullah nominated me to solve that problem, and I solved that problem. So this is a visible fault in Bangladesh. অবশ্য আরো অনেক আছে, but this has little bit similarity, potentiality, but fortunately আমি পরে দেখাবো যে অনেক ভালো ভালো জিওলজিস্টরা পোর্ট্রে করেছে যে this is dipping northward. So যদি তাই হয় তাহলে পরে it is a weak
it is a weak fault to generate any earthquake more than magnitude 7.5 in this region or 8. কিন্তু উপর নর্থে এটা করবে because নর্থে it is dipping northward. This is my creation. এটা কিন্তু আমি এই কাজ করতে যাই না, এটা I created this map in 2001, something like that. I found out that যে এখানে বাংলাদেশের এই জায়গাটাতে আর এই জায়গাটাতে এই রিজিয়নের একটা রোটেশন কাজ করতেছে। পরে I was wondered that যে যারা নাকি GPS ভেলোসিটি প্লট করতেছে সেই প্লটেও দেখা যায় there is a rotation, but I will not, আমি মিথ্যা বলবো না, এটা 2001 বা 2 এই ম্যাপটা করা আমার। So this rotation was just came out of the seeing the structure of this area. So there is a pressure from here and the pressure from here, and this is a real subduction zone, and this is another subduction zone. These are the volcanoes. I will give some point on these volcanoes. These volcanoes are not anymore there. Volcanoes are there, but they are not active. And I have checked their geothermal gradient, and I have checked all the geothermal gradient in this section and found that this is gradually reducing temperature, underground temperatures gradually reducing towards west. And কিছু পয়েন্ট আমার পরে আসবে, আমি এখানেই শেষ করে দিই। সেটা হলো যে এখানে যেহেতু এটা মানে টেম্পারেচার লস করতেছে, আপনারা জানেন যে কোনো কিছুকে মুভ করতে গেলে ইউ নিড এনার্জি, ইউ নিড এ পুশ। এটা পুশ মানে ইউ গিভিং সাম এনার্জি। সো এনার্জি ইনপুট আউটপুটের কোনো এলাকা আমি এখানে খুঁজে পাই নাই, বিকজ এই ভলকানোগুলো যেদিন থেকে বন্ধ হয়ে গেছে, সিজ করা শুরু করছে, সেদিন থেকেই এখানে maybe after criticism sometime like that, thanks to these volcanoes যে তারা বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে, যার কারণে কিছু ফোল্ডিং সিনোসাইডাল যে স্ট্রাকচার বাংলাদেশের ইস্টার্ন রিজিয়নে আছে, আপনারা যদি লক্ষ্য করেন যে এটা খুব পুরনো কথা, সবাই জানে, সব একটা ফার্স্ট ইয়ার জিওলজিস্ট জানে যে বাংলাদেশের ইস্টার্ন ফোল্ডিং গুলা খুব টাইট এবং হাইলি ডিস্টার্ব, ওয়েস্টার্ন ইট ইজ সিনোসাইডাল, এবং এটা লং ওয়েভলেংথ ভেরি হাই, এবং এর অ্যামপ্লিটিউড ভেরিয়েশন ভ্যারি করে ওইটার সাথে, যার কারণে গ্যাস প্রিজার্ভ আছে এখানে, বিকজ দে আর নট ডিস্টার্ব। সিমিলারলি পরে আসবো আমি একটা সিলেট সুরমা বেসিন নিয়ে পরে কথা বলবো। সো এখন দিজ আর দি stress area এই এলাকাতে এই similar things can be done. This is one of the paper, আমি একটা পেপার থেকে নিয়েছি, যে দেখা যায় যে you can really calculate what is the stress condition there numerically. যায় না কেন এখন? ওকে, সো ওই স্ট্রেস কন্ডিশন গুলোতে হওয়ার কারণে আমি যেখানে দেখালাম সেখানে স্ট্রেস কন্ডিশন অনেক বেশি হাই। অ্যান্ড দিস ইজ এ ম্যাপ 1970 থেকে 2020 পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের একটা ম্যাপ। এটা IS এর থেকে নেওয়া, এবং এখানে আমি এনেছি গতকাল, এটা USGS এর একটা ম্যাপ, এবং এখানে ওয়ার্ল্ড দিস গ্লোবাল ম্যাপে দেখা যাচ্ছে যে all dangerous, the high magnitude earthquakes are happening in this ring, and এদের এই ম্যাপটা could really accommodate only one earthquake in this region. গত 100 বছরে 8 মাত্রার ভূমিকম্প যথাক্রমে 1897, 1905, 1934, 1950 সালে, এবং 10টি 7.5 মাত্রার ভূমিকম্প হিমালয় বেল্টে সংঘটিত হয়েছিল। আমি একটা ফ্রেজ তৈরি করেছি গত রাতে, সেটা হলো বাংলাদেশ ইজ নট আর্থকুয়েক প্রন,
country like other parts of the tectonic situations. Bangladesh is susceptible to earthquake, but Bangladesh is not prone to earthquake. One word is susceptible, the other is prone. So Bangladesh's frequency of earthquake is high magnitude earthquake. Low magnitude earthquake frequency হয়তো অনেক বেশি হতে পারে, because I don't know about that, আমি ওইটা স্টাডি করি নাই, because বাংলাদেশের যে আমরা যে ডিপার বেসিন বলি, ওই ডিপার বেসিনটা এত শ্রিঙ্ক করে গেছে, এত ফ্র্যাকচার হয়েছে ওখানে, যে ওখানে ছোট ছোট ভূমিকম্প হওয়াটা খুবই স্বাভাবিক. It could be more than here. How does an earthquake feel? Frequency and energy বলতে আমরা কি বুঝি? এটা যদিও আমার এই আজকের বিষয় না, তবু আমাকে একটু সেন্স দেওয়ার জন্য আমি নিয়ে আসছি এখানে. এখানে যে যে সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের এইটা হলো 7 ম্যাগনিটিউড. সাপোজ এই লাইনটার এই যে এখানে টিপে এই যে সার্কেলটা দেখা যাচ্ছে, এইটা হলো ম্যাগনিটিউড 7, and 7.7 হলে এটা, 7.8 হলে এই এনার্জি, and 9.2 earthquake এটা. So this is the 9.5. So if you increase one earthquake by 1 magnitude, you multiply that first earthquake যেটা আপনি কনসিডার করতেছেন, you multiply by 30. পরেরটা আবার 30, আবার পরেরটা ওইটাকেও 30, এই করে করে 30 টাইমস, তার মানে 1 billion times energy হয় একটা 10 magnitude than the 5 or 6 magnitude থেকে. So এটা ছোট স্কুলের বাচ্চাদের ক্যালকুলেশন, you can see it, and গুগল করলে পাওয়া যায়. Experiencing an earthquake, I am very much fortunate that I have physically seen an earthquake, but at that time I did not know I will become a geologist. I love geology. I'm a born geologist, and still I remember যে তখন আমি পেশাওয়ারে ছিলাম. That was in 1957 or 58 or something like that. I was a kid, ছোট বাচ্চা. ভূমিকম্প হলো, ভূমিকম্পর পরে সবাই আমরা বাসা থেকে বেরিয়ে আসলাম, and you will not believe it, I have seen নদীতে বা লেকে পানি যেভাবে ঢেউ খেলে যায়. আমাদের এই বিল্ডিংটা লম্বা টাইপের ছিল, এয়ারফোর্সের কোয়ার্টার. It was long by at least 100 feet, and the whole building was moving like a wave, and আমি অবাক হয়ে গেলাম, ছোট বাচ্চা আমি তখন. So I was lucky যে I have physically seen how does an earthquake looks like. Then বড় হয়ে I got the opportunity to explore after effect of earthquakes, and এটা হলো বরকল ভূমিকম্পের পরে 2003-এ. I'm so lucky, I am thankful to the Bangladesh government at that time, my Disaster Management Bureau and Geological Survey of Bangladesh DG, and everybody. I really happy. I'm really very happy and appreciate them that they gave me opportunity to study all these. And I have lots of pictures. Anybody interested, you can ask me. I can give you pictures, and study the fissures and submerged. This was a point bar. It's a big point bar. It was totally dumped down, but it does not mean যে আমরা এটা দেখে fearful হব. No, the reason is এটা অনেকেই বলে 1762-তে আর্থকুয়েকের সময় একটা বিরাট ডেল্টার ফ্রন্টে একটা বিরাট চর island was submerged. So that is the part of the earth, the nature of the earth. যে ওইটা তো বালির তৈরি, ওইটা যাবেই. তো সিমিলারলি এখানেও হয়েছে, 1762-তে হয়েছে, 2003-এও হয়েছে. সো মাটি এভাবে এখানে ব্লক হিসেবে ভেঙে যায়. সো এটা আমাকে একটা মানে ধারণা দিল যে এই রক যদি এইভাবে ব্লক হিসেবে ভেঙে থাকে, তাহলে বেসিনের নিচে ঠিক এইভাবেও যদি স্পেস পেয়ে থাকে, এইভাবে ব্লকিং আছে. And
এই ম্যাপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ক্যান ইউ সি দি রিভার্স অফ বাংলাদেশ, all these rivers, and নন্দী নন্দী করা এই ম্যাপটা ইজ ভেরি পপুলার। এর থেকেই অনেক কিছু আমরা শিখেছি, আমরা করেছি। ডকি ফল্টকে যদিও উনি একটু ওভার এমফাসাইজ করে দেখাইছেন, দিস ইজ নট রাইট যদিও, বাট নন্দী বাবু এখন আমার সাথে অস্বীকার করবেন না, ইভেন উনি এটা একটু এক্সাজারেট করেছেন, বাট নট টু দ্য স্কেল অ্যাকচুয়ালি। ওনার এইগুলা লিনিয়ামেন্ট বলছেন, এই লিনিয়ামেন্ট গুলা অনেকগুলাই ফল্ট। তো এই ফল্ট গুলা কিন্তু you can see in the reverse. This is a permanent lineament, goes like this. আমি পরে একটা ম্যাপ দেখাবো। এই যে বাউন্ডারি লাইনটা, এই বাউন্ডারি লাইনটা is the remnant of the Bengal Basin, deeper basin. বেঙ্গল বেসিন কিন্তু আমরা এখন যেটা মনে করি আগের মতো নাই। এটার ইনিশিয়াল শেপ ওয়াজ as a dish, ellipsoidal ডিশের মতো ছিল, কিন্তু because of the tectonic the reshaping of the Indian collisionের পরে এই সেডিমেন্টেশনটা যেহেতু টেকটনিক সেডিমেন্টেশন হয়েছে, সেই কারণে এখানে একটা ইন্টারেস্টিং ম্যাপ আমি দেখাবো, এই জায়গাটা মনে রাখবেন। So this map will be helpful. Okay. Complex tectonic evolution and birth of Bengal Basin, examining the Bay of Bengal configuration for trace of any hidden subduction zone in the Bay of Bengal, Bengal floor. এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে দেখানোর জন্য যে এখানে বাংলাদেশ, 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 Bangladesh. So now this is the modern Bangladesh. আবার দেখাই আমি। Here is Bangladesh colliding. অস্ট্রেলিয়ার সাথে ছিল। And Rajiv যদি এখানে থেকে থাকে, Rajiv, this study you have to do to find out exact location of uranium deposit in your country. So যেটা আমি বলতেছিলাম যে কনিক্যাল শেপ হয়ে এই যে দিস ইজ দি প্রেজেন্ট শেপ অফ বেঙ্গল বেসিন, যে সেডিমেন্টস গুলা হয়ে সেখানে যেটাকে এরা সাবডাকশন জোন বলতেছে, বাট দিস ইজ দি অ্যাবাইজাল জোন অফ দি আমাদের হিন্দ জোনের নিচে অ্যাবিজাল ট্রেঞ্চ, বাট দিস ইজ নট সাবডাকশন জোন বিকজ এখানে এটার কোনো ভার্টিক্যাল মুভমেন্ট ওই নর্মাল যে সাবডাকশন জোনে হয়, বা যেমন নাকি স্যান্ড অ্যান্ড ডিস ফল্টে যেটা হয় কত 35 মিলিমিটার পার ইয়ার বোধহয় মুভ করতেছে। সো দের ইজ নো মুভমেন্ট হিয়ার। অ্যান্ড অনেকে বলে যে বাংলাদেশে জিপিএস বসানো হয়েছে, জিপিএস বসায় তারা মাপতেছে। সো দ্যাট ইজ আনাদার ইস্যু অফ ডিসকাশন। আমি পরে যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি বাংলাদেশের জিপিএস এর মেজারমেন্টের জন্য কি কি করতে হবে আর কি কি করা হয় নাই, যারা এরা যেটা করতেছে, ইনাফকো বলে একটা অর্গানাইজেশন আছে, ওরা নাসার সাথে এনএসএফ এর কিছু ফান্ডিং এ বাংলাদেশে একটা কিছু জিপিএস বসানো আছে। প্রথমে আমার সাথে তারা মিটিং করেছিল 2003-এ। সো দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। তো এখন বাংলাদেশের যে জিপিএস গুলো বসানো হয়েছে বাংলাদেশের, আমার একটাই প্রশ্ন ছিল যে এই জিপিএস গুলার হাউ ডিড দে ক্যালিব্রেট ইট? আমাদের উই হ্যাভ দ্য রাইট, পিপল অফ বাংলাদেশ হ্যাজ দ্য রাইট টু আস্ক দ্য কোয়েশ্চেন how you had been calibrated the GPS system in Bangladesh. And আমি আমার নিজের এফোর্টে I went to California, South California Earthquake Center-এ। সেখানে আমি আমার বন্ধু রজার বিলামের সাথে দেখা হয়। রজার বিলামকে আমি বলি, হেই বিলাম, হাউ আর ইউ? আমাকে তো দেখে সে খুব খুশি। আমি তাকে বুকেও জড়িয়ে ধরলাম, তার কিছু ছবিও আমি দেখাতে পারি আপনাদেরকে।
তো ওকে আমি বললাম, রজার তুমি যে তোমাদের যে জিপিএস বসাও, তুমি যে জিপিএস ইন্ডিয়াতে বসায় কাজ করছো, সো হাউ ডিড ইউ ক্যালিব্রেট ইট? ও বলে যে জিপিএস ক্যালিব্রেশন লাগে না। বাট হি ইজ নট রং, হি ইজ রাইট, বাট হোয়ার, কোথায়? If you're setting the GPS station on Bedrock, you don't need, because the calibration factor will be 1 there. যখন calibration factor 1 হবে, you don't need to calibrate it. কিন্তু যখনই আপনি বাংলাদেশে বসাবেন, তখনই it has a 3-dimensional variations. So variables are multiple, not only one. There are multiple variables to fix with the movement of the GPS in a thick sediment, maybe 20,000 feet of sediments এর উপরে নিয়ে কথা বলতেছি আমরা। So আমার কাছে যদি তারা শিখতে চায়, আমি তাদেরকে শিখাবো, বলবো কিভাবে তারা এটাকে ক্যালিব্রেট করবে। আমি একটা কথা দিয়েছিলাম, আমি একটা বেঙ্গল বেসিনের ডিপার পার্টটা দেখাবো কিভাবে। This is the remnant of Bengal Basin, যেটা এখনো truly basin, because এখানে soft sedimental, these are the most dangerous part of Bangladesh, that is true, but এখানে কিছুই নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচারের কনসেন্ট্রেশন এখানে নাই, বিকজ এখানে 20 ফিট পানি দিলে পরে বাংলাদেশের অলমোস্ট 1/3 সাবমার্জ হয়ে যায়। এবং I will ask appreciation from you that this is my invention. So আমি ওখানে ভিডিওটা যেটা দেখালাম, ওইটারই একটা 2D রিপ্রেজেন্টেশন, এবং এইখানে কিভাবে বেসিনটা ডেভেলপ করতে করতে এই যে বেঙ্গল বেসিনের প্রোটো বেঙ্গল বে, দ্যাট ইজ প্রথম দিকের বেঙ্গল বেসিনের ফ্রন্টে ছিল। এটা পড়া যাবে না এত। আমি একটা কথা দিয়েছিলাম যে what does it look like, বাংলাদেশের নিচে যে বে অফ বেঙ্গলের যে ওয়ালটা আছে, যে ওয়ালটা প্রোটেক্ট করে সুনামি থেকে, দিস ইজ দ্য ওয়াল, and this is a new delta. আমি এটাকে নাম দিয়েছি নিউ ডেল্টা। So this is a swatch of no ground, and this swatch of no ground, আমি কিছু কোরিলেশন আমাকে অ্যাডমিট করতে বাধ্য করে যে this is really linked with the Meghna Valley. Okay, sediment thickness compared with bathymetric and geophysical setting in the Bay of Bengal and Andaman Sea, Indian Ocean, a 3D model showing increased sediment thickness in the Bay of in the Bengal fan in northeast direction with maximum in Ganges fan, and southward decreased in the Andaman Sea flow. So এই যে কনফিগারেশনটা কিন্তু it kept pace with the stepping of the Bengal Basin towards the bay. So এখানে আমি ডিটেইল যাব না, এটা আরো ইন্টারেস্টিং আছে, এটা বলতেই আমার 1 ঘন্টা লাগবে। আব্দুল করিম, হ্যাঁ, আপনার খুব ইন্টারেস্টিং আপনার হচ্ছে, আসলে বিষয়টা এত বড়, এত বিশাল, আমরা হয়তো একদিনে সবকিছু ধারণ করতে পারবো না। শেষ হয়ে আসছে। আচ্ছা, so this is my finding. Neo Delta Surma Basin is a very interesting element, and Pleistocene hill হাইটা, এটা একটা নতুন চিন্তা আমার। এখন সোর্স অফ গ্রাউন্ড শেকিং, actually within Bangladesh there is not many sources of ground shaking, except ছোট ছোট আছে, but this is the line where যেখানে মানে কালার কন্ট্রাস্টিং হচ্ছে, এইসব এলাকাতেই শুধু কি বলে নাম আর্থকুয়েক জেনারেশনের কিছু সোর্স এরিয়া আছে, and that can this is visible in the remote sensing image also.
ডুপ্লিকেশন হয়ে গেছে geotechnical portrayal to relate ground movement and threshold magnitude of earthquakes for geoengineering purpose. This is very important. ঢাকা শহর এর নিচে যদি আমরা ভ্রমণ করি, এটা আমি আমার তৈরি করা, এটা 2002-03 দিকে করছিলাম। তো এখানে দেখা যায় যে the whole city is made of very stiff red clay. পশ্চিম দিকে সাইডে স্যান্ডস্টোন আছে, ডুপিটিলা স্যান্ডস্টোন, একটু লো কোয়ালিটি স্যান্ডস্টোন, বাট ইটস স্যান্ডস্টোন. It makes a big difference when you designate one material. So this is a soft sandstone, soft rock, not soft soil. So in this area, this is a violet color, এটা হলো soft soil, আর এটা হলো soft rock. So stiff clay and বিভিন্ন সারফেসে বিভিন্ন একই ম্যাটেরিয়াল কিভাবে এখানে এক্সপোজ আছে। Anyway, following a report of আবার একই কথা আসতেছে, following a report of forecast of 9 magnitude earthquake by some researchers, a detailed geodynamic and geothermal gradient studies indicate that the dormant volcanoes are getting cooler slowly, indicating low energy impact, causing nearly cessation of tectonic movement in Burmese Bangladesh folded zone. An extensive field search for any signature of subduction zone carried out, and no such structures were found in the regions. This work did not find any geological evidence to justify earthquake greater than 7.5 magnitude in this region. এবং ওইটার জন্য I had to use, these are all original map. I have worked on this. এটা করেছিলাম আমি গত 26 তারিখে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে একটা পোস্টার প্রেজেন্ট করি, তার একটা অংশ এটা। This is a not new, modified tectonic map done by Mir Moinul, Arif Mahyuddin, Jillur Rahman, and Nehal Uddin, former DG of Geological Survey of Bangladesh. And we used also the old one of the Geological Survey publication. This is the Bogar anomaly and aeromagnetic anomaly map. And we have used some images, and we have found 3 terraces in Shillong Massif. This is a new finding, and this can be compared with the 3 terraces we discovered in Madhupur terrace. But there is no terrace, the 3 type of terrace in Barind. So that is the reason Barind, there is a question now whether Barind and Madhupur is in the same origin. And this is a detailed work, geotechnical work I had to do to get into that point, whether কেন 7.5 magnitude earthquake এর বেশি করা দরকার নাই। And these are the, এটা একটা পোস্টার আমি যেটা বলছিলাম যে সাউথ ক্যালিফোর্নিয়া আর্থকুয়েক সেন্টারে আমি প্রেজেন্ট করে আসছিলাম, যেখানে আমার 3টা সোর্স আর্থকুয়েক নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখতে পাই যে ঢাকাকে ইম্প্যাক্ট করার মতো কোনো সিসমিক সোর্স নাই, ইভেন লং ডিস্টেন্সেও। তারপরে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক করি এখানে, যে কোন মেটেরিয়ালের কিরকম স্ট্রেংথ, কিরকম বিহেভিয়ার, কি ধরনের কনসিডারেশন ক্যারেক্টারিস্টিক্স। আর মোস্টলি দেখা যায় যে ওটা ঢাকার মাটি বেশিরভাগই প্রিকনসিডারেটেড, এবং প্রিকনসিডারেশন প্রেসার ওয়াজ ডিটারমাইন্ড 2000 PSF। দ্যাট ইজ ঢাকার, এর অর্থটা হলো ঢাকার উপর থেকে 2000 PSF লোড দিতে পারে এরকম ম্যাটেরিয়াল অলরেডি সরাই ফেলা হয়েছে। দ্যাট ইজ, এটাকে বলে যেমন নাকি pre-stressed. Dhaka was pre-stressed by 2000 PSF load stress. এখানে আমি ডিটেল যাবো না, বিকজ জিল্লুর এটা নিয়ে বলবে। এটা সিসমিক শিয়ার ওয়েভ ভেলোসিটির কয়েকটা প্রোফাইল, এবং এই বাংলাদেশকে এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের জন্য, জি ভ্যালুর জন্য, ডিজাইন ফ্যাক্টরের জন্য এইভাবে ভাগ করা হয়েছে। দিস ইজ মোস্ট অথেন্টিক ম্যাপ ডান বাই জিল্লুর রহমান।
and এটা একটা সেকশন ডকি ফল্টের ফিজিক্যাল কন্ডিশনটা দেখাইছি, এটা আমার করা। অ্যান্ড শাখাওয়াত বলে আরেকজন ভালো জিওলজিস্ট আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, তাদের করা কিছু ম্যাপ আমি কম্পেয়ার করেছি, and I found those are really, really good. The detailed structural and tectonic morphological studies, along with the deep petroleum drilling data analysis and available geophysical data, did not find presence of any kind of mega structure capable of generating earthquake greater than magnitude 7. এখানে ওই জিওটেকনিক্যাল করার পরে আমরা দেখি এটা। So ground motion of 3 scenario, তিনটা জিওটেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক করে আমি আগে যেটা দেখালাম ওই এখানে ওই লোকেশনের, this is one of the best map যেটা দিয়ে এটা USGS এর করা। Thank you, Dr. John Whitney. Dr. John Whitney wanted to join today, but he has some family planning. So today he is busy with hiking possibly. So still he wanted to join. আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি এই ম্যাপটা বোঝার চেষ্টা করবেন। এখানে 3টা ম্যাপ দেখানো হচ্ছে। 3টা ম্যাপের এই ম্যাপে এই আর্থকোয়েকের ডকি ফল্টের নর্থে বা সাউথে যেখানেই হোক, এখানে এই আর্থকোয়েকটা জেনারেট করে এটা মডেল করে তারা দেখতে পাচ্ছে যে যে এটা ইম্প্যাক্টটা ইন্টেন্সিটিটা যেখান থেকে জি ভ্যালু it ranges from 0.05 to the light color is 0.05 and less than 0.5 and 0.7. So এই রেঞ্জে দেখা যায় দিস ইজ ঢাকা। সো ডকি ফল্টে কোনো ভূমিকম্প হলে পরে we will consider the G value between 0.1 to 0.2, even less than 0.1 in some places. So this is less than 0.05. So similarly, আরেকটা ড্যাম্পিং ক্যারেক্টারিস্টিক যদি ডিফারেন্ট করা হয়, মানে সয়েল কোয়ালিটির করে সেম আর্থকোয়েকে দেখা গেছে যে it is giving a little bit higher, এবং this is the most right map. যদি খুব বেশি ইম্প্যাক্ট হয় এনার্জি একটা লেভেল, তখন এটা আরো একটু বাইরের দিকে আসবে, সার্কুলার হবে, তখন দেখা যায় যে you can only consider 0.2 to 0.3 G for designing of earthquake resistant building, not resistant, earthquake design building in Dhaka city. And obviously there are some dangerous areas in Bangladesh, and fortunately this map really matches with the map what was done by the Geological Survey of Bangladesh in 1979. What to do for sustainable development? So এটা আরেকটা এরিয়া, আমি এখানে বেশিক্ষণ যাব না। ঢাকার মাটি আপনারা হেঁটেছেন, চলেছেন, গান গেয়েছেন, বেড়াইছেন এইসব এলাকায়। So you know this, only one point, যে এতক্ষণ আমি যা বললাম এটা হলো ন্যাচারাল। Now this is a man-made, this is a map of 2001, and this is a map of image of 2015, and we have changed this landform from this to this, এবং how we did it that I am going to see. এবং ওইসব করার কারণে we have in the সিটির ভিতরে আমাদের ডেথ ট্র্যাপ রয়ে গেছে। এই ডেথ ট্র্যাপ হলো যে ওল্ড ঢাকার মাটির কন্ডিশন আমি এতক্ষণ ভালো বললাম, এখন যার বিল্ডিং এখানে সে যদি আমাকে পরে এসে ধরে যে বেটা তুই তো কইছস আমার ঢাকার মাটি ভালো, আমার তো বিল্ডিং তো কাইতে হয়ে গেল গা, তখন I will be in trouble because he did not know that there is a canal over here, and the engineers possibly overlooked that, and there is a very big chance that many buildings are located in this type of geological condition. So this is another এখানে বসুন্ধরা এই এলাকাটা was very depressed, and this was a big valley. আমি যে কথা দিছিলাম যে আমি দেখাবো যে কিরকম জায়গা কিরকম ছিল,
2001-এ এই সাতারপুর এলাকার ওই দ্যাট ম্যাপ ওয়াজ নট সাকারপুর বাট দ্যাট ওয়াজ ক্লোজ টু দি মোহাম্মদপুর। এইটা এলাকা এই গ্রাম বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। 2003-এ আস্তে আস্তে 2015-তে মাটি ভরে ফেলছি আমরা। 3 বছর পরেই 1 বছর পরে আর এইরকম হয়ে গেছে 2018। সো দ্যাট ওয়াজ 16, 15 and 2018. So একদিন 10 বছর পরে people will not know, but this is the area যেটাকে বলে high attenuated area. High attenuated area is nothing but death trap. Okay, I'm almost done. Jasim bhai, আমি 2 মিনিট নেব। The seismic or earthquake risk management in Bangladesh is one of the major socio-economic concern. The gradually merging folded sediments started pushing north. এটা আমাদের এখন আলাপ করছি। Yeah, এটা important. Following a reporting of forecast 9 magnitude, এটা আমি পড়েছি আগে, but আমার মোদ্দা কথা হলো this work did not find any geological evidence to justify earthquakes greater than 7.5 magnitude in the region. Thank you very much. ধন্যবাদ মীর ফজল করিম আজাদ। আপনার অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত কি বলা যায় প্রায়োগিক লাক্সই যে ভূতত্ত্ব বিষয়ে আপনি আলোচনা করলেন, আমরা সবাই উপকৃত হয়েছি। অনেক দীর্ঘ বক্তৃতা হয়েছে। আসলে আমরা কতটা ধারণ করে এটাকে ডেলিভার করতে পারবো সেটা হলো যে পরবর্তী প্রশ্ন। এখন আমাদের আরো বক্তা অপেক্ষা করতেছেন। তো আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে স্বাধীনতার পর আমাদের যে কজন ভূতত্ত্ববিদ টিচার হিসাবে জয়েন করেছেন তার মধ্যে আহাদ নেওয়াজ চৌধুরী, মানে আমরা তাকে পাপ্পু ভাই হিসাবে জানি। হ্যাঁ, আমি ব্যক্তিগত পাপ্পু ভাই হিসাবে জানি। তিনি আজকে আছেন, তো আমরা তাকে একটা অভিনন্দন জানাই যে তিনি যদি একটু পরে তার এই ব্যাপারে মন্তব্য রাখেন টোটালি এর বিষয়ে বক্তব্য আপনাদের ডেলিভারেশনের পর, তাহলে আমরা হয়তো খুব খুশি হব। আর এছাড়া আমাদের নতুন কিছু জিওলজিস্ট এবং ছোট বোন তারাও আছেন, তাদেরও মন্তব্য আমরা শুনবো। তো এর মধ্যে আমি আজাদকে, মীর ফজল করিমকে আমি অনুরোধ করব যে আপনার বক্তব্যের বিষয়ে কয়েকটি প্রশ্ন এসেছে, প্রশ্নগুলি আপনি দেখেন এবং তার উত্তর ঠিক করেন। আমার মনে হয় যে এর মধ্যে যদি বদরুল ভাই এর ফাঁকে কিছু বলতে চান এখন, তাহলে আর যদি দু একটা প্রশ্ন থাকে আপনি এই বদরুল ভাই করতে পারেন। আনমিউট করতে হবে বদরুল ভাই। হ্যাঁ, আনমিউট হয়েছে না? থ্যাংক ইউ জসিম। ক্যান ইউ হিয়ার? হ্যাঁ, শুনছি। আচ্ছা, জি, ঠিক আছে। লেকচারটা যতটা ম্যাটেরিয়াল দেওয়ার যে সময়টা সেটা পাইনি, খুব তাড়াতাড়ি অনেকটা পথ চলে গেছে। অনেক টেকটনিক ম্যাপস গুলা আরো বিশ্লেষণ করার ছিল, কিন্তু আমি বলবো যে মীর ফজলুল করিম হ্যাজ ওপেন আপ এ মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং এন্ড কন্ট্রোভার্সিয়াল থিং। আমি কন্ট্রোভার্সিয়াল বলছি এই কারণে, একটা সময় ছিল 2016-এ বোধ হয়, বাই দ্য মিডল অফ 2016, ওই সময় গ্রুপ অফ সায়েন্টিস্ট, বাংলাদেশি অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন, যেটাকে রেফার করছিল ফজলুল করিম, তারা কিন্তু বাংলাদেশের উপর আর্থকোয়েকের উপর কাজ করে কিছু রিপোর্টিং করে। বাট আমি ওই কাজ সম্পর্কে কিছু বলতে চাই না, এটা মীর ফজলুল করিমের মতো ওই লেভেলে এক্সপার্টিসদের ব্যাপার। কিন্তু আমার কাছে যেটা যে মনে হয়েছে, দ্যাট রিপোর্টিং হ্যাড এ ডিভাস্টেটিং মেন্টাল blow to the general public, to the citizen of aspiring citizen, আমি বলবো, যাদের আশা ভরসা এই দেশ নিয়ে। কারণ সেই রিপোর্টে যেটা পয়েন্টেডলি হেডলাইন করা হয়েছিল, আমরা মিডিয়াতে দেখেছি যে ঢাকা শহর একটা ডেথ ট্র্যাপ এন্ড ইট হ্যাজ এ ডুমসডে ইজ কামিং ফর ঢাকা। তো এটার পরে আমি বহু লোকের সাথে আলাপ করেছি এবং আই ফাউন্ড মেনি অফ দ্য পিপল ইনক্লুডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট
তারা কিন্তু মানে খুবই কনসার্ন হয়ে যায়, মানে ভাই আমি এখানে এত হাজার কোটি টাকা ইনভেস্ট করার চিন্তা করতেছি, এখানে ইন্ডাস্ট্রি করব, ইফ দ্যাট ইজ সো, আপনি তো একজন জিওলজিস্ট, মানে পিপলস আস্কিং, মানে এই দিস কাইন্ড অফ মানে ফিয়ার একটা গ্রো করে গেছিল যে 9 ম্যাগনিটিউড আর্থকুয়েক হলে, তারা ইন্টারনেট ঘেটে জানছে যে 9 ম্যাগনিটিউড আর্থকুয়েক কি হতে পারে, so they understood what kind of doomsday is predicted. তো এইটা তখন কিন্তু ইট হ্যাড এ রিয়েল ইম্প্যাক্ট অন দ্য সোশ্যাল লেভেল, আমি সায়েন্টিফিক লেভেলের কথা আমি বলছি না। সো ন্যাচারালি তার পরবর্তীতে কিন্তু দিস থিংস ডাই ডাউন। এইটা নিয়ে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম মীর ফজলুল করিমকে আমি খুবই কংগ্রাচুলেট করতে চাই একটা কারণে, যে হি ওয়াজ প্যাশনেট। আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখলাম, হি ওয়াজ স্পিকিং ভেরি প্যাশনেটলি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওর যে পেশেন্টটা এটা আসতেছে ওইখান থেকে, ওই যে বোধটা, আমরা একটা দেশের সিটিজেন, উই আর অ্যাসপায়ারিং, আমাদের আশা ভরসা আছে এই দেশ নিয়ে, সামবডি গ্রুপ অফ পিপল যেটাকে ডাউনগ্রেড করে দিয়ে চলে গেল যে লোক ইউ আর লিভিং ইন এ ডুমসডে সিনারিও, your future is doomed। এই ধরনের অ্যাটলিস্ট মিডিয়াতে যেটা আসছে, I was not part of that group, or I am not an expertise on tectonics. I basically work in oil and gas sector. তো তখন এটা অ্যাকচুয়ালি I try to understand their publication and তারপরে তাদের যতটুকু পারি as a geologist. Then I wrote a small note in Daily Star যে the earthquake prediction was overly conjectural. আপনারা বিলিভ করেন, দিস ওয়াজ নট এ জিওলজিক্যাল নোট, দিস ইজ জাস্ট এ সিম্পল নোট অফ কমন সেন্স। আমি ওইটি বলতে চেষ্টা করলাম যে এই যে ভীতিটা মানুষের ভেতরে ঢুকে গেছে, যে এ গ্রুপ অফ সায়েন্টিস্ট, বাংলাদেশে তো সায়েন্টিস্ট পথে ঘাটে ঘুরে না, রাস্তা ঘুরে না, দিস আর ক্রিম অফ দ্য সোসাইটি, এরা যদি এরকম একটা প্রেডিকশন করে যায় তাহলে আমরা কোথায় যাব? সো আমি যখন ওইটা লেখার পরে আই ফাইন্ড সো মেনি অফ ফিডব্যাক যে ভাই আপনি তো আমাদেরকে আবার ঘুম পাড়াইয়া দিচ্ছেন, আমরা তো এই কয়েকদিন ঘুমাইতে পারি না, যে যদি তাই হয় তো দ্যাট ইজ, আমি বলে ইররিলেভেন্ট কথা বেশি বলে ফেলছি। ব্যাপার হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে মীর ফজলুল করিমের এই যে ওয়ার্কটা, সে তার সায়েন্টিফিক মানে মানে রিসার্চ এবং ইয়ে করে যে একটা কাউন্টার আর্গুমেন্ট প্লেস করতে চাচ্ছে যে নো, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট 9, ইটস প্রবাবলি 7। এটার গুরুত্ব কিন্তু খুবই বেশি। মানে আমার কাছে, ইফ আই ওয়্যার এ মিডিয়া ম্যান, আই উড জাস্ট গো ব্যাক টু 1916 এর ওই জিনিসগুলোকে রেফার করে আমি বলতাম যে লুক, দেয়ার ইজ এ সায়েন্টিস্ট, দেয়ার আর সায়েন্টিস্ট ইন বাংলাদেশ যাদের মানে রিগোরাস সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হ্যাজ পয়েন্টেড যে ইট ইজ নট দ্যাট ডুম, এটা 9 মাত্রার, এটা বলার ওই রকম ইয়ে নাই, ইটস প্রবাবলি 7 এর বেশি না। তো এখন 7 or 9 দিস আর কনজেকচারাল, কিন্তু একটা গ্রুপ এই জিনিসগুলোকে এইভাবে পয়েন্টেডলি মানে থ্রো করা, এইটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। তো আমি এই কারণে এই লেকচারটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, এবং আমি মনে করি যে যারা ইভেন লেম্যানস যারা ওই সময় ট্রমাটাইজ হয়েছিল, তার পরবর্তীতে 5 বছর চলে গেছে, কিন্তু ওই যে 9 যে ভয়, সেটা থেকে ভয়টা কেটে গেছে ন্যাচারালি, কারণ দেখছে যে কোথায় 9 তো একও দেখি না, কথার কথা নন জিওলজিস্ট হিসাবে বলতেছি আর কি। তো সেটাই, এই যে আজকে সায়েন্টিফিক ডেলিবারেশনটা আজাদ করলো, আমি আবার লাস্টলি এগেন মাই হার্টফেল কনগ্রাচুলেশন যে অ্যাটলিস্ট সামবডি কেম আপ উইথ সায়েন্টিফিক ডেটা to challenge that, well, you are not living in a doomsday scenario. So thank you Azad, keep on doing the job. আমি বলবো যারাই কাজ করে, keep on doing the science এর কোনো শেষ নাই, so the end result will never come, it will be progressive, এটা চেঞ্জ হতে থাকবে, somebody will come up with another ideas ইত্যাদি। তো আমি এগেইন সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এই ফোরামটাকে বিশেষ করে আমি মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ফোরামটাকে দিচ্ছি। আমি এখানে বাংলাদেশে বসবাস করি, আমরা এতগুলো জিওলজিস্ট যেটা আমরা করতে পারি না, এই গ্রুপ অফ পিপল ফ্রম বাংলাদেশ এন্ড ফ্রম অ্যাব্রড,
তোমরা যে এই যে জিনিসটা করেছো, এই যে নাজ ভাই আমাদের এই যে সবচেয়ে সিনিয়র মানুষটা, ইনাকে যে আমরা প্রতি মাসে একবার করে দেখি, ওনার কথা শুনি, আই ফিল সো গুড। মানে আমার সময় নাই আপনাদের, আমি জানি, সো আই হ্যাভ টু স্টপ ইট। বাট নাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড জসিম এন্ড মনোহর এন্ড কি বলে Nazim, you are great people, and the speaker, Mir Fazlul Karim Adab. Thank you. ধন্যবাদ Thank you, বদরুল ভাই। thank you. তো আমরা আহাদ চৌধুরী ভাই যদি থাকেন, হ্যাঁ, ওনার বক্তব্য, সার্বিক বক্তব্যের পর ওনার বক্তব্য শুনবো। তো তারপর যদি ওনাকে যদি আমরা একটু দেখার সুযোগ পাই তাহলে আমরা খুশি হব। আহাদ চৌধুরী ভাই আছেন? পাপ্পু ভাই যাক, একটু দেখছি তো। আছেন কি? আনমিউট করো নিচে বা দিকে। আহাদ ভাই একটু আনমিউট করে নেন। Yeah, you Hello, yeah, you can hear them. Naz bhai, শুনতেছেন? জি, হ্যাঁ শুনছি। Oh, thank you. শুনতেছি, হ্যাঁ। Yeah, Nazim, hello. Yeah, it was a wonderful শোনা যাচ্ছে, বলেন। presentation. Yeah, greetings from Louisville. It was very thought-provoking. I attended a lot of Mir's talk. He's always very passionate about what he has to say. And it was, as Bodrul summed it up pretty well, so not much to add, but you cannot, the tectonics, you cannot just consider one part of tectonics in isolation. So it's all connected. So it's not that it has ceased activities, but Mir presented his ideas, and it is very thought-provoking, and he should be congratulated. As Bodrul said, science is always progress. Science always progress. So it's not the end of any investigation. So please continue working on this. And it was nice to see, nice to hear, nice to see everyone. And I'm just overwhelmed. And it is so much data is it's hard to digest. I'm just I'm not also a tectonic person, but I was a good friend of Mahmoud. So I knew when Mahmoud published his paper, and I remember that, and I always remember Moinul sir. And then I'm just overwhelmed with a lot of emotion and thoughts, and presentation was Mir is very passionate, and he's presented a lot of ideas. It's too many ideas to digest at this time. But my point is that you cannot, there's Dhaka fault, underlying Dhaka, whether it's an isolated, it's an interplate fault, or at that juncture, the Indian plate is kind of descending towards the Burma plate. We don't know. So the Dhaka fault needs to be investigated. It's not in isolation. I mean, it could be a fracture zone or one fault. It cannot be one fault, as well as the other fault, the subduction zone. That's the major fault. So how that's not also in isolation. And when we see that the Himalaya is still growing, the tectonic elements are active. It's not that it has ceased. It could be dormant for some reason, but the maps were the presentation and the maps were very illustrative. I mean, we could see a lot of things. And as the basin literally started as a tectonic hole and inherited what we got, and it's still being, as sedimentation is keeping pace with the subsidence, and the Bengal and the deltas are growing. So those are good elements. And in terms of earthquake prediction, it is always a probability factor. It goes into it. There's no way one can predict earthquake
but we can study the faults. That needs to be investigated, whether the Dhaka fault, the outer faults, the major fault, the boundary between the Indian plate and the Burma plate, and that area, as Mir pointed out, that there are the gas fields. So how that plays with the how close they are to the subduction fault, that's interesting too. I mean, we usually don't see a lot of gas fields close to a subduction zone. So those are the things we need to consider and we need to think. And Dhaka fault, I always think about it. It's kind of, I think it's a normal fault. It's a structural. It's a horst and graven, and it's like 10, 12 kilometers of sediments on top of that fault. And how that fault is playing, I don't know. I'm not a tectonic person, so I ended there. And glad to see everyone. And thanks to the Nazbhai and Najim, and yeah, and all the organizers. It's glad to see everyone. Thank you so much. You're welcome. Good to see you. জি ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ পাপ্পু ভাই। জি, থ্যাংক ইউ। এখন আমি আমন্ত্রণ করব যে আমাদের যে কন্ট্রিবিউটর আরেকজন আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষকতা করছেন, এবং উনি কমপ্লিমেন্টারি যে বক্তব্য দেবেন আমাদের মীর ফজলুল করিমের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ডক্টর ATM শাকাওয়াতুল হুসাইন। ডক্টর ATM শাকাওয়াতুল হুসাইন, প্লিজ গো ahead. আসসালামু আলাইকুম টু আমার জ্যেষ্ঠ যারা সিনিয়র জিওলজিস্ট আছেন এবং আজকের যারা আয়োজক এবং বাংলাদেশে অবস্থানকারী আমার শিক্ষক এবং ভূতত্ত্ব পেশায় নিয়োজিত যারা আছেন তাদেরকে শুভ সন্ধ্যা। আর আমাদের অন্য প্রান্তে যারা আছেন আমাদের অপোজিট সাইডে তাদেরকে শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাকে আজকের এখানে প্যানেল স্পিকার হিসেবে 10 মিনিট বরাদ্দ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বক্তৃতার শুরুতে আজকের এই মহতী উদ্যোগে যারা সম্মানিত আয়োজক, যে বিশেষ করে আমাদের মীর মইনুল হক ভাইয়ের স্মরণে এরকম একটা মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার স্ক্রিন শেয়ারিং এর আগে প্রথমে বলতে চাচ্ছি, শ্রদ্ধেয় করিম ভাই অত্যন্ত বিজ্ঞ, তার যেই জ্ঞান সেটার মাধ্যমে যেসব জিনিসগুলো উপস্থাপন করেছেন, মোস্ট অফ দ্য যে টাইটেলটা এখানে দেয়া হয়েছে, there are 4 different segments and it is very difficult to complete all the things in a 1 hour or 2 hour session. That's why, as Najim bhai requested me, just you'll get 10 minutes time. So that's why I have decided to focus the missing aspects, as because if I now go for my screen sharing, if it works, then I will try to go discuss the major things with respect to, can you I'm sharing my screen. So আপনি 15 মিনিট বলেন, যে 10 মিনিটের জায়গায় আশা করব তাহলে okay, thank you Jasim bhai, thank you Shakawat, not to worry, you go ahead. Thank you. So আমি আমার মনে হয় আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই আমার ইয়েটা? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যেমন বলা আছে যে টেকটনিক এন্ড জিওটেকনিক্যাল পোটেনশিয়াল অফ দি বেঙ্গল বেসিন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড সাইসমিক রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। আমার কাছে করিম ভাই যেটা উপস্থাপন করেছেন, আমি একজন টেকটনিক পয়েন্ট অফ ভিউতে আমি টেকটনিক জিওলজিস্ট না, আমি জিওটেকনিক্যাল বা জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। But in case of tectonics and geotechnical relationship, definitely it has some hidden reasons to consider it as a very important topic for Bengal Basin.
and that's why আমি এখানে মূলত সাম জিওটেকনিক্যাল যেটা সাস্টেনেবিলিটিতে আমরা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে যে ধারণাটা সেটা সাইসমিক রিস্ক ম্যানেজমেন্টে কিভাবে একটু আগে শ্রদ্ধেয় বদরুল ইমাম স্যার বলে গেলেন যে অনেকে অনেক কিছু বলছে ম্যাগনিটিউড, আমাদেরকে প্রুফ করতে হবে, and that is geotechnics and to give the real solution. So আমরা যে আমাদের গ্রাউন্ড সারফেস আছে প্রথমে আমাদের বুঝতে হবে যে হাউ দ্য গ্রাউন্ড ইজ রেসপন্ডিং, এবং গ্রাউন্ড রেসপন্স করতে গেলে আমাদের ডেফিনেটলি মাস প্রপার্টিস এবং ম্যাটেরিয়াল প্রপার্টিস অর্থাৎ মাস ফ্যাব্রিক এই দুটো জিনিস ফার্স্টে বুঝতে হবে, এবং এটার সাথে যে ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল ম্যাট্রিক্স যেটা আলটিমেটলি আমাদের গ্রাউন্ডটাকে কন্ট্রোল করে থাকে, সেটার সাথে চেঞ্জেস প্রডিউস বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, অর্থাৎ আমি একটা বিল্ডিং করছি, একটা রাস্তা করছি, একটা ড্যাম করছি, এনিওয়্যার ইন দ্য বেঙ্গল বেসিন, নট অনলি কনফাইন্ড টু ঢাকা সিটি। এইভাবে যদি আমরা বিবেচনা করি, দ্যাটস ওয়াই এটার সিগনিফিকেন্সটা হিউজ, এবং স্পেশালি দ্য সাইসমিক রিস্ক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ। তা ওটার ভিত্তিতে আমি বলতে চাচ্ছি, আমি একটু বড় করে নেন স্ক্রিনটা। জি, থ্যাংক ইউ। এখানে আমি যাচ্ছি, হয়তো টেকটনিক্স থেকে হঠাৎ করে হয়তো অনেকের মনে হতে পারে why I am switching over from tectonics. This is definitely it is related, and that's why I am, because of time, I am not going to the tectonic parts the way Karim bhai already presented. By keeping that one in mind, I am trying to showing my first slide here. So everybody knows world population is increasing. Last 200 years data I am showing in my first slide. And the demand for energy, most of the petroleum geologists know better than me, especially in case of the demand for energy, how much it is increasing every day. But is it possible to use the fossil fuel? That is another question. And in that perspective, as because we are using fossil fuel, the emission of carbon dioxide emission is also increasing, and the world temperature is rising. From the 200 years data, the IPCC, International Panel of Climate Change 2000, already mentioned in their report the way now the carbon emission we are getting from our that is atmospheric zone and other planetary parts, it is more than 380 ppm, that is parts per million. And within next few years, at least to 2050, according to IPCC, it will be more than 550 parts per million. So in that perspective, before going to sustainability, either it is energy, or it is urban infrastructure, or it is resource management, or is it petroleum exploration, everywhere we must have to think this in our, that is, we must have to think about these issues in our mind to attain the sustainability. So all of you are familiar with the global, these sustainable development goals by United Nations. There are 17 goals. Everybody knows this one very well. But the question is that, can geology contribute to these issues? From my side, I say yes. There are a number of issues where geology can contribute, and engineering geology can directly give the solution to manage these issues, global issues. So our planet, there are a number of issues. So as because of managing complexity, these are the big issues for our current planet, either in terms of petroleum exploration, or in terms of urban exploration, or in terms of the way Karim bhai presented the tectonics. Everything is related with geology. So from that perspective, if we look in this slide here, from number 1, poverty eradication, to clean water, clean energy, and also urban infrastructure, climate change, and that is ecosystem. There are a number of issues, and I tried to find out from the IPCC report, there are 12 issues at least directly related with geology. So sustainability, attaining sustainability is a big question. Even our idea about sustainability is very limited. Still now, I am also looking some literature and other things to know sustainability. Is it possible to fit it with the tectonics? Is it possible to fit with the geotechnics? Is it possible to fit with the urban or clean water or energy issues? The answer is also yes. How? Now I'm going to my next slide. As a sustainable development, these are actually issues based. What are the issues? Issues, there are a number of issues in our planet now. And these are actually, as an engineer, so most of the civil engineers, they normally think that, okay, if we try to apply one sophisticated technique, that might give the solution to manage
our project. But in reality, this is not. There are some things which is geology and some other hidden issues. If it is possible to establish the correlation with the hidden issues and techniques, then it is possible to attain the sustainability. So look at this slide. Here, these are the global issues, and these are creating problems in our planet, including Bengal Basin, either in terms of tectonics or in terms of swelling and shrinkage, or in terms of some parts of the world, excessive rainfall or excessive icefall, or even landslides and others. So planet problems are changing, and the world now faces the challenges in the Earth system, where the Earth problems meet the societal and environmental issues. So to understand the sustainability, we must have to think how it is possible to establish the coherent link to attain the sustainability by using tectonics, by using geotechnics, by using seismic design. So in that perspective, to attain the global issues and to attain sustainability, these are the 12 issues from the 17 sustainable goals: the clean water, clean energy, geohazards, and the geotourism, strengthening agriculture, especially geoagriculture, engineering geology for urban infrastructure, natural and petroleum resource management, environmental management, geoeducation. So these issues might be focused in our curriculum. Otherwise, next generation geologists, if they don't understand how it is possible to attain sustainability, no tectonics, no geotechnics, nothing can give the real solution. And that's why we must have to upgrade our curriculum. But the idea of sustainability, there are a number of myths about the attaining sustainability. I have quoted some of the myths from the Earth 3, this magazine. It is already mentioned. Nobody knows what sustainability really means. We are talking about sustainability, but we don't really know what is sustainability. And everywhere we are trying to use the term, use the word, but how it is possible to achieve this, we don't, at least I myself don't know really, but I am trying to establish the coherent link. In that case, sustainability, somebody think that if everything is green, then that might give the sustainable development. Somebody think if in terms of waste management, if we make some products use the recycled way, then that might give the sustainability. But it is really sometimes somebody's idea, it is very expensive to attain sustainability. Sustainability means lowering of standard of living. These are the different myths, including new technologies is always the answer. Suppose in case of energy now we are transferring from fossil, not only Bangladesh is now third in the globally, just transferring their energy sector from petroleum to other alternative sector. In that perspective, new technology is the always answer, and sustainability is ultimately a population problem. Once you understand the concept, living sustainability is a bridge to figure out. So we must have to understand sustainability. This is just I copied from Institute of Civil Engineers, UK. They mentioned sustainable development is now absolutely central to the civil engineering curriculum. I had a chance to visit UK several times, and different universities, especially civil engineering departments, they are changing their name from civil engineering to civil engineering and geosciences. Why? They understand what sustainability means and how it is possible to use the geoscience knowledge in case of attaining sustainability, and how it is possible to manage our resources, how it is possible to explore our hidden resources in the ground, and how the ground is responding. So sustainable development is now absolutely central to all civil engineering curriculum, including geoengineering and geotechnical. So we must have to organize ourselves to meet the new challenges of the 21st century. And in that perspective, there are many pillars which can fit sustainable development into a particular coherent link. By considering the pillars, it is, if we say number 1 is the economic development, number 2 is the social development, and number 3 is the environmental protection. Now question, what about Bangladesh? As we are talking about the Bengal Basin, in these 3 pillars, Bangladesh
did very well, especially in case of social development. We are doing very well now in case of economic development, but there are many things to do, especially in case of economic development, to eradicate our poverty level. And still we are fighting. And another one is the big challenge for geoscientists and also environmental scientists, the environmental protection and the prevention of environmental degradation and patterns of unsustainable development at local level, national level, and global level. So if it is possible to establish the coherent link between these three pillars of sustainable development, then it will be very easier for anybody to attain the either from a simple small project to big largest mega project to attain sustainability. So I am trying to define according to Professor Paul Joe Witt. He's a professor of geotechnical engineering, as geotechnical engineering is very much related with sustainable development, to give the solution of the art problem, to give the solution of the which are creating problems in our planet and managing issues. These are the big issues. So he mentioned, Professor Paul Joe Witt, the balancing of economic, social, and environmental objectives, both now and into the future, has become known as sustainable development. It is the ability to meet present needs without compromising those of future generations. This is quoted from System and Sustainability Research, 2004. So these three pillars need to be balanced. If it is possible to establish the balance, then according to Professor Paul Joe Witt, it is possible to attain sustainability. Either it might be geoscience, it might be tectonics, it might be geotechnics, it might be geoengineering, but we must establish a link between these aspects. So this is the IC president henceforth in 2011. He mentioned the civil engineering as because our senior geologist, Mir Moinul, he already mentioned the infrastructure. In case of Dhaka megacity, it is huge, and the level and the density, it is very difficult to manage the infrastructure. I had a chance to do my PhD in UK, Durham University, to see the geotechnical, that is observation of the Dhaka metropolitan city, which is really the red clay. Especially in case of civil engineering, we have some problems to work with geologists and civil engineers, but we must have to talk, especially in case of modeling, in case of design, especially the seismic design. While earthquake is there, we must have to use the same language to work with them in the same way. So civil engineering is changing. This is quoted by ICE, Institute of Civil Engineering, President of UK. Why? The infrastructure that we built in the last few years, it will not be the same in the next few years. Why? I think those who are living in the outside Bangladesh now, they know better than me, as they're every day they are observing and watching these sorts of things every day going on in Canada, in USA, in UK, in the developed parts of the world. Every day these are going on. And from waste management to energy generation to geological tectonics and other issues, how to incorporate, including the geohazards, these things are coming together in the one area and to attain the sustainability. So in that perspective now, there are some issues which is not, that is focused in attaining sustainability in many various projects. And in case of saying the project output, it is very difficult, as because I said in my case, understanding sustainability with a background in geology, engineering, geology, and geotechnical engineering. And I did my PhD from civil engineering department. When I was there, it was very difficult. Why they are saying like that? But geologists sometimes saying a different way. So how it is possible to make a bridge between the geological exploration, geological ideas in the engineering, and that might give a better picture of the seismic design perspective or any hazard management or any petroleum exploration or petroleum engineering sector. So climate change is a big issue, as because already I have mentioned the big issues, including climate change, these are really creating problems in the earth systems. And so if we don't consider this in anywhere, as because in tectonics, all of you know
that there are faults, there are cracks, there are fissures, there are lots of things in a structural and tectonic point of view. And in Bangladesh, in the Bengal Basin, some geosynclinal as well as shelf area. So if we consider the whole area in the same way, and if we don't consider the climate aspect from geosynclinal and shelf area, definitely our project will be in vain. And in that perspective, we must have to consider climate change also with the tectonics. So what are the climate change issues? These are the changing precipitation pattern, increase in extreme rains, and short-term heavy rainfall. These are the monsoonal rain. These are the big challenges to attain sustainability in any perspective, including tectonics. So here I am showing you two slides. If you look in this slide, here you can see the February 12, 2019. And the right-hand side, you can see here, July 12, 2019. So this is February and this is July. But almost, if anybody without writing any date, if anybody asks you, definitely the answer will be, it is a monsoonal season. But in reality, it is not. One is winter, another one is monsoon. So Dhaka already experienced 75 millimeter rainfall in monsoon. But luckily, the way as God is saving us, in my model, in my PhD model, I have tried to focus why it is happening, because there are some hidden things. And that's why God is saving us, especially the way Dhaka clay, the red clay, it is coated with some ferruginous cement. And that ferruginous cement, from geotechnical point of view, to enlarge the stage domain, playing the vital role. But all civil engineers, they don't bother about the geology. And I am a geologist first, then I am a geotechnical engineer. In that perspective, I have tried to show this 2% strain, the deformation of Dhaka clay can play a vital role, especially in case of subsidence, especially in case of failure of the structure, then that might have ultimate influence on the seismic design. If we don't consider this, it is very difficult to attain the sustainable development in a mega city like Dhaka. So that's why if we don't consider this along with the tectonics, then it will be very, very nuisance to the mega project work for the future generations. So we must have to consider this. And in the next slide, as Badul Imam sir already mentioned, so no need for magnitude 6. Somebody says no need for magnitude 7, in case, because today's our talk is tectonics and earthquake hazards as well as seismic design. So as from geotechnical point of view, I will try to focus to my real examples according to Badul Imam sir's answer regarding the comments, especially the comments he mentioned, as we shall have to prove this. How? By showing by establishing some models. Is it working or is it not working? And is the earthquake is 5 is sufficient, or is the earthquake 7.5 is sufficient? Or even another group, or although Karim Bhai already mentioned, it is controversial, never will experience more than 7 or 7.5. From my little experience, I had a chance to analyze and to establish model, especially in the eastern folded part, in the Jamuna River, even in Dhaka city, by considering 3 different zones of the Bangladesh part of the Bengal Basin. It is already established that the issue of climate is influencing on the Dhaka soil, is influencing on the tectonics, is influencing on the that is river bank. How? Here you can see one example. As because of time, only to understand the things, as because Karim Bhai already in his abstract as well as in his presentation mentioned that the factor of safety can play a vital role in case of seismic design. So if we consider the seismic design, the factor of safety definitely, as a geotechnically, I say, yes, it might play a vital role. In that perspective, here, this is one of the slope area in the eastern folded part of Bangladesh. When there is no climate change or no rainfall, no monsoon, nothing, then the slope is stable. But if there is sudden change of rainfall pattern, intensity of rainfall, it might decrease the factor of safety, as that factor of safety might influence on the stability as well as the development. If you construct your house, if you construct any dam,
if you construct if you build up any urban infrastructure in a mega city like Chittagong, like Dhaka, like Sylhet, and that might even Faridpur now another target to just for development. So in that perspective, this small amount of rainfall, how it is influencing here, we have tried to establish in our model. Suppose if there is no rainfall, even if you consider tectonics, if you consider mass properties, if you consider material properties, there is no significant change of the factor of safety. But when you add little amount of rainfall, suppose in monsoon, there are some continuous rainfall for 5 days or 8 days or 10 days, that is called antecedent rainfall. And even sometimes it is 1 or 2 days total rainfall, either in Chittagong hill tracts or hilly parts, 100, 200, 300 millimeter. And there are a number of hazards just normally reporting every year monsoonal time. So in that perspective, here we try to show if there is no rain, the factor of safety is more than 1. So this is, if you consider the seismic design for magnitude 5, and that might give another factor of safety of even definitely that is most lower part of the seismic design of the factor of safety. In another case, if you consider the rainfall amount with intensity variation, that by here we observe a factor of safety greater than 1 to, I mentioned from, there are a number of that is aspects. Because of time, I'm showing only one slide, because to show the effect, as because Badruddin sir mentioned, we must have to show how it is working on the ground. As because I mentioned, we must have to understand the ground response. So ground will not respond. If we explore any resource, if we just explore water from the ground, that might, if without maintaining any balance, and the balance between social, economical, and environmental aspects, according to Professor Joey, that might create imbalance, and ultimately the ground might subside. And that subsides in terms of why? Because of the, if there is an earthquake, what will happen? There will be a stress change. There will be no control of the pore water pressure. And there will be, if it is on the river bank, if it is on the coastal side, there might have some flow slide, or there might have some liquefaction. If the magnitude is more than 5, more than 6, more than 7, more than I. So from seismic design perspective, geotechnical engineering or geological engineering can play a vital role in case of establishing this numerical finite element model. And that ultimately show the factor of safety change from safe factor of safety to unsafe condition. So another example from our another research we have established from a river bank of Jamuna, and everybody knows in Jamuna, most of the soils are loose soils and silty sands, these are common, fine sands, medium sand, and somewhere also coarse sand. So in the Jamuna, this is the embankment design from seismic as well as from geotechnical perspective. We have established that these also showed the similar in case of, we observed in case of Chittagong hill tracts, the response of the ground, especially in the on a particular slope. So either in case of embankment, the factor of safety always safe. If there is no other hidden, that is issues, we normally we don't generally consider in case of design perspective, and especially the earthquake magnitudes, that might give false indication. Your design will be, even in every year water development, Bangladesh Water Development Board is spending huge money to build up number of, that is spar in the Jamuna River. And last, I think so far, I had a chance to work with them as a consultant, and most of the year World Bank funding their project, and $100 million every year they are spending without doing anything for the common people at a societal benefit. Because they are coming, taking money, and they are not giving any permanent solution to establish this thing. That's I already tried to focus it as because design is neglecting, as because they thought that in Bangladesh, very difficult to get the people like them to understand the things. And that's why they are managing our bureaucrats, especially the policy makers, by giving and with some percentages how to manage and how to submit the report, even with lots of
things. I'm not going to that part. The technical aspect I'm showing, even the technical aspect is less focused. If there is a liquefaction, if there is a magnitude 6 earthquake, please. Yes, sorry, I'm trying to finish. In that perspective, I'm showing the ground is responding, but in case of seismic consideration, we must have to consider the magnitude of the earthquake. Another big question: how? As geologists normally consider the earthquake zonation map, this one, and the geotechnical engineers or civil engineers considering this one with ground acceleration. But by using the geological one, it is very difficult to give the real value of the factor of safety. So we must have to resolve these issues from our professional group. Which one is better, either as a geologist or as an engineering geologist or civil engineer? I prefer this one, Bangladesh National Building Code practice. Here the accelerations in different zones at different magnitudes are focused, and donations are core. In GSB published map, there are 3 attaining suspected seismic design will be. This is another example here we established in the Jamuna belt. Here you can see magnitude respond and how the ground respond with different magnitude. The first one, the magnitude 5.5, and here magnitude 7.5. The red is dangerous. So in case of up to 10 meters here in the Jamuna West Bank, we observed this is less, and the factor of safety not very much dangerous, less than very close to 1. But when we analyze another with magnitude, establish another liquefaction model with ground acceleration 0.28, according to Bangladesh National Building Code practice, there up to 20 meters, if you don't consider the magnitude of earthquake in that particular area, as because it is an additional criteria for the seismic design. I think Professor Jillur will focus on from the geophysical perspective, how it acts with the geophysical, and then if it is possible to establish the quarrel link with geophysics and geotechnics, then attaining sustainability will not be a very big problem. So in the last slide, based on my present, because of time, just I tried to sum up the tectonics, of course, very important. With tectonics, we must have to consider the other global issues to attain sustainability, because the title is well focused about sustainability of the Bengal Basin. So when we say sustainable development, we must have to focus these things. Otherwise, in the long run, it is very difficult in any area, not only engineering, in petroleum engineering, in mineral resources management, in hazard management, in everywhere. So tectonic as well as influence of climate and other things must be properly evaluated to ensure the way I have tried to show here. And earthquake risk assessment, liquefaction potential of different earthquake magnitudes, as already in the last slide, you already observed this reflection, need to properly evaluate it to attain sustainability. And these are missing in our today's discussion. So this should be incorporated to attain sustainability. And another big issue is the geotechnical instrumentation along the riverbed, along the hills, along the plain land, and establishment of early warning system, which is very much essential. We are far away from these issues now in Bangladesh, but I had a chance to visit many developed countries, but they are attaining sustainability because of they have established very well monitoring station for all sorts of things. And in addition to other approaches for sustainable seismic design purposes, we must have to act and must have to organize, as already mentioned, the infrastructure we built first few years back, it will not be the same in the next few years. So we must have to organize ourselves. So thank you for listening. Thank you for your patience. If now I am leaving my talk. So any comment or any questions from our honorable participants, members from Bangladesh or any parts of the world? ধন্যবাদ স্বাগত সাহেব আপনার সুন্দর সুললিত বক্তৃতার জন্য, বক্তব্যের জন্য। বক্তৃতা না বক্তব্য বলবো। তো আমরা প্রশ্নটা শেষে নেই, কারণ আমাদের আরেকজন বক্তা আছেন, তিনি কিছুক্ষণ অপেক্ষা করছেন। তো তার বক্তব্যটা আশা করি বেশি হবে না। তো দুজনের বক্তব্যের উপর ভিত্তি করে আরো কিছু প্রশ্ন আসছে মীর ফজল করিমের উপরে। তো আমার মনে হয় যে আপনারা একটু চ্যাট বক্স একটু দেখে নেবেন
এবং সেখানেই অনেকগুলো প্রশ্ন আছে, তখন আপনারা উত্তর দিবেন আশা করি। Okay, thank you. In the meantime, I am just trying to invite from Jahangirnagar University, all of you. We are planning to organize Geoengineering, Climate Change and Sustainable Development Conference in Bangladesh. It is approved by IEG. All of you are most welcome, and our website will be on live very soon. So thank you very much for giving me this opportunity. থ্যাংক ইউ। আবার আমি এখন Thank you. অনুরোধ করব নাজ ভাই, নাজ হোসেন জি, নাজ ভাই কিছু বলবেন প্লিজ? No, it's okay. I just say thank you জি, to Shakawat. আমি অনুরোধ করব জনাব জেল্লুর সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য, প্লিজ। জি, আমি আনমিউট করলাম। হ্যাঁ, আমার স্লাইডটা দেখা যাচ্ছে, সব ঠিক আছে। দেখা যাচ্ছে। আমার আলোচনা আমি শুরু করছি। আজকে আসলে টপিক ছিল টেকটনিক্স। তো আমি টেকটনিক্স এর আলাপ করতে গিয়ে আমি টেকটনিক্স সাইসমিক রিস্ক বা সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়, করতে হয় এবং কত ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি ধন্যবাদ জানাই যারা এটা অর্গানাইজ করছেন, এবং আমাদের সিনিয়র জিওলজিস্ট এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা আছেন, এবং আমার জুনিয়র জিওলজিস্ট যারা আছেন তারা, এবং অন্যান্য অতিথিবৃন্দ। আসলে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই। আমি আসলে মাস্টার্সে থিসিস করেছিলাম পেট্রোলিয়াম জিওলজির উপর, এবং আমার সুপারভাইজার ছিলেন প্রফেসর বদুল ইমান স্যার, এবং পেট্রোলিয়াম রিসার্চ কিভাবে করতে হয় ওইটা আমাকে উনি শিখিয়েছেন। এবং আমার আরেকজন সুপারভাইজার ছিলেন সেডিমেন্টোলজিস্ট প্রফেসর মুস্তফা আলম স্যার। তো আমি সেডিমেন্টোলজি এবং পেট্রোলিয়াম জিওলজির উপর মাস্টার্সে থিসিস করেছি। আমার চিন্তা ভাবনা ছিল আমি হয়তো ওই লাইনেই থাকবো, কিন্তু পরবর্তীতে যখন মীর ফজল করিম স্যারের সাথে কাজ করতে গেলাম, আমি জিএসবিতে জয়েন করার আগে আমি ওনার সাথে কাজ করেছি 2 বছর আগে থেকে। তখন আমি তার সাথে জিও টেকনিক্যাল লাইনে কাজ করা শুরু করি, এবং আমার পথটা ঘুরিয়ে দিলেন উনি, আমি ওই লাইনে চলে গেলাম। যাই হোক, আমি এই কজন বিখ্যাত জিওলজিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি যে জ্ঞান অর্জন করছি পেট্রোলিয়াম হোক, সেডিমেন্টালজি হোক এবং জিও টেকনিক্যাল হোক, আমি দেখি যে এখন আমার ওগুলা সবগুলাই কাজে লাগে। এখন যে রিসার্চ করি, রিসার্চের সবই কাজে লাগে। তারপর আমি কাজ করা শুরু করলাম আর্থকুয়েক হ্যাজার্ড নিয়ে। এখানেও আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বর্তমান প্রভিসি প্রফেসর ডক্টর মাসুদ কামাল। উনি সিডিএমপি প্রজেক্টের ওই সময় কোঅর্ডিনেটর ছিলেন। উনি আমার মাধ্যমে কিভাবে ডেটা এবং আর্থকুয়েক হ্যাজার্ডের ডেটা প্র্যাকটিক্যালি বাংলাদেশে প্রথম যে কিভাবে কালেক্ট করতে হয় প্রাইমারি ডেটা, এই ডেটা আমি কালেকশন করা ওই প্রজেক্টের মাধ্যমে আমি শিখেছি। এবং পরবর্তীতে আমি যখন নেদারল্যান্ডসে যাই তখন আমি জিএস রিমোট সেন্সিংয়ের উপর কাজ করি। তো এই সবগুলো কাজই আমার কিন্তু এখন কাজে লাগে, আমি দেখেছি এগুলো করতে গিয়ে। আসলে সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস একজন লোকের পক্ষে সম্ভব না, এটা টিমের, এবং এটা টিমে করা হয়, এবং এই টিমটা হয় অনেকগুলো সেক্টরের স্পেশালিস্ট নিয়ে। আমার এই যেহেতু সব লাইনে একটু জানাশোনা আছে, আমি চেষ্টা করছি কিছু একটা করা যায় কিনা সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস ইন বাংলাদেশ। এই কয়েকজনের অবদান আমার এই ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আজকে এটা ইম্পর্টেন্স সম্বন্ধে বলি। এখানে সাইসমিক হ্যাজার্ড যদি আমি অ্যানালাইসিস করতে চাই কোনো এরিয়ার, যেমন এই যে নীল, এটা হলো বিল্ডিংটা, এই বিল্ডিং কি গ্রাউন্ড মোশন হবে, কি রেসপন্সটা হবে বা ইন্টেন্সিটি হবে, এটা আমার এস্টিমেট করতে হলে প্রথমেই আমার যেতে হবে সাইসমিক সোর্স ক্যারেক্টারাইজেশনে। এখন সাইসমিক হ্যাজার্ড অ্যানালিসিসের 3টা পার্ট, একটা হলো সাইসমিক সোর্স ক্যারেক্টারাইজেশন, আরেকটা হলো পাথ ক্যারেক্টারাইজেশন, আরেকটা হলো সাইট ক্যারেক্টারাইজেশন। তাইলে এই সোর্স যদি আমি ঠিক মতো আইডেন্টিফাই করতে না পারি, আমি এই পরবর্তীতে যা করব
পাথ ক্যারেক্টারাইজেশন করি আর সাইট ক্যারেক্টারাইজেশন করি করে কোনো লাভ নেই। আর এই সোর্স ক্যারেক্টারাইজ করতে হলে আমার দরকার হয় টেকটনিক্স। এবং টেকটনিক্স শুধু আমাদের এই যে দাগ দিয়ে লিলিমেন্ট বললাম আর এই যে ফল্ট বললাম এভাবে হবে না। সোর্সকে ক্যারেক্টারাইজ করতে হবে, তার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, তার ল্যান্ড বের করতে হবে, তার স্লিপ রেট বের করতে হবে পার ইয়ার। তাইলেই আমি এটা সাইসমিক ইয়াতে ইউজ করতে পারবো অ্যাজ এ সোর্স হিসেবে। এবং সাইসমিক সোর্স হলো ফল্ট এবং মেগাথ্রাস্ট, যে ফল্ট, লেট বাউন্ডারি ফল্ট, মেগাথ্রাস্ট ফল্ট, এগুলো। তো এই সোর্সকে আমার ক্যারেক্টারাইজ করতে হবে, এবং সোর্সকে ক্যারেক্টারাইজ করলে এখানে যদি 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক এবং এটার পিজিএ যদি এখানে 0.3 হয়, তাইলে এই যে রকের ভিতর দিয়া এই ওয়েভটা যাবে আমার এই যে বেডরক বলি আমরা 760 মিটার পার সেকেন্ডের উপরে শেয়ার অফ ভেলোসিটি যদি হয়, তাইলে আমরা সাধারণত এটাকে ইঞ্জিনিয়ারিং বেডরক বলি। এই বেডরক হয়তো আমাদের সারফেসে নাই, হয়তো অন্য সারফেসে আছে। 760 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, পার সেকেন্ড ভেলোসিটি হয়তো অন্য যেখানে হার্ড রক আছে ওইখানে আছে সারফেসে, কিন্তু আমাদের এই যে ঢাকা শহরে বা বাংলাদেশে এটা নাই, এটা অনেক নিচে। এটা হলো আমাদের এই বেডরক সিচুয়েশন, একটা রিজনাল, একটা জেনারেল, যেরকম সি লেভেল আমরা ধরে নেই একটা এলিভেশন, এরকম একটা লেভেল আমরা ধরে নেই 760 মিটার। এটা নর্মালি করা হয়, করে আমরা গ্রাউন্ড মোশন প্রেডিকশন ইকুয়েশন দিয়ে আমি দেখি এই সাইসমিক ওয়েভটা 0.3 ছিল গ্রাউন্ড মোশন জি ভ্যালু, বা আমি যদি অ্যাক্সিলারেশন বলি, এইখানে এসে কতটুকু অ্যাটেনুয়েশন হয়, এখানে হয়তো 0.2 হয়ে গেল। এইটাকে বলি আমরা পাথ ক্যারেক্টারাইজেশন। এবং গ্রাউন্ড মোশন প্রেডিকশন ইকুয়েশন আছে, আনফরচুনেটলি আমাদের দেশে নাই, যেহেতু আমাদের গ্রাউন্ড মোশন গুলো এরকম রেকর্ডেড নাই। এখন সারা ওয়ার্ল্ডের গ্রাউন্ড মোশন নিয়ে এরকম অনেক প্রেডিকশন ইকুয়েশন আছে। ওই ইকুয়েশনে যদি আমি ফেলে দেখি, যদিও আমাদের সয়েলের জন্য না, তবু একটা এস্টিমেট করা যাবে। এখানে 0.3 হলে হয়তো এখানে 0.2 হবে। এখন আমার যদি সফট সয়েল থাকে, সফট সেডিমেন্টারি সয়েল আমাদের আছে, থিক সেডিমেন্টারি সয়েল, এবং এই সেডিমেন্টারি সয়েলের এই যে 760 মিটার পার সেকেন্ড লেয়ার কোথায়, এটা আমরা এখনো ঠিক মতো জানি না। ওই পর্যন্ত শেয়ার অফ ভেলোসিটি আমরা এখনো এস্টিমেট করতে পারি না। তাহলে এই লেভেল পর্যন্ত আমি যদি 0.2 হয়, তখন এরপরে ওয়েভটা ভার্টিক্যালি আমার সাইটে আসবে। এই সাইটে আসার জন্য এই যে সফট সয়েল, এই সফট সয়েলকে আমার ক্যারেক্টারাইজ করতে হবে। সফট সয়েলকে ক্যারেক্টারাইজ করে আমার এই গ্রাউন্ড মোশনটা এখানে এই সারফেসে আসলে এটা কি এমপ্লিফাই করবে, 0.2 থেকে এটা কি 0.4 হবে না 0.1 হবে, এটা ডিটারমাইন করা যাবে। তাইলে আমার এই সয়েলকে ক্যারেক্টারাইজ করতে হবে। সয়েলকে কিভাবে ক্যারেক্টারাইজ করা যায়? সাধারণত আমরা কি করি, এটার বিএস অর্থাৎ শেয়ার অফ ভেলোসিটি আপ টু 30 মিটার ডেপ, এভারেজ শেয়ার অফ ভেলোসিটি আপ টু 30 মিটার ডেপ ধরে আমরা সাইটকে ক্যারেক্টারাইজ করি। তখন একটা ফ্যাক্টর বের করি, এটা কি 2 এমপ্লিফাই করবে না 1 এমপ্লিফাই করবে না 3 এমপ্লিফাই করবে না ডি এমপ্লিফাই করবে। তখন ওইটা দিয়ে যদি 0.2 কে আমি গুণ দেই, তাহলে এখানে সারফেস গ্রাউন্ড মোশন পেয়ে যাবো। এই গ্রাউন্ড মোশনটা ধরেই আমার সাইসমিক ডিজাইন করতে হবে। এই হলো 3টা পার্ট। তাহলে এই সোর্সকে, তাইলে সোর্স ক্যারেক্টারাইজ করতে হলে এইখানে আমাদের অনেক ভূমিকা ছিল, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে এই লেভেল এখানে আইডেন্টিফাই করতে হয়, অ্যাক্টিভ ফয়েলের স্লিপ রেট বের করতে হয়। কিন্তু আমরা কিছু প্রজেক্টের মধ্যে চেষ্টা করেছি ফেন্সিং করে, তারপর লিকুইফেকশন করে দেখে, সিগনেচার দেখে, কিন্তু অতটা আমরা সাকসেসফুল হই নাই। এখানে বাস্ট স্টাডি লাগে, যেহেতু এই আমাদের এরিয়াটা সফট সেডিমেন্টারি ডিপোজিট, এবং 100 বছর আগে বা 125 বছর আগে বড় ধরনের আর্থকুয়েক হয়েছে। ওই আর্থকুয়েকের সিগনেচার এগুলো দুইএমএসে যেই রেইনি সিজনে এসে বা সেডিমেন্টের যে ডিপোজিশন হয়, হয়তো এই সিগনেচার উপরে নেই। কিন্তু এগুলা করতে হলে আমাদের খুব ইন্টেন্সিভ ওয়ার্ক করা দরকার। কিন্তু আমাদের জিওলজিস্ট আমরা কিন্তু এতটা ইয়েতে যেতে পারি না। এখানে আমাদের কাজ করার অনেক আছে। ইঞ্জিনিয়াররা প্রায় বলে, কই সোর্স কই বলেন, সোর্স তো বলতে পারি না। আমরা আগের সেই ম্যাপ নিয়ে বসে আছি, যেটা হলো টেকটনিক ম্যাপস। ওইটা টেকটনিক ম্যাপস ওই সময় ওইটা করা হয়েছে, কিন্তু ওইটার সোর্স না কিনা এটা তো আমি জানি না। সোর্স হলে রিসেন্টলি অ্যাক্টিভেটেড হয়েছে কিনা এটা আমাকে জানতে হবে। তো এটা জানার জন্যই টেকটনিক্স আমার জানা দরকার। তো টেকটনিক করতে গিয়ে আমি দেখলাম এইখানে তেমন একটা স্লিপ রেট, যেমন আমেরিকাতে বা অন্য উন্নত দেশে বা অন্যান্য দেশে
অ্যাক্টিভ ফল্ট ট্রান্সিং করে তার স্লিপ রেট বের করে। একটা আর্থকুয়েক 500 বছর আগে হয়েছে, ওইখানে কিন্তু আর্থকুয়েক হবেই, 500 বছর পরে হোক 1000 বছর পরে হোক আর্থকুয়েক হবে, এটা মাস্ট। এখন এটা আমরা কি ওইখানে কি করে ট্রান্সিং করে তার স্লিপ রেট বের করা হয়। সিরিজ অফ হয়তো টিরাস হবে, একটা বড় আর্থকুয়েক হলে ফল্টিং হয়ে টিরাস হবে, সিরিজ অফ টিরাস পাওয়া যাবে। ওই টিরাসের যদি আমি এজ এস্টিমেট করতে পারি, এজ এস্টিমেট করলে আমি দেখবো যে সিকুয়েন্সিয়ালি 500 বছর পর পর বা 1000 বছর 700 বছর পর পর একটা আর্থকুয়েক হচ্ছে। তাহলে আমি ওইটার যেই ইলাপস টাইম চলে গেছে ওইটা বাদ দিলে কত আমার ফিউচার টাইম আছে ওইটা দেখে আমি বলতে পারি এত বছর পরে আর্থকুয়েক হবে। এই ধরনের স্টাডি এই রিজনে তেমন একটা নাই। এই রিজনে এটা একটা টেকটনিক সাইসমোটেকটিক ম্যাপ অফ বাংলাদেশ, এই রিজনে এই ধরনের স্টাডি নাই। তাইলে আমার কি করতে হবে? সাইসমিক হ্যাজার্ড তো আমার করতে হবে, আমার তো বিল্ডিং উঠাতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে হবে, সাইসমিক ডিজাইন। তাইলে এটা করারও টেকনিক আছে। এখানে আমি এই যে টেকটনিক ম্যাপটা দেখালাম, ওই যে কিছু আলোচনা আগের ইয়েতে হয়েছে, এই যে এই বাউন্ডারিটা, এটা 2016 সালে নেচার জিও সায়েন্সের একটা পাবলিকেশন এর এইখানে আনসার্টেনিটি দেখাইছে এখানে এটা। তো ওনারা এটা কিন্তু স্লিপ রেট দিয়ে করে নাই। স্লিপ রেট কিন্তু আমরা এখানে ফল পাইও নাই, স্লিপ রেট আমরা বেরও করতে পারি। এখন ইদানিং গত 30 ইয়ার্স বা 40 ইয়ার্স জিওডেটিক স্ট্যান্ডার্ড এখানে জিপিএস বসানো হয়েছে। প্লেট এখানে তো প্লেট বাউন্ডারি, এটা যে প্লেট বাউন্ডারি, এটা কিন্তু যদি প্লেট টেকটনিক থিওরি যদি থাকে, রিয়েল হয়, থিওরি যদি সত্য হয়, তাহলে এখানে প্লেট বাউন্ডারি এখনো সত্য। আবার এইখানেও প্লেট বাউন্ডারি, এটাও কিন্তু সত্য যদি প্লেট টেকটনিক থিওরি ট্রু হয়। এই পর্যন্ত এটা সত্য, কিন্তু সায়েন্স স্যার বলছেন, বদলিয়ন স্যার, আহাদ স্যার বলছেন সায়েন্স ইজ চেঞ্জিং, এটা চেঞ্জ হবে, এটা নাও হতে প্লেট টেকটনিক থিওরি হয়তো অন্য একটা থিওরি এসে এটা হয়তো যেমন কন্টিনেন্টাল ডিপ থিওরি ছিল আগে, এখন কিন্তু ডিপ থিওরি নাই, এখন প্লেট টেকটনিক দিয়ে আমরা ব্যাখ্যা করি এটা। তো এইখানে কিন্তু কনভার্জেন্ট হয়েছে এবং এটা যে নর্থ ইস্টে এটা করতেছে, এটা সঠিক, এটা কনভার্স করতেছে এখনো। হ্যাঁ, তাহলে এইখানে এই যে জিপিএস দিয়ে এখন এই জিওডেটিক স্ট্যান্ডার্ড বের করা হয়। এইখানে এই রিসার্চের মাধ্যমে জিওডেটিক স্ট্যান্ডার্ড এখানে বের করেছেন। জিওডেটিক স্ট্যান্ডার্ড এখানে 13 থেকে 17 মিলিমিটার পার ইয়ার মনে হয় বলছে, আমার খেয়াল নাই, হয়তো এটাই হবে। এইখানে বার্মাতে স্টাডি করছে, এখানে বলছে 23 মিলিমিটার পার সেকেন্ড। এইখানে এই হিমালয় রিজনে ভুটান, নেপালে এখানে বলছে 20 থেকে 23 মিলিমিটার পার ইয়ার। এই ডাউকিতে করা হয়েছে, এখানেও বলছে 7 মিলিমিটার পার ইয়ার। তো এখন এটা কি আমরা সাইসমিক হ্যাজার্ডে এই যে ফল্ট ক্যারেক্টারাইজেশনের জন্য ইউজ করব কিনা, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যেহেতু এটা রিসেন্ট। আর এই আর্থ মুভমেন্ট মিলিয়ন ইয়ার্স যাবত হচ্ছে, তখন এটা আমেরিকাতেই কন্ট্রোভার্সি আছে। তারাও এই তাদের সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিসে ইউএসজিএস তারা ইউজ করতে চায় না, কিন্তু 2014 থেকে তারা করতেছে। তারা বলছে যে ঠিক আছে, তাইলে আমরা 50 ধরি, যেই রেটটা আছে 50 ধরি, যদি এখানে 15 হয় 20 হয়, আমি এখানে 50% ধরি। কারণ হচ্ছে এখানে প্রচুর ছোট ছোট আর্থকুয়েক হচ্ছে, আমার যে এখানে স্টেইন বা স্টেজ এখানে একুমুলেট হচ্ছে, এই ছোট ছোট আর্থকুয়েক দিয়ে তো অনেক স্টেজ রিলিজ হয়ে যাচ্ছে এবং সেismic মুভমেন্ট হয়। সেismic মুভমেন্ট মানে প্লেট বাউন্ডারিতে কোনো আর্থকুয়েক ছাড়াই প্লেট মুভমেন্ট হচ্ছে, তখনও তো এখানে স্লিপ রেট হবে। তখন এগুলার জন্য ওনারা বলছে এটা গ্রস করছে যে 50% আমরা ধরি। 50% ধরে ইউএসজিএস জিওলজিক্যাল সার্ভে যারা যে হ্যাজার্ড ম্যাপ করছে তারা এটা 50% ধরে করছে। আমাদের এখানেও ওনারা এটা করেছে, কিন্তু ওনারা এখানে জিপিএস স্টাডিটা করছে, কিন্তু একটা জায়গায় তারা একটা প্যারা হয়তোবা একটা প্যারাতে বলছে যেহেতু এখানে 400 বছর যাবত কোনো আর্থকুয়েক হয় না, এখন এটা যেহেতু 13 মিলিমিটার বা 17 মিলিমিটার ইয়েতে এখানে কনভার্জেন্ট হচ্ছে উইথ বিগ আনসার্টেনিটি, এখানে 8 থেকে 9 মাত্রার আর্থকুয়েক হতে পারে। এটাই মিডিয়া করছে কি হাইলাইট করছে, এখানে যে আনসার্টেনিটি আছে এবং এরা এটা করা উচিত হয় না। এটা একটা নেচার জিও সায়েন্সের মতো ইয়াতে এভাবে অল্প নিয়ে ডেটা নিয়ে এভাবে গ্রস একটা মন্তব্য করা ঠিক হয় না। এটা তাদের স্টাডি ঠিক আছে, সায়েন্স ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, এখানে জিপিএস স্টাডি কন্টিনিউয়াসলি হচ্ছে, সারা ওয়ার্ল্ডে হচ্ছে, এখানেও হবে। কিন্তু একটা প্যারাতে গিয়া এখানে হঠাৎ করে বলে দিল এখানে যেহেতু 400 বছর যাবত এই যে কি সোনারগাঁর স্থাপনা আছে,
এখানে 400 বছর আগের স্থাপনা, এগুলা যেহেতু ইয়ে হয় না, ড্যামেজ হয় না, 400 বছর যাবত বড় ধরনের আর্থকোয়েক হয় না, এখন যে হারে কনভার্জেন্ট হচ্ছে, এই কনভার্জেন্টের জন্য এখানে 8 থেকে 9 ম্যাগনিটিউডের আর্থকোয়েক। কিন্তু হিস্ট্রিতে এরকম কোনো আর্থকোয়েকের কোনো ইয়ে নাই। এবং ইন্ডিয়ান পার্টে মণিপুরে, এখন আমরা যদি এখানে হাই ইয়ে ধরি, এই সাইসমিক হ্যাজার্ড ধরি, আমাদের এখানে ঢাকাতে হ্যাজার্ড তেমন হবে না ওই রেট ধরলে। এখন মণিপুরের কি অবস্থা হবে? তাদের তো অনেক খারাপ অবস্থা। তারা করেছে কি, তাদের গ্রুপ আছে, তাদের স্টাডিতে দেখিয়েছে এখানে কনভার্জেন্ট হয়, কিন্তু এই যে এখানে চূড়াচাঁদপুর আর্থকোয়েক, এই আর্থকোয়েকের মাধ্যমে এই কনভার্জেন্ট ই হয়ে যায়। এই আর্থকোয়েকের মাধ্যমে এই কনভার্জেন্টের ইয়াটা স্ট্রাইক স্লিপ এখানে মুভমেন্ট হয়ে এটা এই কনভার্জেন্ট যে ফোর্সটা এটা এখানে স্ট্রাইক স্লিপ হয়ে নর্থের দিকে যাচ্ছে। এবং এই যে এখানে কাবাও ফল্ট আছে, এই কাবাও ফল্ট কিছু বলে থ্রাস্ট ফল্ট, আবার এটা বলে এটাও স্ট্রাইক স্লিপ কম্পোনেন্ট আছে। তারপর এখানে শান প্লেটও আছে, এটা দিয়ে অনেক স্টেজ এখান দিয়ে মুভ করতেছে নর্থ। অর্থাৎ এই যে কনভার্জেন্ট এটা এখান দিয়ে, এবং ওনারা বলছে এটা সেismic। তো তাদের স্টাডিও তো তাইলে বিশ্বাস করতে, যেহেতু পাবলিশড এগুলা, এবং তারাও রিসার্চ করতে, এবং তারাও দেখিয়েছে এখানে মানে 400-500 বছর আগের এখানে মন্দিরগুলা, ওই সময়ের মন্দিরের যে ব্রিক বিল্ড ছিল 500-800 বছর আগের, 1000 বছর আগের মন্দির, এখানে অনেক মন্দির আছে এখনো, এখানে ওই মন্দিরগুলো আছে, টিকে আছে। অর্থাৎ কি, এখানে 7 বা 7.5 ম্যাগনিটিউডের উপরে আর্থকোয়েক এখানে গত 800-900 বছর বা 1000 বছরে হয় নাই। এখন ওনাদের যে রেট দেখিয়েছেন, ওই রেটে যদি আমি বলি তাহলে 500 বছরের মধ্যে একটা 8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক হবে, কিন্তু পার্শ্ববর্তী ডেটা বলে যে 800 বছরে আর্থকোয়েক হয় নাই 8 ম্যাগনিটিউডের আর্থকোয়েক। অর্থাৎ কি, আর্থকোয়েক যদি এখানে 400 বছর পরপর হয় বা 500 বছর পরপর হয় ওই হিসাবে, তাইলে 800 বছরে একটা আর্থকোয়েক হওয়ার কথা ছিল 8 ম্যাগনিটিউডের, কিন্তু হয় নাই। তাইলে এটা আরো স্টাডির ব্যাপার আছে, এখানে আমাদের আরো ইয়ে করতে হবে, প্রয়োজন হলে আমাদের এখানে অ্যাক্টিভ ফল্ট আইডেন্টিফাই করে এখানে আমাদের স্লিপ রেট বের করতে হবে। এখন জিওটেটিক স্ট্যান্ডার্ডে যেই রকম স্লিপ রেট বলে, এখানে এই যে এখানে বলছে 23 স্লিপ রেট, জিওলজিক্যাল স্লিপ রেটে এই এত রেট পাওয়া যায় না। কারণ হচ্ছে এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা এইদিকে হয়তো রেট কম, আস্তে আস্তে মুভমেন্টটা রেট ইস্টের দিকে বেশি। এই যে 13 আর 17 বললো, এটা ডিস্ট্রিবিউটেড, এটা কিন্তু এক জায়গার ইয়া না, এটা একেবারে এই যে এখানে বাউন্ডারি দিচ্ছে, এইখানেই মুভমেন্ট 13 মিলিমিটার বা 17 মিলিমিটার পার ইয়ার, এটা না, এটা ডিস্ট্রিবিউট। হয়তো এখানে 1 মিলিমিটার হইতে পারে, এখানে 2 মিলিমিটার হইতে, 7 মিলিমিটার, এইখানে আইসা 13-14 মিলিমিটার, 15 মিলিমিটার, এইখানে তো বলেছে 15 মিলিমিটার উপরে হয় এই যে চূড়াচাঁদপুর স্ট্রাইক স্লিপ হয়, তাহলে এখানে স্টেজ অ্যাকুমুলেট আছে। এই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে, সাইন্টিফিক্যালি বলতে হবে, এইভাবে মানে ইয়ে বললে হবে না, সায়েন্স আনতে হবে, এখানে সায়েন্স দিয়ে বুঝাতে হবে। তাহলে এইভাবে ইউএসজিএস ওনারা তাদের ইয়েতে জিওটেটিক স্ট্যান্ডার্ড ইনক্লুড করছে। ইনক্লুড করলে হ্যাজার্ড কি হবে, এখানে হ্যাজার্ড আমাদের হ্যাজার্ড আইডেন্টিফিকেশন অনেক সিস্টেম আছে। তো এইটা হলো টেকটনিক্স। অর্থাৎ আমরা এই টেকটনিক্স যদি ঠিকভাবে বলতে না পারি, ঠিকভাবে স্টাডি করতে না পারি, হ্যাজার্ড কিন্তু আমরা ইঞ্জিনিয়ারও বলি আর যেই বলি, হ্যাজার্ড কিন্তু আইডেন্টিফাই ঠিক মতো করতে। এখনো কিন্তু প্রজেক্ট চলতেছে, ঢাকা রেজিলিয়েন্স প্রজেক্ট, হাজার কোটিটা প্রজেক্ট রাজুকে ইমপ্লিমেন্ট করতেছে, ইঞ্জিনিয়ার এখানে সব জড়িত, কোনো জিওলজিস্ট এখানে রাখে না। কারণ হচ্ছে জিওলজিস্ট গেলে এখানে একটা বলবে যে এখানে এই অ্যাক্টিভ ফল্ট স্টাডি করতে হবে, এইখানে এই অ্যাক্টিভ ফল্ট আইডেন্টিফাই করতে হবে, সোর্স ক্যারেক্টারাইজ করতে হবে, তারা এটা করতে রাজি না। তারা এখানে বিল্ডিং এর কি হাবিজাবি করবে, সয়েলের কি টেস্ট করবে। আরে বাবা, সোর্স যদি না জানি, আমি সোর্সের কি ক্যাপাবিলিটি আছে এটা যদি আমি না জানি, আমি এই হ্যাজার্ড কিভাবে এখানে বের করবো? তো হ্যাজার্ড যেভাবে সোর্স না থাকলে যেভাবে বের করে, এটাও টেকনিক আছে, এটা করা যায়। এখন সাইসমিক এই সোর্সকে আমরা 4টা ভাবে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি। একটা হলো যেমন আর্থকোয়েক গুলা রেকর্ডেড আছে, এই রেকর্ডেড আর্থকোয়েক গুলা আমরা 100 বছরের রেকর্ড পেতে পারি আর্থকোয়েকের, কিন্তু যেই আর্থকোয়েকে ড্যামেজ করে 4.5 এর উপরে, এর নিচের আর্থকোয়েক গুলা কিন্তু আমাদের 40 বছর বা 45 বছরের বেশি আগের নাই। কিন্তু 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক বা 8 ম্যাগনিটিউড আর্থকোয়েক, এগুলা কিন্তু রেকর্ডেড, এগুলা পাবলিক পারসেপশন ছিল, ইনস্ট্রুমেন্ট না থাকলেও
ইয়ারগুলো রেকর্ডেড আছে, হয়তো কোন কোথায় লোকেশন এটা রেকর্ডেড না। তো যদি আমি 4.5 ধরি, 4.5 যেহেতু এর নিচে ড্যামেজ হয় না, 4.5 এর উপরে ড্যামেজ হয়, তো 4.5 থেকে আপার ম্যাগনিটিউড 7.5 পর্যন্ত ধরি, তাহলে 76 থেকে এই এলাকার আর্থকুয়েক গুলা সাধারণত রেকর্ডেড। এটাকে বলি আমরা কমপ্লিটনেস অফ ক্যাটালগ। এই ক্যাটালগটা কমপ্লিট। তাহলে ওই আর্থকুয়েক গুলো আমি যদি এখানে প্লট করি ডিপ এবং শ্যালো করে, আমি সাইসমিক রেট এখানে বের করি, কি ধরনের আর্থকুয়েক এখানে হতে পারে সাইসমিক রেট বের করতে। আমার ফল্ট দরকার নাই, আমি ফল্টকে কিন্তু 7.5 6.5 হলে ফল্ট কিন্তু সারফেস স্ট্রাকচার সাধারণত হয়, যদি একটু হার্ড রক বা একটু রক হয়, কম্পিটেবল রক হয়। কিন্তু বাংলাদেশে তাও হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে আমরা কিন্তু বেঙ্গল আর্থকুয়েক 1985 এর এটার কিন্তু আমরা কিন্তু ফল্ট পাই না। এটা বলা হয়েছে মানিকগঞ্জে, কিন্তু মানিকগঞ্জের কোনো সিগনেচার নাই, এবং ওই সময় থাকলে হয়তো রেকর্ড করা হইতো, ওটা ছিল না। তো 7 ম্যাগনিটিউড আর্থকুয়েকও কিন্তু সারফেস ফল্টিং আমাদের দেখায় না। এবং সিলেটে হয়তো হয়েছে, কিন্তু ওগুলো কনসিল্ড হয়ে গেছে, ওটা আমাদের বের করতে হবে। সিলেটে যে আর্থকুয়েক 7 ম্যাগনিটিউডের উপর, তারপর আমাদের এই যেই নর্দার্ন যে ডাউকি ফল্টে, এইটাও কন্ট্রোভার্সি আছে। এই ডাউকি ফল্ট বলে এই আর্থকুয়েক, অনেক রিসার্চ আছে, আমি দেখেছি এই কাজ করতে গিয়ে। এই রিজনে যত টেকটনিক্স এর উপর যত পেপার আছে আমি সবগুলাই মোটামুটি কভার করার চেষ্টা করছি। এক গ্রুপ বলে যে এটা হয়েছে ডাউকি ফল্টের নর্থে, আরেক গ্রুপ বলে যে না এটা হয়েছে ডাউকি ফল্টের সাউথে। কোনটা বিশ্বাস করবে? কিন্তু এগুলা আনসার্টেনিটি, সব আনসার্টেনিটি এখানে। এটা তো জিওলজি মেবি, এখানে সব মেবি, এবং এই মেবি ধরেই কাজ করতে হবে। এই জন্য আমি ওই যে 4.5 থেকে 7.5 এগুলো কিন্তু সব আমার পাবলিশড ওয়ার্ক, এটা কারো কোনো কাজ নাই এখানে, এগুলো সব আমার নিজের কাজ। তো এইগুলা সব আমার পাবলিশড। তো এইখানে আমি এই যে এইটা ধরে আমি রেট বের করলাম, কিন্তু এই যে এই খালি জায়গাটায় এখানেও তো হয়তো 40 বছর আগে না 100 বছর আগে একটা, বা 1000 বছর আগে একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হতে পারে। এটা তো আমি কাউন্ট করে নেই। এই জন্য আমরা কি করি, এরিয়াল সোর্স ধরি। এরিয়াল সোর্স ধরে বলি সব জায়গার প্রবাবিলিটি ধরে নেই, সব জায়গায় প্রবাবিলিটি আছে 7.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক। টেকটনিক্স এই যে এখানে দরকার, এই টেকটনিক্স এবং সাইসমিসিটির উপর ভিত্তি করে এরকম জোনগুলা ভাগ করে আমি সাইসমিক রেট এখানে বের করা হয়। এটা স্টাবলিশড মেথড, বের করা হয়। তারপর স্টাবলিশড যে ফল্টগুলো আছে, ফল্টগুলার স্লিপটেড নাই, জিওলজিক স্লিপটেড নাই, কিন্তু জিওডেটিক স্ট্যান্ডার্ড আছে। এই ফল্টগুলোতে কিন্তু জিপিএস বসিয়ে তারা স্ট্যান্ডার্ড বের করেছে। তো এগুলা ইউএসজিএস এর প্রতি এই আমাদের দেশের ক্ষেত্রে আমি 50% কনসিডার করে এই সোর্সগুলোকে আমি ক্যারেক্টারাইজ করেছি। তারপর যেটা বলি যে সাবডাকশন জোন নর্থ, এটা হিমালয়ের সাথে ইন্ডিয়ান প্লেটের সাবডাকশন, এটা তো হয়েছে, এবং এটা কিন্তু অনেকগুলা মেগা থ্রাস্ট আছে এখানে আগের টেকটনিক্সও বলা আছে বিভিন্ন ধরনের ফ্রন্টাল হিমালয়, তারপর এরকম মেইন হিমালয় থ্রাস্ট আছে। তো এখানে ভুটান জোন, নেপাল জোন, ভুটান জোন, এবং এটা আসাম জোন হিসেবে 3টা। যেমন এটা প্রায় 500 ধরা হয়েছে, কারণ হচ্ছে এখানে এই 500 মিটার লেন্থ যদি হয়, এটা পুরাটা যদি রাপচার হয়, তাহলে 8.6, যেহেতু এখানে রেকর্ড আছে আসামে 8.6 ম্যাগনিটিউড আর্থকুয়েক 1950 সালে না কত সালে, 1950 সালে হয়েছে। তাহলে 8.6 ম্যাগনিটিউডের উপরে আর্থকুয়েক হইলে এটার ফল্ট রাপচার 5 কিলোমিটার অ্যাটলিস্ট হতে হবে। তো এই জন্য 500 ধরে বা 500 550 ধরে এখানে এই সোর্সকে ক্যারেক্টারাইজ করা হয়েছে জিওডেটিক স্ট্যান্ডার্ডের উপর। এখন এইখানেও বলতেছে, এখানে কেউ বলে সাবডাকশন জোন এইখানে, কেউ বলে এইখানে, কেউ বলে এইখানে, কিন্তু সাইসমিক হ্যাজার্ড ক্যারেক্টারাইজেশনের জন্য প্রবাবিলিস্টিক হ্যাজার্ড মানে এই আনসার্টেনিটি গুলাকে আমি কনসিডার করি, আমি কাউন্ট করি। এই আনসার্টেনিটি গুলা কাউন্ট করার জন্য আমি বিভিন্ন জায়গায় হ্যাজার্ডের বাউন্ডারি দিয়েছি। বাউন্ডারি দিয়ে এটা নিয়ম, এটা কিন্তু কানাডা এবং আমেরিকাতে যে বলে যে ক্যাসকেডিয়াস সাবডাকশন জোন, আর্থকুয়েক হবে না তা না, আর্থকুয়েক হবে, কিন্তু এটা অনেক আগে হয়েছে, আমাদের রেকর্ডেড নাই, কিন্তু আবার কবে হবে এটা আমরা জানি না। কিন্তু এটা প্রেডিক্ট করা যায় যদি কিছু সিগনেচার বের করতে হবে। সিগনেচারগুলো আমাদের বের করতে হবে, না বের করে এইভাবে বললে হবে না, এগুলো বের করার চেষ্টা করতে হবে। আরো জিওলজিস্টের এখানে কাজ করতে হবে, ইয়াং জিওলজিস্টের। তো এখানে জিলু সাহেব 11টা বেজে গেছে, প্লিজ
আমার শেষ করে দিচ্ছি আমি। আমার তো সময়ই দেন না, আমি তো বেশি বলি নাই। না, আরেকদিন দিব প্লিজ, যদি আগ্রহ থাকে আপনাদের। নেক্সট টাইম পাবে, হ্যাঁ নেক্সট টাইমে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাইলে ক্যাসকেডিয়া কিন্তু 9 ম্যাগনিটিউড ধরে 9 ক্যাসকেডিয়া ওখানেও বলে যে 9 ম্যাগনিটিউডে আটকে হতো, ওখানেও তাদের কিন্তু রেকর্ড নাই। তারা রেকর্ড করছে, জিওলজিক্যাল রেকর্ড বের করছে, ড্রিলিং থেকে থেকে রেকর্ড বের করে তারা, এগুলো আনসার্টিনিটি আছে, অনেক আনসার্টিনিটি আছে, কবে কি হবে না জানি না। এইখানে এখানে ইন্ডিয়ান যে আমি সোর্স দেখেছি, ওরা বলছে 500-700 বছরের মধ্যে কোনো কারণ হচ্ছে মন্দিরগুলো প্রমাণ, মন্দিরগুলো তো পড়ে যেত যদি 8-9 ম্যাগনিটিউডের আটকে যেত। মন্দিরগুলো সব আছে, হাজার হাজার বছর পুরনো মন্দির এখানে আছে। এখানে 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক রিসেন্ট টাইমে 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক কি হয় সাধারণত। তো এইগুলাকে আনসার্টেনিটি গুলোকে কাউন্ট করে আমরা সাইসমিক হ্যাজার্ড ম্যাপ করি। এইটা হলো সাইসমিক হ্যাজার্ড ম্যাপ। এখন কিন্তু জোনিং ম্যাপ, ওই যে জোন করছে বিল্ডিং করে, ওই জোনিং ম্যাপ এখন আর চলে না, ওই জোনিং ম্যাপ এখন আর ইউজ করা হবে না। আমার এইখানে প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা গ্রিড, এখানে 2.5 গ্রিডে এখানে হ্যাজার্ড এস্টিমেট করা হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু জানি এখানে, ওই জোনিং করে কোনো, যেমন ঢাকাতে এতগুলা ধরার পরও ঢাকা কিন্তু অনেক সেফ পজিশন আছে। ঢাকার 10% প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস ইন 50 ইয়ার্স যদি ধরি, তাহলে ঢাকাতে 0.15 পিজিএ হয়। আর 2% 2500 বছর রিটার্ন পিরিয়ড যদি, তাইলে হয় ঢাকাতে কত হয়, এখানে 0.43 মতো হয়। তাহলে এইভাবে সাইসমিক হ্যাজার্ড অ্যানালাইসিস করতে হবে। এটা হলো সারা বাংলাদেশের ম্যাপ আমরা করেছি। এখন আমাদের কি হবে, প্রেডিকশন ইকুয়েশন দিয়ে এগুলা করা হয়, বের করা হয়। তারপরে শেয়ার অফ ভেলোসিটি সাইট ক্যারেক্টারাইজ করতে হবে। সাইট ক্যারেক্টারাইজ করে আমি কোথায় কত শেয়ার, এটা একটা শেয়ার অফ ভেলোসিটি ম্যাপ, এটা আমাদের পাবলিশ রিপোর্ট, ঢাকা শহরের শেয়ার অফ ভেলোসিটি, যেগুলো এই যে গ্রিন গুলো হলো হাইস্ট শেয়ার অফ ভেলোসিটি, আস্তে আস্তে এই যে লো ল্যান্ডে এটা আছে 300 বা 250 থেকে 300-র মধ্যে, এখানে আছে 100-150-এর মধ্যে। এর উপর ভিত্তি করে আমি কিন্তু সাইসমিক ইয়াটা যে অ্যাম্পলিফাই করবে, ওই অ্যাম্পলিফিকেশনটা আমি কিন্তু এই যে এটা ন্যাশনাল আর্থকুয়েক হ্যাজার্ড প্রোগ্রাম ইউএসএ, এদের একটা টেবিল আছে, কত শেয়ার অফ ভেলোসিটি হলে কত অ্যাম্পলিফিকেশন হবে, এবং অ্যাম্পলিফিকেশন দিয়ে গুণ দিলে আমি গ্রাউন্ড রেসপন্সটা, গ্রাউন্ড ভেলোসিটি পেয়ে যাবো। কিন্তু ঢাকা শহরের যে 30 মিটারের ভিতর সীমাবদ্ধ না, সফট সয়েল, এটা আমি দেখেছি আমরা এরে সাইসমিক হ্যাজার্ড, এরে সাইসমিক করে দেখেছি আমরা 200 থেকে 300 মিটারের মধ্যে, মেবি 760 মিটার পার সেকেন্ড। তো ওইখান থেকে ওটা ধরে যদি আমি সাইট রেসপন্স করি, শেয়ার অফ ভেলোসিটি এবং এই যে এর ডেনসিটি সয়েলের, এবং এই যে এটা হলো মডুলাস রিডাকশন কার্ভ, স্ট্রেস শেয়ার স্ট্রেস মডুলাস রিডাকশন কার্ভ, তারপর হলো এটা হলো ড্যাম্পিং রেশিও, এগুলো যদি দিয়ে আমি যদি গ্রাউন্ড মোশন এরকম অন্য, আমাদের গ্রাউন্ড মোশন নেই, অন্য গ্রাউন্ড মোশনের সাথে আমাদের যদি রেসপন্স ফ্যাক্টরটাকে মার্জ করে আমি নিজে একটা গ্রাউন্ড মোশন বানিয়ে নেই, নিয়ে যদি আমি করি, তাহলে দেখা যায় যে যেটা ওই যে হ্যাজার্ড ন্যাশনাল আর্থকুয়েক হ্যাজার্ড প্রোগ্রামে বলছে যে এইরকম সব সময় এটার অ্যাম্পলিফিকেশন হবে। এটা হলো আমার র গ্রাউন্ড মোশন, এটা হলো সারফেস গ্রাউন্ড, সবসময় অ্যাম্পলিফিকেশন হবে। কিন্তু আমি দেখেছি লিনিয়ার করে দেখেছি, এটা লিনিয়ার তো নাই, সয়েল নন লিনিয়ার, কারণ হচ্ছে সয়েল সফট, নন লিনিয়ার। কিন্তু নন লিনিয়ার করে দেখেছি এই যে মেজর যে অ্যাম্পলিফিকেশন, এটা হাই পিরিয়ডের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সফট সয়েল। এই জন্য যতই আমি বাড়াচ্ছি, ডেপথ বাড়াচ্ছি, ততই এটা লং পিরিয়ডের দিকে চলে যাচ্ছে অ্যাম্পলিফিকেশন। অর্থাৎ কি, হাই রাইজ বিল্ডিং গুলা যেখানে সফট সয়েলের উপর আছে, ওইটার রেজোনেন্স হবে। রেজোনেন্স হলে হাই রাইজ বিল্ডিং সবচেয়ে বেশি ক্ষতি হবে। এবং আমাদের সোর্স গুলা 100 থেকে 100 কিলোমিটার উপরে, ঢাকা শহরের, বিশেষ করে ঢাকা শহর থেকে 100 কিলোমিটার উপরে আমাদের যে আর্থকুয়েক সোর্স গুলো। অর্থাৎ কি, আমাদের এই সয়েলে, এবং দেখা গেছে পিজিএটা এখানে ডিএমপ্লিফিকেশন করে, সবসময় অ্যাম্পলিফিকেশন করে না। এখানে দেখেন ডিএমপ্লিফিকেশন করতেছে, হাই ফ্রিকোয়েন্সিতে ডিএমপ্লিফিকেশন করে, লো ফ্রিকোয়েন্সিতে গিয়ে অ্যাম্পলিফিকেশন। অর্থাৎ কি, হাই রাইজ বিল্ডিং গুলো সফটওয়্যারের উপর যেগুলো আছে, এগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশে, বিকজ আমাদের সোর্স গুলা অনেক দূরে।
তো এটা এটা আমি যেমন 1885 আর্থকুয়েক ইয়ে করে দেখেছি। 1885 যদি মানিকগঞ্জে হয় তাহলে কিন্তু ঢাকা শহরে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল। তো মেবি দিস থিক সেডিমেন্টারি ডিপোজিটের জন্য 1885 আর্থকুয়েকে ঢাকা শহরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অন্য শহরে কিন্তু হয়েছে। অর্থাৎ কি 1885 আর্থকুয়েকটা আসলে মানিকগঞ্জে না, ওই হিস্ট্রিতে যেভাবে লেখা আছে ওটা ঠিক মতো সোর্সটা ঠিক করতে পারে না। এটা মেবি সিরাজগঞ্জের ওদিকে, অথবা আমাদের যে আমি এটা নিয়ে এখনো রিসার্চ করি নাই, এই যে আমাদের কি বলে হিনজুন বরাবর অথবা যমুনা বরাবর হতে পারে। তাইলে সিরাজগঞ্জ, বগুড়া এবং শেরপুর, টাঙ্গাইলে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে ইয়েতে আনা যায়, কিন্তু ঢাকা কেন হবে না? ওইখান থেকে যদি সোর্স আসে আসে সাইসমিক ওয়েভ, হয়তো এই থিক সয়েল দিয়ে এসে আমাদের এখানে এটিনিশনে গেছে এবং বিল্ডিং কে ড্যামেজ করার মতো কতটা ক্ষয়ক্ষতি হবে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত যদি এখানেই আমি শেষ করতে চাই, এবং আবার আমি এই এই ইয়ার অর্গানাইজারদের ধন্যবাদ জানাই, তারা অনেক কষ্ট করেছেন এটা নিয়ে। তো থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। ধন্যবাদ জিল্লুর সাহেব, আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া যায়নি। আসলে আপনাদের যে বিষয়গুলো সেগুলো আসলে এত ব্যাপক আলোচনার দাবি রাখে। আপনারা যদি থাকেন আর আমাদের আপনাদের উৎসাহ থাকে এবং আমাদের যদি ডিমান্ড থাকে শ্রোতাদের, তাহলে আমরা এই বিষয়গুলিতে আরো ডিটেলস আলোচনা রাখবো ভবিষ্যতে। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু প্রশ্ন করতে চান মির ফজলুল করিম আজাদ, আপনার আলোচনার প্রেক্ষিতে। না, প্রশ্ন না, অ্যাকচুয়ালি আমি ওকে কমপ্লিমেন্ট দিতে চাই, যে সেটা হলো যে আই এম ভেরি মাচ প্রাউড অফ জিল্লুর রহমান, ডক্টর জিল্লুর রহমান নাও, যে he wanted to be a petroleum engineer, geologist, and I turned his track of expertise towards my interest, and I am proud because আমি যা হতে পারি নাই জিল্লুর রহমান তার চেয়ে বেশি হয়েছে। আমি আসলে আমার স্বপ্ন ছিল আমি ওর মতো কিছু হব, কিন্তু সেটা আমি পারি নাই। সো আই এম রিয়েলি প্রাউড। অ্যান্ড সেকেন্ড থিং হলো, ও যে দুইটা জিনিস বলছে ওকে একটু ক্লিয়ার করে দেই। তো সবচেয়ে হলো, ও যতই বড় হোক আমি তো ওর আগে এসেছি। তো ওর যেটা বলছে ওখানে যেটা, এটাকে বলে রেকারেন্স। অ্যাকচুয়ালি রেকারেন্স অফ আর্থকুয়েকস এখন হলো নতুন ভাবে এটাকে ইউ হ্যাভ টু ইভেন ফিল্ডে, যে ওই যে বললো যে মাটি করে রেকারেন্স সেন্ট অ্যান্ড্রুজ ফল্টে কাজ করতে যে দেখা গেছে যে এই ইনস্ট্রুমেন্টেশন এবং অন্যান্য এই যে হিস্টোরিক্যাল দিয়ে রেকারেন্সটাকে ফিক্স করতে পারে না, বিকজ আনসার্টিনিটি থেকেই যায়। সেই কারণে ফিল্ডে কাজ করতে হবে। জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশকে স্ট্রেংথেন করতে হবে। জিল্লুর বললো ওদেরকে শুনতে হবে হোয়াট জিল্লুর হ্যাজ সেড। এন্ড এই যে রেকারেন্সটাকে ডিটারমাইন করতে গেলে শুধু সারফেস ম্যাপ করলে হবে না, 10 ফিট মাটি ঘুরে দেখো কোথায় আছে স্যান্ডের লেয়ার আছে কিনা, কোস্টাল এলাকাতে দেখো সুনামির কোনো চিহ্ন আছে কিনা, 10 ফিট 20 ফিট মাটি কাটো যতটুকু পারো, এটাকে রেকারেন্স বলে। আর আরেকটা হলো যে বগুড়ার ফল্ট আর্থকুয়েক নিয়ে আমি একটা কথা বলি। আমি প্রথম দিয়ে শুরু করছিলাম যে আর্থকুয়েক ইনফরমেশন গুলা আমাদের বাংলাদেশে এটা ইজি, বিকজ বাংলাদেশের মানুষ সহজ সরল, বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে তাড়াতাড়ি, নিজের স্বার্থে বগুড়ার যে এটা ওইটা অত বড় না, ওখানে দেয়ার ইজ নো স্ট্রাকচার যেটা ওই সাইজে আর্থকুয়েক ক্রিয়েট করবে। যমুনা ব্রিজ ডিজাইনের সময় সাম অফ দি পিপল, আমি তাদেরকে চিনি, সাম অফ দ্য পিপল হ্যাড টু, মিস্টার বোল্ট ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট নাম্বার ওয়ান এক্সপার্ট, আমি জানি না কেন উনি স্বীকার করলেন তাদের সাথে। সো দিস ইজ নট রাইট, দ্যাট ইজ রং ইনফরমেশন, ফলস ইনফরমেশন। আরেকটা হলো যে এখন নতুন করে শুরু হয়েছে ঢাকার উপর একটা ফলস ইনফরমেশন, এখন মার্কেটে চলে আসছে, ম্যাপ চলতেছে। এবং থার্ড এখন হচ্ছে, আমি রিসেন্টলি গতকাল আবিষ্কার করছি, সেটা হলো 1762 আর্থকুয়েকটা চিটাগংয়ে নিয়ে আসছে, দ্যাট ইজ আনাদার ফলস। সো দিস উই হ্যাভ টু আইডেন্টিফাই দিস ফলস ইনফরমেশন অ্যান্ড এটার উপরে কাজ করতে হবে। থ্যাংক ইউ জিল্লুর, ইউ মেড মি প্রাউড। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ আজাদ। তো এর মধ্যে কিছু প্রশ্ন এসেছিল, যে এর মধ্যে ফিরোজুল আলম মানে উনি কিছু প্রশ্ন করেছিলেন, আমার মনে হয় কিছু উত্তর দেওয়া হয়ে গেছে। কেন 7.5 ম্যাগনিটিউড আর্থকোয়েক হবে, কেন হবে না, যে প্রশ্নগুলি আসলে আলোচনার মধ্যে উত্থাপিত হয়েছিল তা নিয়ে আমাদের যারা শ্রোতা ছিলেন তাদের কেউ প্রশ্ন করেছিলেন। তো আমার মনে হয় যে এই দীর্ঘ আলোচনার মধ্যে অনেক প্রশ্নের উত্তর চলে এসেছে। তো এর মধ্যে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে খুব সংক্ষিপ্তভাবে খুব একটা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তারাও ওপেন আছেন, আপনারা প্রশ্ন করেন প্লিজ। অল্প সময়ের জন্য আমরা প্রায় 10 মিনিট সময় দিতে পারি, তারপর আমাদের এই বিষয়টা রিভিউ করবেন, পুরো বিষয়টা মনোয়ার আনবেন। জি, আমি ধীমান বলছিলাম। আমাকে একটু আমি করি। প্রথমে তো হচ্ছে যে আরাকান আর্থকোয়েকের উপর আমি একটা পাবলিশ রেকর্ড শেয়ার করেছি সবার সাথে, যেটা মির ফজলুল করিম ভাই বলেছেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেই রেকর্ড ওয়াং এর পেপারটা জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চে বের হয়েছে। সেটা হয়েছিল রামরি চেদুবা আইল্যান্ডে, নট ইন চিটাগং হিল ট্র্যাক্স। তো পুরো বিষয়টা হচ্ছে যে আসলে ইটস এ প্রবাবিলিস্টিক সায়েন্স। বেসিক্যালি 7 হবে না 8 হবে না 9 হবে, বিষয়টা যতটা না সায়েন্টিফিক গুরুত্ব বহন করে তার চেয়ে বেশি সায়েন্টিফিক গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে যে ইনফরমেশনের বেসিসগুলো। বাট ডক্টর জিল্লুজ আমাদেরকে দেখিয়েছেন, আজাদ ভাই অনেক কিছু নিয়ে আসছেন। তো সেখানে সবচেয়ে বড় বিতর্কটা আসেই হচ্ছে যে ম্যাপটা ডক্টর জিল্লুর দেখালেন, যে একটা মেগা থ্রাস্টকে ঢাকা শহরের উপর দিয়ে নিয়ে আসা হয়েছে, and যার কোনো বেসিস, অ্যাকচুয়ালি জিওলজিক্যাল বেসিস কোথাও দেখানো হয়নি। আই হ্যাভ সিন অল দ্য, মনোর ভাই আছেন এখানে, জসিম ভাই আছেন, চিস্তি ভাই আছেন, আমরা সাইসমিক সেকশন গুলো দেখেছি। একটা মেগা থ্রাস্ট যদি হয় ওখানে, obviously there going to be some seismic signature of a mega thrust. একটা মেগা থ্রাস্ট হঠাৎ করে একদিনে তৈরি হয়ে যেতে পারে না। আর পুরো বিষয়গুলোর মধ্যে আমরা যারা আর্থকোয়েক, আমি আর্থকোয়েক নিয়ে কাজ করি না, কিন্তু আমি টেকটনিক্স নিয়ে কাজ করতাম এক সময়। যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থ্রাস্টগুলোর, ফল্টগুলোর ক্যারেক্টারাইজেশন, ওয়েদার দিস ফল্টস আর ট্রান্সক্রাস্টাল, ক্রাস্টকে ভেদ করে গেছে, ওয়েদার দিস আর থিন স্কিন টেকটনিক্স। থ্রাস্ট জোনে 7.5 এর উপরে আর্থকোয়েকের সম্ভাবনা এমনিতেই কম থাকে। দেয়ার আর আদার কজেস, লিকুইফেকশন থেকেও তো আর্থকোয়েক হতে পারে। ইফ ইট ইজ নট দ্য সাবডাকশন বাউন্ডারি, একটা মেগা আর্থকোয়েক ঢাকা শহরে ঘটে যাবে আর কি, তার সোর্স কত দূরে হবে, যেটা ডক্টর জিল্লুর খুব কেয়ারফুলি দেখাচ্ছিলেন। যদি সাবডাকশনটা যদি ইন্দো বার্মান রেঞ্জের ইস্টে থাকে, তাহলে অলমোস্ট 200 কিলোমিটার ট্রাভেল করতে হবে ওয়েভকে। And Dhaka is sitting on a soft sediments, and sediments is going to work as a cushion, যেটা সবকে অ্যাবজর্ব করবে। So disaster is another phase. কিন্তু এখানে অন্য একটা বিষয়, আজাদ ভাই আপনি একটু মনে কষ্ট নেবেন না, একটা জিনিস আমার কারেক্ট না করলেই হচ্ছে না, সেটা হচ্ছে যে San Andreas fault is not a thrust fault or subduction, that's a strike slip fault. আচ্ছা, আরেকটা হচ্ছে যে টেকটনিক্সের যে কথাটা আপনি বলছিলেন, অবশ্যই মনিরুল হক স্যার পড়িয়েছেন, মনিরুল হক স্যার আমাকেও পড়িয়েছেন, আমি সরাসরি ছাত্র। ফার্স্ট টেকটনিক ক্লাসিফিকেশনটা করা হচ্ছে বাকতেনের, রাশিয়ান জিওলজিস্ট, যিনি প্রথমে, যার উপর বেস করে এরপরে সমস্ত টেকটনিককে আমরা লাইনগুলো একটু ডানে একটু বায়ে করেছি, বাট দ্য বেসিক ফ্রেমওয়ার্ক। আর এই ধরনের বেসিনওয়াইড কাজগুলো অ্যাকচুয়ালি একজন মানুষের পক্ষে সম্ভব হয় না। বাকতেন কি করেছেন, এক্সিস্টিং নলেজ গুলোকে একখানে করে একটা ম্যাপ প্রিপেয়ার করেছেন, একটা পেপার সাবমিট করেছেন। সো ওইটাকে বেস করি আমরা বাংলাদেশের টেকটনিক কনফিগারেশন, স্টিল উই ফলো ইন মেজর দ্যাট ক্লাসিফিকেশন। আরেকটা বিষয় আমাকে একটু আপনাদের কাছ থেকে জানতে হবে, দুইটা বিষয় হচ্ছে যে কস্ট অফ 7.5 ম্যাগনিটিউড আর্থকোয়েক এন্ড 8, এটা তো প্রায় 1000 গুণের মতো হয়ে যায়। আরেকটা জায়গায় ডক্টর জিল্লুরের, ওই জিল্লুরের ম্যাপটা নিয়ে হচ্ছে আমার কথা আর কি, যে ম্যাপটা জিল্লুর দেখিয়েছে। অ্যান্ড আই এম কোয়াইট শিওর যে ওইখানে ঢাকা শহরের উপর দিয়ে আরাকান থ্রাস্ট বলে যে থ্রাস্টটা দেখানো হয়েছে,
তার কোনো সায়েন্টিফিক অ্যান্ড জিওলজিক্যাল বেসিস কোথাও নেই, at least not in surface, not in seismic signature, anywhere. এটাই ওই যে ন্যাচারাল এই থ্রাস্টার কোথাও কোনো ধরনের সায়েন্টিফিক এভিডেন্সেস নেই। এটাই নেচারে 2016 সালে ওই যে নেচার সায়েন্স পাবলিশ হয়েছে। হ্যাঁ, আমি এটা পাবলিশ হওয়ার পরে আমি এখানকার যতগুলো সেকশন আছে, আই ওয়েন্ট টু ঢাকা, সিটিং বাপেক্স সেভারাল ডেজ, আমি সবগুলো সেকশন চেক করেছি, আবারও চেক করেছি, আমি সবই দেখেছি, তারপর আমি আবারও চেক করেছি। সো এই ধরনের বেসিস গুলো আমি একটা সেন্টেন্স সেট করব, উই হ্যাভ টু স্টপ ইউজিং দিস ম্যাপ, উই হ্যাভ টু স্টপ। আজাদ ভাই, সেটা আপনি বলতে পারেন না, সেটা হচ্ছে দিস আর পাবলিশ, যে জার্নাল পাবলিশ করে, স্টপ নন স্টপের কোশ্চেন না, ইটস কোশ্চেন অফ দ্য লজিক, কোশ্চেন অফ দ্য লজিক। সেটা হচ্ছে জ্ঞানের বিষয়ে আপনি প্রত্যেকের একটা মত থাকতে পারে। কোশ্চেন হচ্ছে যে আমরা প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস যখন করব, তার বেসিসটা কারেক্ট কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে আমি কোন বেসিসে করব, আমার সোর্স যদি আমি না জানি, সোর্স যদি আরাকা নিয়মায় হয়, আমি ঢাকাকে আপনার হাই রিস্কে ফেলতে পারি না কোনোভাবেই। ঢাকার সংলগ্ন এলাকায় কোথায় সেটা থাকবে, তো সেই বিষয়গুলোকে নিরসন না করে, যেটা বদরুল ইমাম স্যার বললেন আর কি, এই ধরনের মন্তব্য করাটা জনহিতকর নয়, আতঙ্কের সৃষ্টি করে, এবং ভূবিজ্ঞানী হিসেবে আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমিও কিছুদিন কাজ করেছি হিল ট্র্যাক্সে, বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছি, বিদেশি কোম্পানির থাকতে কাজ করেছি। তো সেখানে আমাদের যে স্ট্রাকচারাল যে অ্যালাইনমেন্ট গুলো বা স্ট্রাকচার গুলো সৃষ্টি হয়েছে, ইভেন অফশোর থেকে আমরা সাঙ্গুকে বলতে পারি, বা আরো যে অফশোরে আরো কিছু স্ট্রাকচার আছে, মোস্টলি হিল ট্র্যাক্সের সঙ্গে মিল করে নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট। কিন্তু আমরা যদি ইন্দোনেশিয়ার যে সুন্দর ট্রেন্স, তাকে যে সুমাত্রার পাশ দিয়ে একেবারে আমাদের বাংলাদেশের কাছাকাছি পর্যন্ত চলে এসেছে, তার সিগনেচারও আছে। কারণ যে যে সুনামি হয়ে গেল, সেই সুনামিতে প্রায় টোটাল যে ফল্ট ডিসপ্লেসমেন্ট 18 হইতে 20 ফিটের মতো হয়েছে, তার উপরে যেই ফোর্স ক্রিয়েট হয়েছে এবং তাতেই সুনামিটা ক্রিয়েট হয়েছে। তো সেখানে তো অল স্ট্রাকচারস, ইভেন যে আমাদের আন্দামান নিকোবর, হ্যাঁ, যেগুলো সেগুলো কিন্তু সেই ফলাফলটা কিন্তু সেই সুন্দর ট্রান্সের সাবডাকশন জোন, যে মেগা সাবডাকশন জোন, সেটাও একটা প্লেট বাউন্ডারি কেউ ধরা হয়। এগুলি নানান রকম তত্ত্ব আছে, তত্ত্ব দিন দিন চেঞ্জ হচ্ছে। এখানেও বলা হয়েছে যে আসলে সায়েন্স তো হলো একটা বিজ্ঞান, চলমান বিষয়, অনেক নতুন নতুন তত্ত্ব আসে, পুরানো তত্ত্বগুলি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তো যাই হোক, এখনো যেহেতু অনেক তত্ত্ব বাতিল হয়নি, তাহলে এক্সিস্টিং যেগুলো আছে বা যেই কাজ হচ্ছে বা আমরা যে জ্ঞান দিন দিন পাচ্ছি, আহরিত হচ্ছে, তা থেকে আমরা করতে পারি, যে বলা যায় যে যদিও আমাদের এখানে ফিজিক্যাল এভিডেন্স নাই, কিন্তু আমরা এক্সিস্টিং যেই হিলগুলো আছে বা যে স্ট্রাকচারাল ট্রেন্ড আছে, সেগুলি দিয়ে আমরা বলতে পারি যে সাবডাকশন জোন বলা যায় যে আমাদের এই বাংলাদেশের মনে হয় বে অফ বেঙ্গলের আমাদের কুতুবদিয়ার আরেকটু পশ্চিমে, যে আমরা যদি সেই লাইনটা যদি টানি সুন্দর ট্রান্সের সঙ্গে, সেটা কিন্তু মিলে যায়। তো সেখানে এখনো ধীর গতিতে বা সাবডাকশন হচ্ছে, যদিও এখনো অ্যাক্টিভ হয়নি সেই ভলকানোগুলো। কারণ ইন্দোনেশিয়ায় এখনো যে সুন্দর সুন্দর যে ট্রেন্স, তার ওই পার্সনে এখনো সেই অ্যাক্টিভ আছে। আমাদের এখানকার বার্মার গুলো, এই যে বার্মার যে কি বলা যায়, এই ভলকানোগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ নাই, কিছুটা ডরমেন্ট আছে। তো সেগুলো কিন্তু অ্যাক্টিভ হওয়ার পথে, কারণ মাঝে মাঝে যে সিগনেচার বা যে আর্থকোয়েকের যে যে ইশারা দেখা যায়, তাতে বোঝা যায় যে সেই জোনগুলো ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এই আমার বক্তব্য, এটা আমার ব্যক্তিগত কাজের বা আমার যে জ্ঞান যতটুকু আহরিত হয়েছে তার ফলাফল।
এক্সকিউজ মি, আমি ধীমান বলছিলাম, আমি কি কিছু বলতে পারি একটু? শিওর। আচ্ছা আচ্ছা, আমার আসলে দু একটা কমেন্ট মির ফজলুল করিম স্যারের জন্য, জিল্লু স্যারের জন্য। ফার্স্ট অফ অল, এটা একটা অসাধারণ আয়োজন। তো একটা কমেন্ট আমি করবো যে ফজলুল করিম স্যার যেটা বললেন যে যেটা যে সুমাত্রা ফল্ট, হ্যাঁ, এবং অনেক অনেক লেন্দি ফল্ট, তারপর সান আন্দ্রিয়াস, আর আমাদের যেটা ইন্দোর্মা ফল্ট। হ্যাঁ, আমার মনে হয় যে কম্পারিজনটা আমি জানি না, আমি আমার লিমিটেড নলেজে বলবো যে এটা হয়তো 1-to-1 কম্পারিজন নাও হতে পারে। একটা স্ট্রাইক স্লিপ ফল্ট, আর লেন্থ ইজ নট দ্য অনলি ফ্যাক্টর এখানে। এখানে আরো দু একটা ফ্যাক্টর আছে। আমি যদি মোমেন্ট যখন ক্যালকুলেট করি, আমরা এরিয়া ক্যালকুলেট করি, মানে এরিয়া টাইমস deformation, total deformation times rigidity. So এরিয়াটা উইথটা একটা ফ্যাক্ট, প্লাস কি পরিমাণ deformation হচ্ছে। তো সেটা একটা, আমি জানি না যে এটা 1-to-1 কম্পারিজন হবে কিনা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে পুরোনো আর্থকুয়েক গুলোর সোর্স নিয়ে যখন কথা বলা হয়, তখন আমরা এপিসেন্টার নিয়ে কথা বলি। আসলে মানে দিস ইজ ভেরি হার্ড, এবং আমি জানি না যে এটা ইভেন ম্যাটার অফ ডিসকাশন কিনা, যে এটা এপিসেন্টার কোথায়, এটা কি চিটাগংয়ে নাকি রামরিতে। কারণ এপিসেন্টার ইজ এ পয়েন্ট হুইচ ইজ ম্যাথমেটিক্যালি ডিরাইভড পয়েন্ট। হ্যাঁ, সো এটা বলা মুশকিল। সো পুরোনো আর্টওয়ার্ক গুলো নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা মনে হয় রাপচার জোন নিয়ে কথা বলি, দ্যাট ইজ মোর লজিক্যাল ওই জায়গাটা থেকে কথা বলা। এপিসেন্টারের ডিসকাশনটা এটা দ্যাটস নট ইম্পর্টেন্ট। আর ফজলুল করিম স্যারের জন্য একটা কোশ্চেন আমার ছিল যে উনি বলেছেন যে জিপিএস ক্যালিব্রেটেড না। তো উনি কি ধরনের ক্যালিব্রেশনের কথা বলছেন এটা আমার জানা নাই। আমার মতে যদি উনি বিল্ডিং মুভমেন্ট নিয়ে কথা বলেন, তাহলে হয়তো সেটা ভার্টিক্যাল কম্পোনেন্টকে এফেক্ট করবে, এবং আমরা মানে ওই 2016 পেপারটাতে ভার্টিক্যাল কম্পোনেন্টকে ইউজ করা হয়নি, এখানে শুধু হরিজন্টাল কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। আর আপনি যদি ক্যালিব্রেশনের কথা বলেন, আমি যতদূর বুঝি যে অরবিটাল এরর প্রপাগেট করতে পারে, সিস্টেম্যাটিক এরর আর আদার র্যান্ডম এরর্স। এবং আমরা সবাই জানি সিস্টেম্যাটিক এরর যেটা, এটা ইজিলি ইউ ক্যান গেট রিড অফ। এখন র্যান্ডম এরর যেটা, সেটার সোর্স কি, এটা নিয়ে হয়তো কথা বলা যেতে পারে। এবং দেয়ার আর মেনি আদার সোর্সেস, সেটা হচ্ছে ওয়াটার ভেপার আছে, তারপর আপনার প্রেশার আছে, প্রেশার ডিফারেন্সেস। বাট সেটা আমার মনে হয় যে এটা অত সিগনিফিকেন্ট না যে এটা রেজাল্টকে একদম চেঞ্জ করে দিবে। তো আমি ক্যালিব্রেশনের ব্যাপারটা নিয়ে শুনতে চাই যে উনি কি ধরনের ক্যালিব্রেশনের কথা বলছেন। আর আমি একটু জিল্লু স্যারের ইয়ে নিয়ে বলতে চাই, এটা একটা অসাধারণ কাজ। আমি আসলে এটা নিয়ে আবার ছিলাম না, শুধু আমার একটা কমেন্ট, সেটা হচ্ছে যে রিসেন্ট যেই পেপারটা, পান্ডা পেপার, যেখানে ওরা ডাটা কম্বিনেশন করে বলছে যে এখানে total convergence, it is not 17, rather it would be 10 millimeters. So ওই পেপারটা নিয়ে, ওইটা আমরা যদিও ওপেন ফোরামে বলছি না, but it will come as a form of publications, because ওনাদের যে ডাটা কম্বিনেশন প্রসিডিউর আমরা দেখছি যে I mean it had to be a little bit carefully done. আমরা যখন ডিফারেন্ট ডেটা সেটকে কনসিডার করি, তখন আমার ফ্রেম বায়াস আছে কিনা ডিফারেন্ট ডেটা সেটের ভিতরে, স্পেশালি ফর জিপিএস ডেটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউ ক্যান মেক এনিথিং উইথ দিস জিপিএস ডেটা। সো আমাদের মানে এটা একটা ব্যাপার। সো পান্ডা পেপারটা ওই 17 থেকে 10-এ আসছে, বাট ইটস নট আ ভেরি বিগ ডিফারেন্স আই উড সে। আপনারা যদি 2016 পেপারটা কখনো একটা গ্ল্যান্স দেখে থাকেন, ফিগার 2, যেটা নিয়ে এত কথা হচ্ছে, সেখানে যে 17 মিলিমিটার যেটা হচ্ছে ইয়ে দেখানো হয়েছে কনভার্জেন্স, এই 17 মিলিমিটার কনভার্জেন্স, এইটা যদি লক ফল্টে না হয়, ওরা বলা হচ্ছে যে এটা অ্যাসাইজমিক ফল্টের কনভার্জেন্স প্যাটার্ন হবে ডিফারেন্ট। এখানে গ্র্যাজুয়াল চেঞ্জ মানে হবে কিনা এটা আমার জানা নাই, আমার সীমিত পরিসরে। অ্যাটলিস্ট স্যাভেজ ওকাদা ডেফরমেশন সেটা এক্সপ্লেইন করে না, হয়তো থাকতে পারে, যদিও আনলক ডিটাচমেন্টের কথা ওই পেপারে বলা হয়েছে, একটা ফিগার দিয়ে একটা ইয়ে দিয়ে দেখানো হয়েছে। সো আমার মনে হয় যে ম্যাটার অফ ডিসকাশনটা এখানেও হইতে পারে যে either this is locked or not, হ্যাঁ, যে জিওফিজিক্যাল এভিডেন্স থেকে এটা কি লকড অর নট, আমরা ওই জায়গাগুলো নিয়ে হয়তো ডিসকাশন করতে পারি। কিন্তু যেটা কনভার্জেন্স যেটা মেজার করা, দ্যাট ইজ মেজার্ড। এখন তারপরেও আপনি কিভাবে এটা ট্রান্সফর্ম করছেন,
frame wise কিভাবে আপনি হেলমাট ট্রান্সফর্ম করছেন, that can be a different type of discussion. কিন্তু যেটা মেজার করা হয়েছে, that is measured and it's reported with some uncertainties, which we do in science, and that says that how much, how good we know that values. So আমার মনে হয় না যে ওই এইটা seismic না, এই সরি এটা এই প্লেট বাউন্ডারি seismic বা এখানে কোনো মোশন নাই, আমার মনে হয় না যে ওইটা বলার সুযোগ থাকবে। আরেকটা জিনিস নিয়ে হয়তো এখানে কথা হতে পারে, সেটা হচ্ছে যে how much velocity that we measure, that is partition between slip and drift. এটার জন্য আমার মনে হয় যে আমরা খুব ইজিলি সাইজমোটেকটনিক পার্টটাতে দেখতে পারি, এবং ঠিক এই ফোল্ডবেলকে স্টাডি করা শুরু হয় কিন্তু সাইজমোটেকটনিক পার্ট দিয়ে। অবভিয়াসলি সত্যবালা ভাস্কর বন্ধু ওনাদের ইয়েটা দেখেন, ওনার পেপারগুলো, ওনারা আগে সাইজমোটেকটনিক পার্টই মানে স্টাডিগুলাই করতেন, ওনারা পি অ্যাক্সিস টি অ্যাক্সিসকে দেখতেন যে মানে হাউ ইজ ইট, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ পি অ্যাক্সিস এন্ড টি অ্যাক্সিস। আমরা ওই জায়গাটা থেকে মনে হয় একটু দূরে সরে আসছি এখন। তো জিল্লু স্যার যেটা বললেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সোর্স স্টাডি করতে হবে আমাদের। কিন্তু আমার সাথে সাথে মনে হয় যে এই জিওডেসি বা আমরা এটাকে যদি রিজেক্ট করি যে জিওডেটিক সলিউশন অথবা সাইজমিক সলিউশন উইল নট মুভ ফরওয়ার্ড, বিকজ I mean, this is something that is happening in the deeper part of this crust, 26 kilometer. You cannot make a drill core. Somebody suggested after publishing this paper that you can go and drill. So there are some kind of geophysical method that you'd have to trust on. And আমার মনে হয় যে এখানকার great tool এখানে, of course, geology, আপনার surface evidence থাকবে কিনা ওটা আপনি দেখবেন, but geodesy এবং seismotectonics, that is another tool that can be added here. আমার এইটা কমেন্ট ছিল, সরি আমার খুবই লিমিটেড এক্সপিরিয়েন্স এটা নিয়ে, বাট আমি বলবো যে রেজাল্ট যেটা 2017 এর পেপারে যেটা রেজাল্ট রিপোর্ট করা হয়, সেখানে আমার মনে হয় এটা বলা আছে যে given this large uncertainty, আমরা যদি unexplained deformation কে ইকুয়েশনে ফেলি, এরকম কিছু একটা হতে পারে। এবং তারপর আবার এটা বলা হয়েছে যে এই রাপচার সারফেসে হিট করবে কিনা, উই ডোন্ট নো দ্যাট। হ্যাঁ, এবং এটা কিন্তু খুব বলা টাফ যে একটা আর্থকোয়েকের রাপচার সেটা সারফেস হিট করবে কিনা। এরকম আর্থকোয়েক খুব কমে আসছে যেটা রাপচার সারফেসে হিট করে। এটা খুব হয়তো কমন স্ট্রাইক স্লিপ আর্থকোয়েকের জন্য, রিভার্ট ফল্টের জন্য। আমার মনে হয় রিসেন্ট সময় আমরা তহুকুই দেখলাম 50 মিটার আর্থকোয়েক, যেটা হচ্ছে ওয়েল স্টাডিড আর্থকোয়েক ইন দ্য হিস্ট্রি, 50 মিটার লং আর্থকোয়েক। সো আমার মনে হয় যে এটা রিপোর্টে, এটা ওই পেপারে পাবলিকেশনে এটা অলরেডি বলা হয়েছে যে it has big uncertainty. We don't even know whether this will go to the surface. We don't even know if it is one single earthquake. So আমার মনে হয় যে পেপার কি রিপোর্ট করছে মিডিয়া, এটা তাদের ব্যাপার। বাট আমি মানে পেপার বলতে আমি বলছি প্রিন্ট মিডিয়া, নট সায়েন্টিফিক জার্নাল। সায়েন্টিফিক জার্নাল যেভাবে রিপোর্ট করেছে আমি এখানে কোনো ইস্যু দেখি না। Every result that has to come with some uncertainty, and this is what we presented here. Thank you so much. ধন্যবাদ দিবান আপনার বক্তব্যের জন্য। আচ্ছা, আমি একটু কথা বলতে পারবো 1-2 মিনিট? 1 মিনিট ইনুস ভাই প্লিজ। না, এখন আমি বলতেছি যে আমাদের 3জন স্বনামধন্য স্পিকার কথা বললো, তো এটা আসলে আমার ফিলিংস আর কি। ফিলিংস হলো গিয়ে যেমন আজাদ খুবই স্নেহের, জিল্লুর শাখাওয়াত আছে, তো তারা এত সুন্দর সব উপস্থাপনা করলো এবং এত ভাইটাল একটা ইস্যুর উপরে। আর এই সাবজেক্টের উপরে তো অবশ্যই আমার এক্সপার্টিস নাই, তবে পড়াশোনা ফলো করি। আপনারা যেগুলি আপনারা করতেছেন, সেই সাবডাকশন বলেন বা আর্থকুয়েকের প্রবাবিলিটি, আর বিশেষ করে ইদানিং যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি হচ্ছে, সেখানে যেমন জিল্লুর নিজেও 2-একটা প্রজেক্টের সাথে রিলেটেড, সেই রিপোর্টগুলি যদিও আমি এক্সপার্ট না, কিন্তু আমার কাছে আসে মূল্যায়নের জন্য। জাস্ট এটা লোকাল এক্সপার্টদেরকে দেখাইতে হয় কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সেখানে এক্সপার্ট না হওয়া সত্ত্বেও মানে জানা ওই স্বার্থে জেনে নিতে হয় আর কি। তবে এখানে 3জনের প্রতি আমার একটা
মানে একটা মানে প্রশ্ন বলা যায়, প্রশ্ন বা এক ধরনের জিজ্ঞাসা, সেটা হলো যেটা আর্থকোয়েকের প্রবাবিলিটি 7.5 কি 9 এটার বিতর্কে আমরা না যাই, কিন্তু এই বিতর্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বলি, এখানে আমাদের জিল্লুর রহমান আছে, ও জানে, ওর তো প্রবাবিলিস্টিক সাইসমিক অ্যাসেসমেন্টের উপরে রিসেন্টলি পিএইচডি করে আসছে, কয়েকদিন আগে বলতেছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি হবে বাংলাদেশে ইনক্লুডিং রূপপুর, probability of earthquake 7.5 in আমি ওভারঅল বাংলাদেশ বলি, আমি পার্টিকুলার সাইটের কথা বলতেছি না, ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে probability of earthquake যদি 9 হয়, আরেক জায়গায় 7 হয়, আরেক জায়গায় 6 হয়, there will be a gulf of difference in terms of cost of the nuclear power plant. আর্থকুয়েকের প্রবাবিলিটি বাড়লে আপনার যে ডিজাইন, আর্থকুয়েক ডিজাইন, সেটা আবারও আমি জিল্লুর এবং শাখাওয়াত এবং আজাদ তিনজনেই মোটামুটি কিছু না কিছু ভাবে রিলেটেড। রিসেন্টলি জিল্লুর ইজ মোর রিলেটেড উইথ দিস টপিকস। তো আমি বলি যে এইটা কিন্তু ভাইটাল একটা ইস্যু, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি কনস্ট্রাকশন করতে হয়, আপনার সাইসমিক অ্যাসেসমেন্টটা, সাইসমিক রিস্ক অ্যাসেসমেন্ট বা সাইসমিক অ্যানালাইসিস, এটা হলো 1 নাম্বার ক্রাইটেরিয়া, 1 নাম্বার। এটা 1000 বছরের রিকারেন্স, 400 বছরের রিকারেন্স, 200 বছরের রিকারেন্স সবগুলি বিবেচনায় নেওয়া হয়। তো এই জন্য আমার একটা আকুল আবেদন থাকবে আজকের 3 জন স্পিকারের প্রতি, যে আপনারা যে সুচিন্তিত চিন্তা ভাবনা করছেন, আজকে কিন্তু আপনারা, আমি বলি না যে ওটা টপিক্সের বাহিরে না, আবার এটা টপিক্সের ভিতরেও ছিল এই জন্য যে যেখানে বাংলাদেশ কিন্তু তার এনার্জি নিডের একটা বিশাল অংশকে আপনার নিউক্লিয়ার থেকে মিট করবে, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন হবে তখন এই আর্থকুয়েক অ্যাসেসমেন্ট, আর্থকুয়েক প্রবাবিলিটি, আর্থকুয়েক রিস্ক, all these things have to be considered very meticulously, very seriously, এবং সেটার উপরে ডিপেন্ড করে আপনার কস্ট এফেক্টিভনেস এবং আমাদের সাস্টেনেবিলিটি অফ আওয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো এই জিনিসটা, এই সাইডটায় আপনারা কেউ টাচ করেন নাই বা তোমরা কেউ টাচ করো নাই, তো সেটা আমি মনে করি প্লিজ থিঙ্ক ওভার দিস ইস্যু। আমি তোমরা অনেক কিছু ইস্যু করতেছো, কিন্তু এই ইস্যুটা তোমরা মাথার ভিতরে নিবা আরো সিরিয়াসলি, আরো কেয়ারফুলি। সুতরাং আমাকে যেহেতু সময় দেওয়া হচ্ছে না, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি একটু ফিলিংস, জাস্ট মাই ফিলিংসটা আমি এক্সপ্রেস করতে দেওয়ার জন্য আমি অর্গানাইজারদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। আর আমরা তো ওই অ্যাসেসমেন্ট করতেছি, এটা যে মেথডে করা হয় ওইভাবেই আমরা করতেছি। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে আমাদের নতুন কিছু ছোট বোন আছেন, তাদের আমরা যে আজকের যে বক্তৃতা শুনে তাদের প্রতিক্রিয়া বা তাদের সেটা আমরা শুনবো। তার আগে আমরা আমাদের যে রিভিউ করবেন মনোয়ার আহমেদ, তার রিভিউতে যদি সবার ধৈর্য থাকে তাহলে হয়তো আমাদের বোনদের কথা শুনবো। ধন্যবাদ। আমার মনে হয় জসিম, জসিম আপনি ইনভাইট করতে পারেন বা নেম যদি অনেকে থাকতে পারে, শাই থাকতে পারে বা অ্যাটেনশন নাও থাকতে পারে, অথবা আমি বলে যেতে পারি, আমার রিভিউটা আমি দিতে পারি কোনটা হবে। তুমি আগে রিভিউ করো, তোমার রিভিউটা শেষ হোক, তারপরে বলে। যাই হোক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করলাম, এবং এর থেকে আমাদের বেশ কিছু অবজারভেশন চলে এসছে। যেমন একটা জিনিস আমাদের সবারই কনসার্ন বলা যায় বা অ্যাটেনশনের দিক, সেটা হচ্ছে যে আমি যদি একটা উদাহরণ দেই, আপনি ধানমন্ডি থেকে মতিঝিল যাবেন। এখন আমি যদি বলি যে দেখো আজকে কিন্তু রিস্ক আছে যে মাঝখানে গুলিস্তানের ওখানে জ্যাম হবে এবং এই জ্যামে 1 ঘন্টা থেকে 2-1.5 ঘন্টা আটকে পড়ে থাকতে পারে, সুতরাং কিছু খাবার নিয়ে যাও। এই বিষয়টা, এই যে রিস্কটার নেচার, আমাদের যে মেসেজটা আমি দিলাম, সেখানে যদি অ্যাজ এগেইনস্ট দ্যাট আমি যদি বলি যে ঢাকা শহরের উপর একটা 7.5
আর্থকুয়েক হয়ে যাবে, সম্ভাবনা আছে, এবং যেটা চান্স আছে 50%, এটা বলা। এবং আমি যদি বলি যে ঢাকা শহরের উপরে একটা আর্থকুয়েক হতে পারে যেটা ম্যাগনিটিউড হবে 9, প্রবাবিলিটি হচ্ছে 5%। এভাবে যদি বলি মেসেজগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি যদি অত্যন্ত সহজভাবে বলি যে যে কোনো মানুষ বা যে কোনো আমাদের যারা নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে যদি এই মেসেজ যায় যে ঢাকা শহরে 9 ম্যাগনিটিউড রিক্টার স্কেলে 9 ম্যাগনিটিউডের একটা আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা আছে এবং এইটার ফলাফল দাঁড়াতে পারে, এই মেসেজটার ভিত্তিতে তাকে ডিজাইন করতে হবে। এটা মাথায় ঢুকিয়ে দিলে ঠিক এটাই হয়ে দাঁড়াবে। স্লো ডাউন করতে পারে অনেক মানে প্রজেক্ট, রিথিঙ্ক করাতে কস্ট ইফেক্টিভনেসটা কমে যেতে পারে, নানা রকম ইমপ্লিকেশনস আছে। সুতরাং এই দুটো মেসেজ কিন্তু ভিন্ন। আমার মতিঝিল যাওয়ার সময় আমি খাবার নিয়ে যাওয়া আমি নাও নিতে পারি, কিন্তু ঢাকা শহর 9.5 বা 9 রিক্টার স্কেলের একটা আর্থকুয়েকের সম্ভাবনায় পড়তে পারে, এটা বললে কিন্তু আমার সমস্ত অ্যাটেনশনটা ওদিকে চলে যাবে এবং টু সাম এক্সটেন্ট আমি বাধ্য হয়েই আমার কস্ট বাড়িয়ে দেবো, নতুন ডিজাইন নিয়ে আসবো, নানা রকম ইমপ্লিকেশন আছে। তো আমি এটা দিয়ে শুরু করছি। তার সাথে আমার বক্তব্য হচ্ছে যে তিনজন যে আজকে প্রেজেন্ট করলেন, ফজলুল করিম আজাদ, আমরা নিজের ব্যক্তিগত ইয়েতে বলে যাই, আমরা কিন্তু একসময় রুমমেট ছিলাম। দ্যাট ওয়াজ ব্যাক ইন 1973-74 এরকম সময় আমরা রুমমেট ছিলাম। এবং তখন ফজলুল করিমের একটা জিনিস আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, যেটা ইংলিশ ভাইয়েরও মনে থাকার কথা, সেটা হচ্ছে যে ইমাজিনেশন। সে প্রচন্ড রকম ইমাজিনেশন ছিল। সে কোনো নোট বই পড়তো না, সবসময় টেক্সট পড়তো এবং বাকিটা তার ইমাজিনেশন দিয়ে নানা রকম ডেরাইভেটিভ বের করতো। এটা হবে না মনোহর ভাই বা নাজিম ভাই, এটা হওয়ার কথা, এটা এরকম হলে তো এরকম হওয়ার কথা, নানা রকম। আমরা হয়তো শুনতাম, এক কান শুনতাম আর কান দিয়ে বেরিয়ে যেত। আবার কতগুলো জিনিস ছিল খুব ইন্টারেস্টিং, সেগুলো আসতো। তার প্রেজেন্টেশন থেকে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে মডেলগুলো আছে আমাদের, এই মডেলগুলোকে যদি আমি দুভাবে চিন্তা করি, একটা হচ্ছে আমাদের কিছু ডেটা অ্যাক্সেসিবিলিটি আছে, সেই ডেটাগুলো আমাদের হাতে থাকা উচিত। এটা আপনার যারা রিসার্চ করছেন তাদের কাছে যাওয়া উচিত বলে আমার মনে হয়। যেমন আমি একটু উদাহরণ দিই, আমরা টিপিজিটাকে বলে ত্রিপুরা ফল্ট বেল্ট, যেটা টিবিএফ, এই ফল্ট বেল্টের পশ্চিমে যেসব স্ট্রাকচারগুলো আছে আমরা বেশ কিছু ড্রিলিং করেছি, যারা অয়েল অ্যান্ড গ্যাসের সাথে জড়িত। এখানে কিন্তু প্রচুর ডেটা আছে, আপনার সাইজমিক ডেটা আছে, ইন অ্যাডিশন টু দ্যাট সনিক লগস আছে, যেখান থেকে আপনাদের একটা মডেল দাঁড় করানোর জন্য অ্যাটলিস্ট একটা টাইপ অফ ডেটা আপনাদের যথেষ্ট এক্সেসিবিলিটি থাকা আছে, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা কনসার্ন তাদের এই ডেটাগুলো রিলিজ করা উচিত টু দ্য রিসার্চার। এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। আরেকটা অবজারভেশন হচ্ছে যেসব ডেটাগুলো আমাদের অ্যাক্সেসিবিলিটি নেই, ধরুন আমরা যদি কালাদান ফল্টের ইমপ্লিকেশন যদি আমরা জানতে চাই, সেটার অ্যাক্সেসিবিলিটি আমাদের নেই, আমাদের ডেটা নেই। এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হার্ড রকের কিন্তু বিকল্প নেই, অর্থাৎ হার্ড ডেটার কোনো বিকল্প নেই। জিওলজিকে ইনভলভ করতে হবে পুরোপুরি ভাবে। এবং আমাদের যেই জায়গাটায় আমরা একটা রোবাস্ট মডেল দাঁড় করাতে পারি সেটা হচ্ছে এই এন্ডে, অর্থাৎ পশ্চিম এন্ডে। আমি যদি ঢাকা শহরের সাসেপ্টিবিলিটি চিন্তা করি আর্থকুয়েক হ্যাজার্ডে, তাহলে আমরা দেখব যে ঢাকা শহর থেকে আপনি যদি 50 কিলোমিটার ইস্টের দিকে যান, এর ভিতরে আমাদের বেশ কিছু ডেটা আছে, কিন্তু মানে পেট্রোলিয়ামের ডেটা আছে, সাইজমিক সার্ভের ডেটা আছে, এখান থেকে স্ট্রাকচারাল স্টাইলগুলো আমরা দেখতে পাই, টেকটনিক্সের ইমপ্লিকেশনসগুলো আমাদের চোখে ভাসবে। সেখানে যেটা আমরা যদি রোবাস্ট একটা মডেল দাঁড় করাতে পারি, তাহলে পূর্বদিকে ফার্দার ইস্টে যে কত যে একটা এপিসেন্টার হোক বা একটা ডিফর্মেশনের কারণে কত রিক্টার স্কেলের একটা আর্থকুয়েক সৃষ্টি হতে পারে সেটা আমরা দেখতে পারি, এবং আমাদের এই মডেলটাকে সেটা কিভাবে এফেক্ট করছে। অর্থাৎ আমাদের যা এন্ডে যেই ডেটা আমাদের হার্ড ডেটা আছে আমাদের কাছে, সেগুলো আমাদের একটা মডেল স্ট্রং দাঁড় করাতে পারি আমরা, এবং আমরা উই ক্যান ইটারেট উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড অফ রিক্টার স্কেল আমরা দেখতে পারি এপিসেন্টার ইস্টের দিকে দেখে। এরকম যদি আমি চিন্তার জন্য একটা বিষয় আমার মনে হয় এটা আসে। আরেকটা জিনিস তারপরেও যেটা থাকে
যে মানে এই কথাটা মনে রাখা যে অ্যাবসেন্স অফ ইনফরমেশন ইজ নট ইনফরমেশন অফ অ্যাবসেন্স। আমি কিছু জানি না সুতরাং এটা নেই, এটা ঠিক না। সুতরাং এইটাও যদি আমি মনে রাখি তাহলে আমরা আমাদের একটা রোবাস্ট মডেল, নিজেদের একটা মডেল দাঁড় করাতে পারি। আর যেটা আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে আজকের ইয়েতে, সেটা হচ্ছে ডক্টর শাখাওয়াত হোসেন যে কথাগুলো বলেছেন, সেখানে আমার কাছে মনে হয়েছে যে সাস্টেনেবিলিটির আমাদের বাংলাদেশের একটা নিজস্ব মডেল দাঁড় করানো উচিত। কারণ আমরা যেটা দেখি বাংলাদেশের অনেক কিছু আছে ইউনিক, সারা দুনিয়ার কোনো দেশে নেই এরকম পপুলেশন ডেন্সিটি, তারপর হিউম্যান অ্যাক্টিভিটিস যেটা বাড়ছে আমাদের উন্নয়নের সাথে, এগুলো আমাদের কিন্তু একটা, আমার মনে হয় যেমন কোয়ালিটি অফ লাইফের ব্যাপারে আমাদের যেটা ছিল, এটা কি বলা হয়, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বোধ হয়, ওটা ডক্টর বিনায়ক সেন একটা মডেল দাঁড় করেছিলেন। তার দৃষ্টিতে কোয়ালিটি অফ লাইফ বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ছিল, যেটা স্ট্যান্ডার্ড আপনার ওয়েস্টার্ন কান্ট্রি বা অর্গানাইজেশন গুলো দাঁড় করিয়েছে সেটার চাইতে। আমার মনে হয় সাস্টেনেবিলিটির বাংলাদেশে একটা মডেল দাঁড় করানোর চিন্তা আমাদের করা দরকার, এবং এটা সম্পূর্ণ একটা ভিন্ন, মানে বাংলাদেশের আপনি যদি এফেক্ট দেখেন, আইলা ইফেক্টের পরে আমাদের ব্রিটিশ এম্বাসেডর গেছিলেন আইলা এলাকা দেখার জন্য। ওখানে যে তিনি হতভম্ব হয়ে গেছেন যে ওখানে এখনো মানুষ আছে এবং তারা ট্রাইং টু রিবিল্ড দেয়ার লাইফ। সুতরাং আমাদের চিন্তা ধ্যান ধারণা এগুলো আসা নিজস্ব একটা মানে আমি বলবো যে আমাদের একটা নিজস্ব দেশি মডেল থাকার দরকার আছে, এবং এটা দাঁড় করা যেতে পারে। এটা হয়তো সিমিলার জিওলজি বা সিমিলার মরফোলজি যেসব দেশ আছে বা ডেল্টাস যেগুলো আছে তারা হয়তো অ্যাকসেপ্ট করতে পারে বা এই মডেলটার একটা প্যারালাল দাঁড় করতে পারে। তো এইটা হচ্ছে একটা বিষয়। এবং ডক্টর জিল্লুর রহমান যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে এভিডেন্স কি বলে, এভিডেন্স ইনডাইরেক্ট এভিডেন্সের কথা। যেমন আমরা আসাম বা ত্রিপুরা অঞ্চলে যে পুরনো প্রকৃতি আছে, বিশেষ করে মন্দিরগুলো, এগুলোর কি যে আপনার ডেটা, আমরা যেটা বলা যায় যে সার্ফেসে রেজাল্টেন্ট ডেটাগুলো দেখছি, সেটাকে আমরা এক্সট্রাপোলেট করি, তাহলে আমাদের মডেলটাকে একটা টেস্ট করার মডেল দাঁড়াতে পারে। আমার মোদ্দা কথা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের একটা নিজস্ব মডেল দাঁড় করানো দরকার, এবং যেই তিনটা দৃষ্টিকোণ থেকে আজকে আমরা এই পুরো বিষয়টাকে দেখলাম, এই তিনটা দৃষ্টিকোণেরই একটা সমন্বয় প্রয়োজন। এবং আমি আপনাদের তিনজনকে রিকোয়েস্ট করব এবং আপনারা একটা যৌথ প্রজেক্ট নিন, কারণ আমরা যারা পুরনো, আমরা 4th ব্যাচ 5th ব্যাচ বা 6th ব্যাচ ঢাকা ইউনিভার্সিটি ইনক্লুডিং আজাদ, মীর ফজলুল করিম, তো আমাদের সময় কিন্তু শেষ বলতে গেলে। আমি অলমোস্ট সেমি রিটায়ার্ড, নাজিমু তাই। আমরা যারা অর্গানাইজার আলহামদুলিল্লাহ এর ভিতরে আমরা 4 জনই হচ্ছে একই ব্যাচের, এবং আমরা সবাই দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ব্যাচ। তো আমরা মনে করি বলা যায় যে আমরা রেজোনেট করবো এই একই থিঙ্কিং এর দিকে, যে আপনাদের যার যা থিঙ্কিং আছে সেগুলো ইন অ্যাডিশন টু অ্যাভেলেবল ডেটা যেটা আমাদের ডোমেইনে আছে, এই ডেটাগুলো নিয়ে একটা রোবাস্ট মডেল, বাংলাদেশ দেশি মডেল দাঁড় করান, এবং আমরা মানে এটাকে দেখি। তবে একটা কথা এর সাথে কিন্তু আজকে ডিসকাশনে চলে এসছে, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বলা যায় রেসপন্সিবিলিটির সাথে আমাদের যে কোনো এই ধরনের বিষয়ে আমাদের কোনো মত বা কোনো পাবলিকেশন থাকা প্রয়োজন। এবং আমরা যদি বলি যে আমাদের ঢাকা শহর 9 রিক্টার স্কেলের একটা আর্থকুয়েকে ধাক্কা খেতে পারে, এইটার যদি একটা মডেল দাঁড়িয়ে করাই, সেই মডেলের উইকনেসেস কি সেটাও কিন্তু, বা বাউন্ডারি কন্ডিশনস গুলো কি, সেগুলো আমাদের প্রচার করা দরকার এবং সেগুলোকে সবার সামনে নিয়ে আসা দরকার। তবে সবকিছু মিলিয়ে বলবো আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলাপ করেছি এবং খুবই থিঙ্কিং আসছে। আমি নিজে এই সাবজেক্টটা, আমি পেট্রোলিয়াম জিওলজির সাথে ইনভলভ ছিলাম, আমি সাবজেক্টটা কিছুটা অনুমান করতে পারি, কিছুটা বুঝি, কিছুটা জেনারেল ভাবে আমরা জিওলজিতে যা শিখে এসেছি তার থেকে দেখে মনে হয়েছে আমার কাছে যে আজকে ডিসকাশনটা খুবই হেলদি ছিল, ইনফরমেটিভ ছিল, এবং এটা সকল ভূতত্ত্ববিদদের ইরেসপেক্টিভ ডিসিপ্লিন এটা জানার দরকার আছে। কারণ এটার বাইরে কোনো প্রজেক্টই কিন্তু হবে না, সেটা ড্রিলিং হোক, অয়েল অ্যান্ড গ্যাসের জন্য, সেটা সারফেসে কোনো কনস্ট্রাকশন হোক, কোনো বাঁধ হোক,
কোনো ব্রিজ হোক একটা বড় নদীর উপরে, কোনো জায়গায় কিন্তু এর বত্তায় নেই, মানে আমাদের এই ডেটাগুলো জানতেই হবে। তো ফাইনালি আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাবো, এবং আজকে যারা আমাদের অনেক নতুন এসছেন আমি জানি, আমরা উই স্টার্টেড উইথ 62 পার্টিসিপেন্টস, এটা আমাদের বোধহয় আমাদের নিজস্ব রেকর্ড। সেই সাথে আমি বক্তব্য শেষ করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং যারা ছাত্র যারা প্রাণ দিয়েছেন 71-এ মুক্তিযুদ্ধের সময়, এবং আমরা স্মরণ করব আমাদের সেই গত কিছুদিনের মধ্যে প্রয়াত দুজন ভূতত্ত্ববিদ, এনডি হক, আনারুল হক, এবং ওর নাম রুহুল চৌধুরী। রুহুল চৌধুরী ইনসিডেন্টলি একটু বলে নিতে হয় আমার। রুহুল চৌধুরীকে আমি একদম ছোটবেলা থেকে চিনি, আমি রংপুরের সৈয়দপুর হাই স্কুল থেকে পাস করেছিলাম। ওর ফাদার ছিলেন আমাদের টিচার, উনি আমাদের স্পোর্টস টিচার ছিলেন। তো আমি রুহুলকে আমার চেহারা মনে পড়তো না তখন, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন বাপের স্পেক্ট্রাম জয়েন করবো তখন একদিন এসে আমাকে জানালো যে আমি কিন্তু স্যার আপনার শিক্ষক ও মুখের ছাত্র। যাই হোক, ওদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমাদের শহীদদের প্রতি, এবং প্রার্থনা করছি সর্বশক্তিমানের কাছে যেন তারা যেখানেই থাকেন, যেভাবে থাকেন, শান্তি থাকেন, শান্তি তাদের জীবনে আসে, প্রশান্তি আসে। এবং তাদের প্রতি বিশেষ করে মীর মইনুল হক সাহেবের, আমাদের যে ভূতত্ত্ববিদ যাকে নিয়ে আমাদের এই সেই আমরা যেটা বুঝতে পারি, যেটা অনুমান করি, এবং আমরা সবাই যেটা বোধ করি, এবং আমি আমার ভূতত্ত্ববিদদের ভেতরে যেটা দেখেছি সেটা হচ্ছে কিছু সব জেনারেশনেরই কিছু একটা দেওয়ার প্রয়োজন রয়ে গেছে। এবং আমরা যারা, আপনার সাজেশন আরো প্রয়োজন হবে কোন সাবজেক্টগুলো কভার করা যেতে পারে ফিউচারে। এবং আমরা বিশেষ করে আমাদের লেকচার সিরিজে আমরা যেটা বলেছি যে যারা পাশ্চাত্যে বা বিভিন্ন দেশে এখন উচ্চতর শিক্ষায় ব্যস্ত আছেন, তারা যেন একটু এমার্জিং ফিল্ড গুলো কি কি ভূতত্ত্বে, এগুলো নিয়ে আলোচনা করেন। এই অনুরোধটা আমি আবার রেখে আমার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আমি শুধু এক লাইন একটু কমেন্ট করতে চাই। আমাকে 1 মিনিট বলতে দাও হোক, আমাকে 1 মিনিট বলতে দেওয়া হোক। আমি আমার কাছে দুটো প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিতে হবে বিকজ দিস ইজ এ রেকর্ডিং। আর প্রথমে আমি আপনার পয়েন্ট থেকে বলবো যে আপনি মনোয়ার ভাই, আপনি পারফেক্টলি রাইট। একটা সুন্দর একটা কথা বলছেন, সুন্দর না মানে রাইটলি একটা কথা বলছেন, সেটা হলো যে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, বাংলাদেশের এভরিথিং, এনিথিং, ক্লাইমেটিক বলেন, হিউম্যান সোসাইটি বলেন, আর জিওলজি বলেন, ইজ ইউনিক। অ্যান্ড দ্য রিজন ইজ যে এটা ইজ এ নিউ, সব দিক দিয়েই নতুন, যার কারণে ইট হ্যাজ বিকাম এ ল্যাবরেটরি অফ এভরিথিং। জিওলজি ল্যাবরেটরি হয়ে গেছে। এত বিদেশিরা কাজ করছে এই টেকটনিক্স নিয়ে এই দেশে, আপনারা অনেকে জানেনই না। তো সেই কারণে আমি বিধান মন্ডলকে অনেক ধন্যবাদ দিই। আই রিয়েলি স্যালুট দিস জেন্টলম্যান, যে এরা যা করতেছে এখন, আমাদের আরেকটা জন্ম লাগবে সেটা শিখতে। বাট আবার প্রশ্নটা হলো, আমি যখন প্রথম নিজেকে প্রশ্ন করছি যে এটার ক্যালিব্রেশনটা কিভাবে করছে, আমি উত্তর পাই নাই। তো আমি এর উত্তরের জন্য নিজের পকেটে পয়সা খরচা করে সাউথ ক্যালিফোর্নিয়া আর্থকুয়েক সেন্টারে একটা কনফারেন্সে যাই, এবং সেই কনফারেন্সে যে আমার বন্ধু রজার বিলামকে প্রশ্ন করি যে আমি তো তোমার সাথে আলোচনা করতে আসছি যে আমার দেশে এই ধরনের একটা পেপার আসছে, এবং মাইকেল স্ট্যাকলারকে জিওগ্রাফি থেকে একজন রাইটার, তাকে আমি টুইট করছি অ্যাটেন্ড করার জন্য, ওই যে তাকে নিয়ে নিউজ করছে। He did not reply me. The reason is they don't care. They don't care who is talking about their work. আমাকে রিপ্লাই করে নেই। আমি মাইকেল স্ট্যাকলারের লেখার অরিজিনাল লেখাতে এক প্যারাগ্রাফ কোশ্চেন করছি, লিখছি। He did not reply because he doesn't care. এখন বিধানমন্ডল যেটা বললো যে I am a geotechnical engineering geologist, and in every step of my life, in my laboratory, in my work, প্রতিদিন আমাকে ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন যদি, if you don't know how to calibration in Bangladesh environment, call me, come to me, I will teach you how to calibrate it. আমি এখন বলি কি হবে, কেন আমাকে শিখতে হবে।
ভ্যারিয়েবল বলে একটা শব্দ আছে, ইউ নো যে ভ্যারিয়েবল, হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস, what are the variables for calibrating on bedrock and on a deposit of sedimentary rocks, soils. So these variables are very important. I asked the question. He said, no, it does not need calibration. Roger Milam. Then because he worked in the bedrock, he did not work in Bangladesh environment. So these, you have to determine, Viran Mondal, tell your professors that you need to know variable. If you don't know, if you don't determine the variables, come to me. I will tell what are the variables here. And I'm sorry. more extra instrumentation. Thank you. ওকে, ধন্যবাদ। আমরা আর বাড়াবো না এই প্রসঙ্গে। আমাদের যে পরস্পরের প্রশ্নগুলো আমরা যে আমাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারো প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে, এখানে আমরা তার মাধ্যমে আমরা সেটাকে সমাধান করতে পারি। তো আমরা এর মধ্যে আর আজকে আর বাড়াবো না। আর এর বাইরে আমাদের এখানে আমাদের ছোট কয়েকজন বোন আছে, মনুল নিয়ে আসেন, তো দীপ্তি সরকার তার সে যদি কিছু বলতে চায় তাকে আমরা চাই। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নগুলো করতে থাকেন, এটার উপরে কন্ট্রোভার্সি থাকবে, আলোচনা থাকবে। প্লিজ ইউজ দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে আমরা এত বিতর্কে যাওয়া উচিত হবে না। থ্যাংক ইউ। দীপ্তি সরকার কি আছেন? জি স্যার, জি আছি আমি। প্লিজ বলুন। আচ্ছা, ধন্যবাদ। আমি মানে মীর মইনুল হক যারা আয়োজক আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং সত্যি কথা বলতে একজন জিওলজিস্ট হিসেবে জিওলজির প্রতি ভালোবাসা আজকে আমি মানে এই লেকচার সিরিজের পরে আমি বলবো অনেকটাই বেড়ে গেছে। আমাদের প্রত্যেকটি জিওলজিস্ট হিসেবে আমরা যে জিনিসগুলো আমাদের অজানা ছিল, বিশেষ করে আমাদের দেশের লেকচার থেকে হোসেন স্যার এবং জিল্লু স্যার উনাদের লেকচার থেকে আমরা যারা নতুন আছি আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমার শ্রদ্ধেয় প্রত্যেকটি শ্রদ্ধেয়ভাজন যারা আছেন সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এই ধরনের আয়োজন করবার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দীপ্তি। আমি মইনুল ভাইয়ের তিন মেয়ে আছেন, তারা অনেক ধৈর্য সহকারে তাদের সাবজেক্ট বহির্ভূত বিষয় অত্যন্ত ধৈর্য সহকারে ওরা শুনেছে এবং অন্যান্য এগুলি তো তারা অ্যাটেন্ড করে। আমি তাদের মধ্যে যে কোনো একজনকে বলার জন্য কিছু অনুরোধ করছি কিছু বলার জন্য। তারপরে আমাদের নাজ ভাই আমাদের সভাটাকে কনক্লুড করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। অনেক লম্বা ডিসকাশন হয়েছে। তো বিইং আ নন জিওলজিস্ট আমার কাছে মনে হচ্ছে এত ভালো প্রেজেন্টেশন হয়েছে। ওনারা বিং সায়েন্টিস্ট, ওনারা খুব সুন্দর করে তিনজন প্রেজেন্টার কমিউনিকেট করেছেন আজকে। তো আমিও অনেক কিছু বুঝতে পারলাম, খুব খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আজকে শুনলাম। আসলে আমরাও অনেক আতঙ্কে ছিলাম বাংলাদেশের সিচুয়েশন নিয়ে, স্পেশালি আর্থকোয়েক নিয়ে। আবার কিছু রিমাইন্ডারও দিল যে ছোটবেলায় আমি মীর মইনুল হকের দ্বিতীয় মেয়ে তাজিম, সরি আমি আমার পরিচয় না দিয়ে শুরু করে দিয়েছি। তো আব্বা যেটা করতেন ছোটবেলায় আমাদেরকে ছবি এঁকে টেকটনিক প্লেটস বোঝানোর চেষ্টা করতেন। তো আজকে সেই স্মৃতিও মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ প্রেজেন্টারদেরকে, পার্টিসিপেন্টদেরকে। খুবই লাইভলি এবং প্যাশনেট ডিসকাশন হয়েছে। জিওলজি যে আমার বাবার অনেক বড় প্যাশন ছিল, সো আজকে ওগুলা আসলে ওই স্মৃতিগুলা চলে আসে। জিওলজিস্টরা আমাদের কাছে ফ্যামিলির মতো, বিকজ আমরা বড়ই হয়েছি ওনাদের সাথে, ওনাদের আব্বার কলিগদের সাথে, ওনাদের ছেলে মেয়ে ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ছিলাম থ্রু আউট। সো নেক্সট হচ্ছে গিয়ে আমি যারা অর্গানাইজার ছিলেন, জসিম চাচা, নাজিম চাচা, মনোয়ার মামা আর নাস চাচা, আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ। এই প্ল্যাটফর্মটা আসলে একটা খুবই চমৎকার নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে আপনাদের দোয়ায় রাখবেন যেন উনি যেখানে আছেন ভালো থাকেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ তাজিম। আমি নাজ ভাইকে অনুরোধ করব যে
আজকে আমাদের কনক্লুডিং একটা বক্তব্য দিয়ে আজকে সবাইকে আমরা যাতে শেষ করতে পারি। আমি থ্যাংক ইউ এভরিবডি। রাত হয়ে গেছে অনেক, আমার মনে হয় আনমিউট করেন, সবাই মিউট করেন, তাহলে হয়তো আমাদের নয়েজটা আসবে না। So thank you so much for all the speaker. Fazlul Karim, মানে excellent speech, presentation. আমার মানে অনেক কিছুই আমি মানে নতুন করে করলাম আর কি, আমার মাইন্ডটাকে আরেকটু আপডেট করলাম। আর শাখাওয়াত হোসেন, জিল্লুর রহমান, সবার প্রেজেন্টেশনই খুবই ভালো হয়েছে। তো আমার একটা জিনিস মনে হয় যে আমাদের সময় কিন্তু খুব বেশি, মানে আমি দেখছি 8:30টার সময় শুরু করেছি, 9:30টায় রাদার বাংলাদেশে 8:30 বাজে, 12টা বাজে। তো আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের ওই স্পিকারদেরকে সময় দেওয়ার দরকার। এই ফোর্স করাটা ঠিক হবে না যে তোমার মাত্র 10 মিনিট বা 5 মিনিট। আমি এটা সাজেশন করব যে 2জন বা 3জন স্পিকার না করে স্পিকার কমিয়ে দিয়ে let them have their presentation correctly এবং satisfactorily, তারাও খুব খুশি মনে বাড়ি ফিরবে আর কি। এটাই আমার প্রস্তাব আর কি, দেখা যাক সামনে কি হয়। তো সবাইকে ধন্যবাদ যারা অ্যাটেন্ড করেছে, পার্টিসিপেন্ট সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে